চলুন প্রথমে আমরা জেনে নিই আজকে কে সত্যের আসন আলোকিত করছে এবং কোন বন্ধুটি রয়েছে আমাদের সাথে। আবির শব্দটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একটা রং। আবির রঙের মতোই রঙিন আমাদের আজকের অতিথি আবিরের জীবন। তবে আবির নামটা তার প্রকৃত নাম নয়, এই নামটা তার নিজের পছন্দ করা। কারণ আবির রংটাই যে আবিরের পছন্দ। আবিরের বেড়ে ওঠা গাইবান্ধার সুন্দরগঞ্জে। বাবা চাকুরিজীবী, মা গৃহিণী, সাজানো গোছানো ছোট পরিবার। ছোটবেলা থেকেই ছিলেন দুরন্ত আর বাউন্ডুলে স্বভাবের। আবিরের চরিত্রে আরো একটি দিক হল সে বেশ জেদি। একবার কোনো বিষয়ে মনস্থির করলে তা অর্জন না করা পর্যন্ত শান্তি নেই আবিরের। ভালোবাসেন নৌকা চালাতে, লেখাপড়ার চেয়ে খেলাধুলার প্রতি আগ্রহটা ছিল একটু বেশি। আবিরের সবচেয়ে প্রিয় খেলা ব্যাডমিন্টন। স্কুল পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পেয়েছেন বেশ কিছু পুরস্কার। 2004 সালে ধারাবাহিক গল্প বলায় পুরো গাইবান্ধা জেলায় প্রথম হওয়ার কথা যখন আবির আমাদেরকে বলছিলেন, তখন তার চোখ দেখেই স্পষ্ট বোঝা যাচ্ছিল এটা আবিরের জীবনের একটি অন্যতম অর্জন। পোশাক আশাকের বিষয়ে খুব একটা মাথা ব্যথা নেই। শার্ট আর জিন্সে স্বাচ্ছন্দ্য আবির। প্রিয় খাবার ডাল আর মুরগির মাংস। চেয়েছিলেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হবেন, হয়েছেন। আজ আবির একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। রঙিন জীবনের কালো অধ্যায়গুলো উন্মোচন করে সত্যের আসনে বসে সত্যের আলোয় আলোকিত হতে আজ যাহা বলিব সত্য বলিবর মঞ্চে উপস্থিত হয়েছেন আবির। ওকে প্রিয় শ্রোতা, আমরা আবির সম্পর্কে জেনে নিলাম। আবির কি করতে পছন্দ করে, কি ধরনের ফিলোসফি নিয়ে সে বড় হচ্ছে, কি করতে তার ভালো লাগে, কি করতে তার ভালো লাগে না, সবকিছু আমরা জানলাম। এরপর যে আবির রয়েছে আমার সাথে, চলুন আমরা আবিরকে স্বাগত জানাই। আবির, প্রথমে অনেক অনেক ধন্যবাদ। আপনি সত্যের আসন আলোকিত করেছেন এবং একই সাথে আপনি আপনার উপলব্ধি থেকে, আপনার বিবেকের তাড়না বোধ থেকে আজকের এই যাহা বলিব সত্য বলিবতে এসছেন। আমাদের যাহা বলিব সত্য বলিবর দ্বিতীয় পর্বের অতিথি আপনি, সেজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে এবিসি রেডিও আসলে আমাকে সুযোগ করে দিচ্ছে আমার জীবনের সত্যি ঘটনাগুলো বলার। এই জন্য এবিসি রেডিওর প্রতি আমি কৃতজ্ঞ। আমাকে একটু বলেন যে এই ধরনের অনুষ্ঠানে আসা রীতিমতো একটা চ্যালেঞ্জের ব্যাপার এবং এই ধরনের অনুষ্ঠানে আসা রীতিমতো অনেক বড় একটা সাহসের ব্যাপার। তো এই সাহসটা, এই চ্যালেঞ্জটা আপনি কেন নিলেন? আসলে আমি ছোটবেলা থেকেই অনেক সাহসী ছিলাম। সাহসী যদি না হতাম তাহলে হয়তো অপরাধ করতে পারতাম না। আর অপরাধ করাটা মানে যতটা সাহসের দরকার, এটা স্বীকার করা কিন্তু তার থেকেও বেশি সাহসের দরকার। তো এবিসি রেডিওর আমি অনেকগুলো প্রোগ্রাম শুনি, যেমন বর্ষার গল্প, তারপরে আলামিনের গল্প এবং আমাদের যাহা বলিব সত্য বলিব প্রথম পর্বের যে ভাই ছিল মাহি। তো এদের মানে গল্প বলা বা এদের সত্যিটা স্বীকার করার যে সাহস, এটা আমাকে অনুপ্রেরণা যোগাইছে, যার ফলে আজকে আমি এখানে আসার সাহস পাইছি। এবং একই সাথে আপনি কি মনে করেন, আপনি যে অপরাধের কথা আপনি বললেন, অনুষ্ঠানের শুরুতেই আমাদের শ্রোতাদেরকে আপনি ধারণা দিয়ে দিয়েছেন যে আপনি অপরাধ স্বীকার করতে এখানে এসেছেন। যে অপরাধ করেছেন সেটা তো আমরা আপনার কাছ থেকে জানবই, কিন্তু আপনি কি বিশ্বাস করেন যে এই ধরনের অনুষ্ঠানে যারা আসেন বা এই যে অপরাধ আপনি স্বীকার করছেন, এতে আপনার মঙ্গল এবং লাখো শ্রোতা যারা আমাদের এই মুহূর্তে শুনছে তাদের মঙ্গল হয়? আপনি কি বিশ্বাস করেন? আপনার জায়গা থেকে ব্যাপারটা আসলে কেমন? হ্যাঁ, আমার জায়গা থেকে যেটা মনে হয় যে আমার আজকের এই মানে জীবনের যে অভাবনীয় সত্যগুলা, যেগুলো সবসময় গোপন ছিল, হয়তো আমি মুখোশের আড়ালে লুকায়া ছিলাম, এরকম একটা ছেলে আসলে এত মানে খারাপ কাজগুলো করবে যেটা হয়তো কেউ কখনো কল্পনা করতে পারে না। হয়তো বাস্তব জীবনে আমরা সামাজিকভাবে কখনো চিন্তাও করি না যে আসলে এই ধরনের কাজগুলো হয় বাস্তবে। তো এই কাজগুলো আমার দ্বারা হয়েছে। তো এগুলো হওয়ার ফলে দেখা গেছে আমি এগুলা এই জন্যই বলতেছি যাতে পরবর্তীতে এই ধরনের চাপে কেউ না পড়ে বা আর কেউ আমার মতো এই পথে পা না বাড়ায়। ওকে প্রিয় শ্রোতা, আমরা কোন পথের কথা ওর কাছ থেকে আজকে শুনবো, কোন অপরাধের কথা আমরা শুনবো তা আমরা এখন পর্যন্ত জানি না, কিন্তু আমরা এটা নিশ্চিত যে যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম, যাহা বলিব সত্য বলিব এমন একটি মঞ্চ, যে মঞ্চ আলোয় উদ্ভাসিত। আমরা মনে করি যে প্রত্যেকটি মানুষের মধ্যেই ভালো মন্দ দুটো দিকই রয়েছে। প্রতিটি মানুষই ভুল শুদ্ধ মিলিয়ে মানুষ। যে মানুষটি জীবনে একবার ভুল করেন সে মানুষটি সারা জীবনে আর ভালো কাজ করবেন না, সেটা যেমন অবিশ্বাস্য, ঠিক একইভাবে যে মানুষটি সবসময় ভালো কাজ করছেন সেই মানুষটি যে খারাপ কাজ করবেন না সেটাও তেমনি অবিশ্বাস্য। আমরা শুধু বিবেককে জাগিয়ে দিতে চাই। আমাদের এই অনুষ্ঠানের মোটো হচ্ছে আপনার ঘুমন্ত কিংবা আপনার সুপ্ত কিংবা আপনার জাগ্রত বিবেককে শানিত করা, জাগিয়ে দেয়া। আপনার বিবেক যদি আপনার মধ্যে জেগে থাকে, একজন মানুষ হিসেবে আপনি নিশ্চয়ই খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখবেন। সেই অর্থে আমাদের অনুষ্ঠান
যাহা বলিব সত্য বলিব। আবির ট্র্যাপ শব্দটা আপনি এখানে ব্যবহার করেছেন, আপনার মতো কেউ যাতে কোনো ট্র্যাপে না পড়ে, এবং একই সাথে আপনি মনে করেন যে বা আপনার সত্য স্বীকারের মধ্য দিয়ে অনেকেই হয়তো ভালো পথে পা বাড়াবে, বা এরকমের মধ্যে এরকম খারাপ অবস্থার মধ্যে যারা রয়েছে তারা হয়তো ভালো কাজ করবে। ট্র্যাপ শব্দটা নিয়ে আমার একটু জানার ইচ্ছা আপনার কাছ থেকে, যে ট্র্যাপ আপনি কেন বলছেন? ট্র্যাপ আসলে আমি এই জন্যই বলতেছি যে আমি যে কাজটা করিনি, যে অন্যায়টা আমি করিনি, সেই অন্যায়ের জন্য যদি আমাকে শাস্তি দেওয়া হয় কোনো বিচার বিবেচনা ছাড়াই, তো সেটাকে আপনি ট্র্যাপ ছাড়া আর কি বলতে পারেন? আপনি কি কখনো আপনার জীবনে এরকম ট্র্যাপে পড়েছিলেন? হ্যাঁ, আমি ট্র্যাপে পড়ার পর থেকেই আমার লাইফটা চেঞ্জ হয়ে যাওয়া শুরু হয়। ঠিক ওখান থেকে আমরা আপনার সত্যের ঘটনাটুকু শুরু করছি। আপনি ট্র্যাপের ঘটনা থেকে শুরু করুন, আমরা শুনতে চাই আপনার কাছ থেকে বিস্তারিত। আমি 2004 সালে জাতীয় শিশু কিশোর একাডেমি জেলা ফার্স্ট হয়ে ধারাবাহিক গল্প বলায়, তো সেই সময় আমার একটা মেয়েকে অনেক বেশি ভালো লাগে। সেই সময় আপনার বয়স কত ছিল? সে সময় মেবি আমার বয়স ছিল 11-12। আপনি কোন ক্লাসে পড়তেন? আমি তখন পড়তাম ক্লাস 9-এ। ক্লাস 9-এ পড়লে তো আপনার বয়স আরো বেশি হওয়ার কথা। সরি, 13-14 হবে আর কি। 2-1 বছরের ডিফারেন্স আসলে খুব বেশি কিছু না। ঠিক আছে, আপনার বয়স 13-14। হ্যাঁ, তারপর? দেন আর কি সে সময় একটা মেয়েকে আমার খুব বেশি ভালো লেগে যায় এই অনুষ্ঠান করতে গিয়ে। যে মেয়েটাকে আমার ভালো লাগছে, সেই মেয়েটাকে মানে আমি প্রপোজ করিনি। সে আর কি আমার প্রতি আকর্ষিত না, এরকম কিছু আমার মনে হচ্ছে যে সে আসলে আমাকে সহ্য করতে পারতেছে না। কিন্তু দেখা গেছে যে আমাদের তো গ্রাম অঞ্চলের স্কুল ছিল, মানে সবাইকে একসাথে নিয়ে আসা হইতো, কারণ তাছাড়া তো একা একা আসলে ব্যয়ভার বহন করতে চাইতো না উপজেলা। তো এই ক্ষেত্রে আর কি বাধ্য হয়ে একসাথে যাতায়াতটা করতে হয়েছে জেলা পর্যায়ে পর্যন্ত। তো জেলায় আমি ফার্স্ট হই সে সময়। তো ফার্স্ট হওয়ার ফলে মেয়েটার সাথে আমি যাওয়ার পথে একটু কথা বলি। তখন পর্যন্ত মেয়েটার বাড়ি আমি চিনতাম না। আপনার সমবয়সী? না, ও তখন পড়তো ক্লাস 7-এ। তার মানে আপনার যে জুনিয়র ছিল, হ্যাঁ, 2 বছরের জুনিয়র। 2 বছরের জুনিয়র ছিল, এবং প্রথম আপনি ওখানে গিয়ে তাকে দেখেছেন, এর আগে দেখেননি? সেদিনই ফার্স্ট তাকে আমার দেখা। তাহলে আপনি কিভাবে জানলেন যে মেয়েটা আপনার পাশের স্কুলে পড়ে? এটা কি আপনি পরবর্তীতে জেনেছেন নাকি তার আগে থেকে? না, যখন আমাদের অনুষ্ঠানগুলো চলে তখন দেখা যায় যে বলে দেয় যে অমুক স্কুল থেকে অমুক আসছে। ওকে ওকে, হ্যাঁ, তারপর? দেন আর কি তার সাথে আসার পথে আমার কথা হয়। কথার পরে সে অনেক বেশি বিরক্ত আমার প্রতি, আগেও যেটা বললাম যে তারা কেউ পুরস্কার পায়নি, আমি পাইছি। তারপরেও যে আমি ভাবছি যে এরকম বয়সে আসলে মনে হয় যে আমি তো জেলা ফার্স্ট হয়েছি, আমি মনে হয় অনেক কিছু হয়ে গেছি, যে কোনো মেয়েকে প্রপোজ করলে হয়তো রাজি হয়ে যেতে পারে। এরকম একটা ধারণা আপনার মধ্যে তখন চলে আসছে। এরকম ধারণা থেকে তার সাথে কথা বলতে যাওয়া, তো সে তো বিরক্ত বোধ করতেছে, কথা বলতে পারতেছি না। দেন নেমে ও যখন বাসায় যাচ্ছিল তখন ঠিক 6:30-7টা বাজবে, এরকম সময় আমি তার পিছু নেই। তার বাড়িটা কই এটা না দেখলে তো আসলে তৃপ্তি হচ্ছে না। আপনার সঙ্গে এই মুহূর্তে আপনার বন্ধু বা অন্য কেউ কি সাথে ছিল, নাকি আপনি একা একাই পিছু নিয়েছেন? না, আমি এই মুহূর্তে একা একাই পিছু নিয়েছি, কারণ এলাকাটা তো আমার নিজের। ওকে। তো দেন দেখলাম যে আসলে তো ব্রিজের এক পাশে আমার বাড়ি আর এক পাশে ওর বাড়ি, যেটা আমি তখন মানে সেদিনই ফার্স্ট জানি। তো এই ঘটনা হয়েছে সেদিন। তো হওয়ার পরে ওই মেয়েটা তার বাড়িতে কমপ্লেন করছে যে ও আমাকে চিনতো, কারণ যেহেতু আমি ওর সিনিয়র ছিলাম। ও আমাদের বাসার পাশে প্রাইভেট পড়তে আসতো, ও হয়তো আমাকে চিনতো, বাট আমি কিন্তু ওকে ওইভাবে চিনতাম না। তো ওর বাসায় কমপ্লেন করে। কমপ্লেন করার পরে প্রত্যেক এলাকায় তো কিছু মানে মাতাব্বর টাইপের কিছুটা থাকে, তো এরকম একটা ছেলে ছিল দেবাশিস সাহা। তো ও আমাকে বলে যে তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে। দেবাশিসের বয়সের ডিফারেন্সটা আপনার সঙ্গে কত ছিল? দেবাশিসের সাথে আমার বয়সের ডিফারেন্স মিনিমাম 10 বছর। তার মানে সে আপনার চেয়ে 10 বছরের বড় ছিল? হ্যাঁ, 10 বছরের বড়। তো সে আমাকে বলতো যে তুমি ওই মেয়েটাকে, তখনও বলেনি যে আমি ওই মেয়েটাকে ডিস্টার্ব করি কিনা, ওই বাসায় নিয়ে গেছে। ওকে, তারপর? তারপর ওই বাসায় যখন আমি যাই, তো যাওয়ার পরে মেয়েটার বাবা বাসায় ছিল না, মা ছিল। তো মেয়েটার মা আমাকে বলতেছে তুমি আমার মেয়েকে ডিস্টার্ব করতেছো। আমি বললাম আমি তো আপনার মেয়েকে ভালোভাবে চিনি না, আমি ডিস্টার্ব করবো কি করে? বলছে না, তুমি কালকে পিছু পিছু আসছিলা বাসায়। তো আমি বললাম যে আমি পিছু পিছু আসছি, এটা আপনি কি করে জানলেন? বলছে আমার মেয়ে বলছে। তো আমি বললাম যে দেখেন, তাহলে তার মানে আপনার মেয়ে আমার দিকে তাকাইছে, শুধু যে আমি আপনার মেয়ে পিছু পিছু আসছি তা তো না, আমি বাজারে কাজেও আসতে পারি। তো তার মা বলছে বাবা দেখো, আসলে কথা বাড়ার লাভ নাই, তো তুমি এটা করো না। তো দেন আমি বলছি যে ঠিক আছে, আমি ওকে বিরক্ত করবো না, তাকে বিরক্ত করবো না। এই কথা দেওয়ার পরে ওখান থেকে আমি চলে আসি। আমি চাইবো যে গল্পে যাদের নামগুলো এখানে ব্যবহার করছেন তাদের যদি এই গল্প বলার প্রেক্ষাপটে ক্ষতি হয়ে যায়, তাহলে আপনি দয়া করে নামগুলো আপনি বলবেন না, অথবা নামগুলো আপনি অন্য নামে বলবেন। আচ্ছা, ওকে। আপনি যে মেয়েটার কথা বলছেন এখানে, আমরা সে মেয়েটার একটা নাম দিতে পারি, আপনি চাইলে একটা নাম দিতে পারেন। মিতু। মিতু, ওকে। তার কিছুদিন পরে
দোকানে আমার একটা ফ্রেন্ড মিশু, ও আর আমি দাঁড়ায় আছি কসমেটিক্স এর দোকানে। তো মিতু যাচ্ছে, আমরা কি যেন একটা কথা নিয়ে বউ বলতেছি, যে ও আরেকটা মেয়ের নাম ছিল, সেটা হচ্ছে নামটা আমি বলতে যাচ্ছি না। তো তার প্রসঙ্গে বলা হচ্ছে যে মিশুর বউ। তো এই কথাটা ওর কানে গেছে। তো এই মেয়েটার কানে যাওয়ার পরে সে সরাসরি আমার বাসায় চলে গেছে। বাসায় গিয়ে আমার মাকে বলে দিছে, খাইতে বলবে এরকম সময় আমার মা আমাকে বলতেছে যে কি ব্যাপার, মানে ওই মেয়েটা আসছিল, তো তুমি নাকি তাকে রাস্তায় বউ বলছো, এটা তো ঠিক না, আমি তোমার কাছ থেকে এমন কিছু আশা করি না। তো আমি মাকে বলি যে আসলে তো ওখানে মিশু ছিল, আসলে আমরা কথার প্রসঙ্গে অন্য একটা কথা এটা বলছি, এখন এটা ও যে শুনে ফেলছে এটা আমরাও জানি না। এই থেকে মেয়েটার সাথে আমার মোটামুটি শত্রুতার একটু শুরু হয়। এই মেয়েটাই তার এক বান্ধবীকে, নামটা বলতে চাচ্ছি না আমি, ওকে, নো প্রবলেম। সেই বান্ধবীকে আমার পিছনে লাগায় দেয়। ওই মেয়েটা সবসময় আমাকে আমার পিছনে লেগে গেল আর কি। আপনার পিছনে লেগে থাকতো আর কি, মানে আপনার অ্যাটেনশন গ্রো করতে চাইতো তার দিকে। হ্যাঁ। ওকে। তো এইভাবে চলে গেল প্রায় 1 বছরের মতো। এর মধ্যে একটা কথা আমি বলিনি, সেটা হচ্ছে যে আমি খুব ছোটবেলা থেকে রাজনীতিতে জড়িত ছিলাম। সেটা মেবি ক্লাস 6-এ থাকার সময়। ক্লাস 6-এ থাকার সময় আপনি রাজনীতির সাথে জড়িত ছিলেন। নোট অন দ্যাট পয়েন্ট শ্রোতা, আমরা আপনাদের সবাইকে বলছি, আপনারা শুনছেন যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিবর মঞ্চে সত্যের আসনটি আজকে আলোকিত করেছে আবির। আবির তার জীবনের সবচাইতে গূঢ় সত্য, যে কথাগুলো হয়তো সে কাউকেই বলেনি, সেই অপরাধ বোধ কিংবা ভুল আমরা যাই বলি না কেন, সেটা আজকে সে লাখো মানুষের সামনে স্বীকার করছে। সে যেটা বললো একটু আগে, যে ক্লাস 6-এ থাকা অবস্থায় সে রাজনীতির সাথে জড়িয়ে যায়, যেটা আমাদের এই বর্তমান সমাজ প্রেক্ষাপটে চিন্তা করাটা একেবারেই বেমানান। কারণ পারিবারিক ভাবেই কেউ চাবেন না যে রাজনীতির যে অবস্থা বর্তমানে, সেখানে ক্লাস 6 পড়ুয়া একটা স্টুডেন্ট বা ছাত্র রাজনীতির সাথে জড়িয়ে যায়। আমি একটু এই ব্যাপারটাতে আপনার কাছে একটু প্রশ্ন রাখতে চাই, যে আপনার পরিবার কি এটাকে সমর্থন করেছিল? তো এটা আমার বাবা আবার কোনোভাবেই মেনে নিতে চাইতো না। তো এর জন্য হয়তো মাঝে মাঝে আমাকে খাইতেও দিত না। তো আমি যখন যে ক্লাস 9-এ পড়ি, আমি তো ওই সময় থেকে মানে সবার সাথে খুব ভালো পরিচিত হয়ে গেলাম, জেলা নেতৃবৃন্দ যারা ছিলেন। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন তো আমার আসলে অত্যধিক সাহস বেড়ে গেছে। তো এই হরতালে আমি পিকেটিং করতেছি আমার স্কুলেরই গেটে, আমার স্কুল ড্রেস পরে আমি দাঁড়িয়ে আছি। মানে আমি আমার দলকে এত বেশি ভালোবাসতাম যে আমি স্কুল ড্রেস পরে স্কুলের গেটে দাঁড়িয়ে আছি, পিকেটিং করতেছি। তো এই মুহূর্তে একটা হুন্ডা আসে, যেটাকে আমি সিগন্যাল দিই দাঁড়ানোর জন্য, যে হরতালে কেন চালিয়ে যাচ্ছেন। তো এটাকে মানে দাঁড়া হয় না, আমি অনেক ছোট ছিলাম, তো তো যার ফলে আমার কথা সে দাঁড়ায় না। আবার স্কুল ড্রেস পরা দেখছে, এই কারণে দাঁড়ায়নি। তো আমাকে ওভারটেক করে যখনই গেছে, সামনে কিন্তু ওই বড় ভাইরা ছিল। তো এখানে রশিদ ভাই নামে একজন ছিলেন, যিনি ওই হুন্ডাটাকে, রানিং হুন্ডাটাকে সামনে গিয়ে দাঁড়াইছে। তো হুন্ডাটা ব্রেক করতে বাধ্য হয়েছে। তো হুন্ডাটা ব্রেক করার পরে হুন্ডালাটা পড়ে যায়। এই পড়া অবস্থায় হুন্ডালাটাকে মাইর শুরু করে। তো শুরু করার পরে ওখান থেকে একজন আমাকে বলতেছে যে তুমি সিগন্যাল দিলা, তোমার সিগন্যালে দাঁড়ানো, তুমি মারতেছো না কেন। ফার্স্ট তাকে আমি মারি, কয়েকটা থাপ্পড় মারি। ওই বয়সে তো আসলে অন্য কিছু দিয়ে মারা সম্ভব। আপনি ক্লাস 6-এ যখন পড়েন তখন আপনার বয়স ছিল 11 বছর। আপনি যাকে গায়ে হাত তুললেন তার বয়সটা কত ছিল? একজন হোন্ডা চালক। 26-27 এরকম। আমার প্রশ্নটা হচ্ছে, আপনি যখন শ্রেণীকক্ষে থাকেন তখন এই সময় আপনার শিক্ষক আপনাকে শেখাচ্ছে যে বড়দেরকে সম্মান করো এবং ছোটদেরকে স্নেহ করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আপনি স্কুলের গেটে দাঁড়িয়ে, আপনি যে দলেরই হন না কেন, আপনি যে রাজনীতি করলেন বা যে মূলমন্ত্র যেটাতে আপনি আসলেন, সেখানে আপনাকে একজন প্রশ্ন করছে যে আপনার সিগন্যাল মানলো না, এবং সে কারণে দেখুন আজকে আপনি যাহা বলিব সত্য বলিবার মঞ্চে এসছেন, আপনি জীবনের সমস্ত ভুলগুলো আপনি স্বীকার করবেন, সেটা মেনেই আপনি এখানে এসছেন। সুতরাং এই প্রশ্নগুলো, আমার যে প্রশ্নগুলো, সেগুলো আজকে শ্রোতাদের প্রশ্ন। আপনাকে আমি প্রশ্নের মুখোমুখি দাঁড় করাচ্ছি যে স্কুলের পাঠ্য বই যখন আপনি পড়ছেন, ক্লাসে যখন আপনি থাকছেন, তখন আপনাকে শেখানো হচ্ছে বড়দেরকে সম্মান করো, ছোটদেরকে স্নেহ করো। আপনি সেই স্কুলের গেটে দাঁড়িয়ে রাজনীতির জন্য এত ছোট বয়সে যখন আপনি হরতালের সমর্থনে কাজ করছেন, তখন আপনার সিগন্যাল না মানার কারণে একজন বড় ভাই আপনাকে বলছে যে আপনি কেন ওই লোকটির গায়ে হাত তুলছেন না। আপনি স্বীকার করেছেন আপনি গায়ে হাত তুলেছেন। আপনার ওই মুহূর্তে বিবেকটা আসলে কি কাজ করেছে? না, ওই মুহূর্তে আমার যেটা বিবেক মনে হয়েছে যে আসলে আমার নেত্রী আরেকটু হলে তো মরেই যেত। তো এদেরকে তো ছাড়া যাবে না, এরা কেন মানতে যাচ্ছে না। আমার এতগুলো লোক মারা গেছে, আমার নেত্রীর কান নষ্ট হয়ে গেছে ওই মুহূর্তে, মানে আরো বড় ধরনের কিছু হতে পারে, যেহেতু তখন সেটা কনফার্ম না যে নেত্রীর কি হচ্ছে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে মানে
আমি টোটালি এত বেশি আবেগপ্রবণ ছিলাম যেটা বলার মতো না, যে হরতালের বিপক্ষে কেউ কথা বললেই মানে তাকে খুন করবো, এরকম কিছু একটা চিন্তা ভাবনা ছিল। আর এই চিন্তা ভাবনা থেকেই মানে বড় ভাই যখন বলছে তুমি মারতেছো না কেন, তখন আমার মনে হচ্ছে হ্যাঁ আমি কেন মারতেছি না, ওরা যদি আমাদেরকে মারতে পারে আমরা কেন পারবো না, এই ইস্যু থেকে আমি তাকে মারটা দিই। ওকে, আপনার বিবেক এভাবেই কাজ করেছে সেই মুহূর্তে। আমাদের এই বিবেক বোধের জায়গা থেকে কাউকে কোনো মোটিভেট করার কোনো সুযোগ নেই। তার বিবেক এভাবেই কাজ করেছে এবং সেটা সে বিলিভ করে বলেই করেছে, সেটাকে সে আজকে এখানে রিভিল করেছে। আমরা সেটাই মেনে নিচ্ছি তার জায়গাটা থেকে। হ্যাঁ, তারপর সেখান থেকে আপনি রাজনীতির সাথে মোটামুটি জড়িত হয়ে গেলেন এবং আপনি যেটা বলছিলেন যে মিতুর বান্ধবীকে আপনাকে ফলো করার জন্য সবসময় বলা হয়েছে, সেটা চলছিল, সেই প্রসঙ্গে আমরা ছিলাম। তো চলুন সেখান থেকেই আবার জানতে চাই আপনার কাছে। তো ওই মেয়েটা আমাকে যখন ফলো করা শুরু করে, এভাবে কেটে যায় আমার একটা বছর। দেন আমি ক্লাস 10-এ উঠি। তো দেখা গেছে আমি একটা সময় তার সাথে রাস্তায় দাঁড়িয়ে 2-1 মিনিট কথা বলতাম স্কুল যাতায়াতের পথে। না বলে মানেটা হচ্ছে আপনার সাথে কথা বলতে চাইতো? হ্যাঁ, প্রতিদিনই কথা বলতে চাইতো। তো একটা সময় তো মানুষের বিরক্তি থেকেও কথা বলতে ইচ্ছা করে যায়। তা আমি তার সাথে 2-1 দিন কথা বলি। বলার পরে আসলে ক্লাস 10-এ তখন তো পড়াশোনার চাপ চলে আসে। পরীক্ষা শেষ হওয়ার পরে রেজাল্ট হয়নি, এ মতো অবস্থায় ঠিক ওই বান্ধবীটাই একদিন হুট করে মানে সকালবেলা স্কুলের কথা বলে বের হয়েছে। সে কোথায় গেছে এটা আমরা পরে জানছি, কিন্তু সে নাই। তো ও আবার ওর বাসায় বলছে যে ও আমার বাসায় আসতে, এটা বলে বাসা থেকে বের হয়েছে, মানে জানাই দিছে তার এক বান্ধবীকে যে ও আমার বাসায় আছে। তো তার ফ্যামিলি থেকে লোকজন এসে আমার বাসায় সার্চ করে গেছে। তো আমি খেলতেছি, মাঠে আসছে, আমার সাথে কথা বলে গেছে। তো আমি খেলাধুলা শেষ করে সন্ধ্যার দিকে বাসায় ফিরতেছি, ইতিমধ্যে ওই মেয়েটা আমার চোখের সামনে এবং আমার বাসার সামনে। আমি তো অনেক ঘাবড়ায় গেছি, মেয়েটা আমার বাসায় ঢুকছে, বাট আমি কিন্তু বাসায় আর যাইনি। আমি তো দেখে থমে গেছি যে এই মেয়েটা এখানে কেন, একে তো সকালবেলা খুঁজলো। তার মানে আমার তখনই কাজ করছে যে এটা কোনো ট্রাপ নয়। তো দিন আমি ওখান থেকে চলে আসি, এসে এক বড় ভাইয়ের দোকানের ভিতরে আশ্রয় নিই। সেখানে মোটামুটি আমি 2-3 ঘন্টা থাকি এবং পরিস্থিতিটা অবজার্ভ করতেছিলাম যে কি হতে যাচ্ছে। আমরাও একটু জানতে চাই আপনার কাছে যে কেন একটা সাধারণ মেয়ে যার সাথে আপনার কোনো ধরনের কোনো সম্পর্ক নেই, শুধু হাই হ্যালো কথাবার্তাটুকু হয়, তাকে সারাদিন খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং সে মেয়েটি এমনও তো না যে 7 দিন ধরে তাকে খোঁজা হচ্ছে বা 8 দিন ধরে তাকে খোঁজা হচ্ছে বা একটা লম্বা সময় ধরে তাকে খোঁজা হচ্ছে, রাতের পর রাত সে বাইরে ছিল, তারপরে সে আপনার সরাসরি আপনার গেটের সামনে। সেখানেও একটা প্রশ্ন বা সেখানেও একটা সন্দেহ হওয়ার সুযোগ ছিল। তার আগেই মাত্র সারাদিন খুঁজে পাওয়া যাচ্ছে না, সেই অবস্থায় আপনার গেটের সামনে, সেটা দেখে আপনার মনের মধ্যে ভয় কেন জাগলো? ভয় লাগছে এই কারণে যে তার 2-3 দিন আগে ওর সবচেয়ে কাছের যে বান্ধবী, সেই বান্ধবীটা আমাদের এলাকার এক দোকানদারের সাথে বের হয়ে যায়। মানে ঠিক একই সিস্টেমে, সারাদিন খুঁজে পাওয়া যায় না, সন্ধ্যাবেলা দেখা গেছে ওই ছেলের বাসার সামনে ওই মেয়েটা যে দাঁড়ায় আছে, দেন আর কি সে ওই ছেলেকে বিয়ে না করলে সরবে না। তো এই যে ভয়টা, কাজটা কিন্তু 1 সপ্তাহের মধ্যে 2টা কাজই। মানে এটা এই ঘটনাটা আপনার মনের মধ্যে ভয়ের জন্ম দিয়েছে। আমি আরেকটা ক্লু আপনাকে দিতে চাই। এরকম কোনো কিছু কি হয়েছিল যে এই মেয়েটা তার আচরণ দিয়ে আপনাকে বোঝাতো যে আপনাকে সে বিয়ে করতে চায়, বা কোনো কারণে কোনো ভাবে আপনাকে বোঝানোর চেষ্টা করেছে যে তোমাকেই আমি চাই, এরকম ব্যাপার কি হয়েছে? তোমাকে আমি চাই এরকম তো সবসময় বলতো, বা মানে বুঝাইতে চাইতো যে সে আমাকে অনেক বেশি লাভ করে। তা বলছে যে এগুলো আসলে আমারে বলে তো লাভ নাই, আমি তো তোমারে পছন্দ করি না, আমি পছন্দ করি মিতুরে, তোমার বান্ধবী। বলছে যে মিতুর মাঝে কি আছে যা আমার মাঝে নাই, এরকম কিছু। তো আমি বলছি যে না, সবই ঠিক আছে, তোমার মাঝেও যা আছে তার মাঝেও তা আছে, কিন্তু আসলে তোমার আমার ভালো লাগে না, ভালো লাগে তার। এবং যে কারণেই আপনার সন্দেহটা অনেক বেশি তীব্র ছিল এবং এর কিছুদিন আগে এরকম একটা ঘটনা যেহেতু ঘটেছে, সুতরাং এরকম ঘটনা আপনার সাথেও ঘটতে পারে। ওকে, হ্যাঁ, তারপর আমি ওখান থেকে চলে যাই ওই যে বড় ভাইয়ের দোকানে। তো ওই দোকানের ভিতরে আমি এমন একটা জায়গায় বসেছিলাম যে দোকানে সবাই আসবে কিন্তু আমার দেখতে পারবে না। এই দেখতে না পাওয়ার ভয়টা কেন ছিল? না, দেখতে না পাওয়ার ভয়টা এই জন্যই ছিল যে আমি তো আগেই বলছি যে এখানকার পরিবেশটা এমন ছিল যে কোনো ছেলের বাসায় কোনো মেয়ে গেলে দেখা যায় যে সবাই আর কি মানে ধান্দাবাজ টাইপের। আমাদের এলাকা আসলে প্রচুর ধান্দাবাজ টাইপের লোকজন ছিল। যে যেভাবে যাকে ট্রাকে ফেলানো যায় বা বাটে ফেলানো যেটাকে বলে, এরকম ছিল। তো আমি আমার দিক থেকে সেফ থাকার জন্য যে আমি আপাতত 2-3 ঘন্টা দেখি যে পরিস্থিতি কোন দিকে যায়। তো তার মামা ছিল আমাদের ওয়ার্ড না, অন্য ওয়ার্ডের কমিশনার, ওটা পৌরের ভিতরে ছিল, তো কমিশনার ছিল, ওয়ার্ড কমিশনার। তো দেন তিনি আমাদের বাসায় যায়, আমার আব্বু তাকে ফোন করে যে তোমার ভাগ্নি তো এখানে আসছে, ও এসে মানে উল্টাপাল্টা কথা বলতেছে, আমার ছেলেকে বিয়ে করবে। ইতিমধ্যে মেয়েটা এগুলো বাসায় বলছে, যেটা আমি পরে জানছি। ওকে। তো তার মামা এসে তাকে নিয়ে যাওয়ার পরে একটা পৌর ভবনে বিচার দেওয়া হয়। এরকম ওই ছেলেটা আমার ভাগ্নিটাকে এরকম সেক্স করছে, ও তো মনে হয় প্রেগনেন্ট হয়ে যাচ্ছে, এরকম কিছু বলা হয়েছে। কারণ আমি আপনাকে আগেই বলছি যে আমি কেন জানি মনে হয়েছিল যে আমি ট্রাকে পড়তে পারি, কারণ ওই মেয়েটার বাবা ছিল না এবং মেয়েটাকে যদি কোনোভাবে গড়ায় দেওয়া যেত, কারণ বাবা সরকারি চাকরি করতেন আর আমি যেহেতু একা, তো ওই চিন্তা ভাবনা থেকে তারা আর কি এই কথাটা পৌর ভবনে বিচার দেয়। তো দেন আর কি বিচার বসার পরে দেখা যায় যে টোটালি এটা মিথ্যা।
যে মেয়েটার সাথে আমার কিছুই ছিল না। মেয়েটা তার মানে আপনাকে হাত করবার জন্য প্রথমত নিজের জায়গা থেকে চেষ্টা করেছে, সেটা সে পারেনি। তারপরে একটা ব্লেম, আপনার জন্য একটা ব্লেম তৈরি করেছে সামাজিকভাবে, করে আপনাকে হাত করার চেষ্টা করেছে, এবং সেই ব্লেমটা ছিল যে আপনি তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করেছেন। Yes. এবং সেটা করবার পর যে পৌর ভবনে বিচারটা দিল, সেখানে গিয়ে সেটা প্রুফ করা সম্ভব হলো না, আপনি বলছেন। প্রুফটা কে করলো, কিভাবে করলো? আচ্ছা, প্রুফটা এভাবেই করা হয়েছে যে আসলে প্রত্যেকটা ঘটনার তো স্থান লাগবে, সাক্ষী লাগবে। তো এগুলো কিছুই পাওয়া যায়নি। তো এগুলো যদি না পাওয়া যায়, আমার বিরুদ্ধে যদি অভিযোগ করা হয় কিন্তু সাক্ষী নেই, মেয়েটা, আপনি যেটা বলছিলেন যে প্রেগনেন্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার ছিল, প্রেগনেন্ট হয়ে যাচ্ছিল এরকম একটা কথা ছিল। মিথ্যা কথা ওরা বলছিল। হুম হুম। কিন্তু এটা তো তখন ওইভাবে টেস্ট করা হয়নি যে মেয়েটা প্রেগনেন্ট কিনা, কারণ এই ব্যাপারটা তখন অত মাথায় গড়ায়নি কারণ। দেখুন, এখানে বিশ্বাসের একটা অনেক বড় প্রশ্ন আছে, কারণ একটা মেয়ে যখন এই রিস্কটা নিবে, তখন কিন্তু এই রিস্কটা যদি সে উইন না করে, সারা জীবনের জন্য সে পঙ্গু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই জায়গা থেকেই বলতে পারি যে এ পঙ্গু হয়ে যাবে। তো যখন পুরো হলো না, তখন মানে আমার উপরে চাপ প্রয়োগ করা হলো আমার ফ্যামিলির উপরে। সেটা হচ্ছে ওখানকার মহিলা কমিশনার যিনি ছিলেন, উনি আমার আব্বুকে, যেহেতু আমার আব্বু স্কুলে চাকরি করতেন, আমি আগে বলছি, তো উনি প্রচুর ভয় পাইতেন এগুলাতে। মানে দালাল টাইপের যে ধান্দাবাজরা প্রপোজ করে যে আপনি 1050 টাকা দেন, আমরা ব্যাপারটা মিউচুয়াল করে ফেলি। তো দেন আমার আব্বু ভাবে যে আমার ছেলের সারা জীবনের প্রশ্ন এটা, এই মেয়েটাকে যদি বিয়ে করে তবুও সমস্যা, যদি না করে পরে যদি আবার মামলা মোকদ্দমা বা আরো বড় কিছু করে, তো এখনই এরকম করতেছে। তো দেন ধান্দাবাজদের সাথে আমাদের চুক্তি হয় যে ঠিক আছে, আপনারা কিভাবে ম্যানেজ করবেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু আমাদের স্ট্যাম্প কপি চাই। দেন ওই মহিলা কমিশনার যার কথা বললাম, স্ট্যাম্প কপি মানে কি, যা হবে লেখালেখি সব স্ট্যাম্পের উপরে হবে? স্ট্যাম্পের উপরে। তো এই স্ট্যাম্পটা আমাদেরকে দিয়ে দেওয়া হয় বা এই স্ট্যাম্পটা করে নেওয়া হয়, যাতে নেক্সট ডে আর এই কাজটা না হয়। ওকে, আর টাকাটা কত কাকে দেন আপনারা? আমরা টাকাটা ওই যে ধান্দাবাজদেরকে দিই। ওরাই এটাকে ম্যানেজ করে? হ্যাঁ, ওরাই এটাকে ম্যানেজ করে। এই যে ঘটনাটা ঘটলো আপনার সাথে, আপনাকে ট্র্যাপে ফেলে যে ঘটনাটা ঘটালো ওরা, তার পরবর্তীতে আপনার ফ্যামিলি কি আপনাকে বিশ্বাস করতে পেরেছে? কারণ আপনি তো ছোটবেলা থেকে এক ধরনের বাউন্ডারি ছিলেন, অস্বীকার করার কোনো উপায় নেই, কারণ আপনি রাজনীতি করতেন, একটু অন্যরকম সবার চাইতে। ওই বয়সে ছেলেমেয়েরা যা করে তার চেয়ে আপনি ফুললি ডিফারেন্ট। এরকম আমরা তো জানি যে আমাদের বয়সী বন্ধুরা যখন কোনো সময় এরকম করতো, আমরা তাকে একটু সাইড করে দিতাম। ইচ্ছে পাকা বলে একটা ব্যাপার ছিল, সেটা আপনার সাথে ছোটবেলাতে ছিল, আপনি অস্বীকার করেন আর যাই করেন। তো আপনি যখন আপনার বিরুদ্ধে যখন এই ধরনের একটা ব্লেম আসে, খুব স্বাভাবিকভাবেই আপনার পরিবার সেটা বিশ্বাস করার কথা। আপনার পরিবার আপনাকে কি বলেছিল? তো আমার আম্মু আমার প্রচন্ড বিশ্বাস করতো। তো এক্ষেত্রে আমার আম্মু আমাকে কাছে ডেকে নিয়ে জিজ্ঞাসা করছিল যে আসলে ব্যাপারটা কি। তো আমি তখন তাকে বলছি যে ব্যাপারটা ঠিক এরকমই, এর বেশি কিছুই না। ওকে, মিতুর বান্ধবীর সাথে আপনার পরিচয় হলো, পরিচয় হওয়ার কতদিন পরে বা কত মাস পরে এই ঘটনা? মেবি 3 বছর। নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা। মিতুর বান্ধবীকে, ও যেটা প্রথমে বলেছিল যে মিতুর বান্ধবীকে ওর পেছনে লেলিয়ে দেওয়া হয়েছে বা ওকে ফাঁদে ফেলার জন্য এই কাজটি করা হচ্ছে, তার 3 বছর পরের ঘটনা হচ্ছে এই মেয়েটি তাকে ট্র্যাপে ফেলেছে। ওকে, তারপর? তো এই যে আমার আব্বু তার ঘাম ঝরানো 30,000 টাকা জরিমানা দিয়ে আমাকে সেভ করে রাখে। তো ঠিক সেদিন আমি শপথ নেই যে আজকের পর থেকে আমি যেভাবে পারি, যাকে পারি, মেয়েদের সাথে সেক্স করব, সেটা এনি হাউ, আর এর জন্য আমার যা করা দরকার আমি তাই করব। তো এটা করার জন্য আমি লোকজনের সাথে আরো পরিচিত হয়ে ওঠা শুরু করলাম। আর ওই সময় যখন এই যে বিচার টিচার চলতেছিল, তখন তো এটা মানে আলোচিত একটা ঘটনা, গ্রামগঞ্জে তো কোনো কিছু ঘটে গেলে এটা আলোচিত ঘটনা। তো ইতিমধ্যে আমার রেজাল্ট হয়ে গেল। তো রেজাল্ট দেখা গেল যে অনেক ভালো রেজাল্টই হয়েছে, খারাপ না। আমি রেজাল্ট ভালো করার পরে না রংপুর পলিটেকনিকে আমি চান্স পেয়ে যাই কম্পিউটার সাবজেক্টে। ফার্স্ট রংপুরে যাওয়ার পরে আমার তো পরিচিতি বাড়াইতে হবে। তো পরিচিতি বাড়ানোর জন্য আমি ওইখানে কারা বড় ভাই ছিল, যেমন একজন ক্যাডার ছিলেন লালাস নাম, উনি ওইখানে ইন্দ্রামন নামে একটা জায়গা আছে, আমি ওর পাশে থাকতাম। মোটামুটি ওই এলাকার সবাই ওনারে খুব ভয় পাইতো। তো লালাস ভাই আমি ছত্র ছায়া যাওয়ার চেষ্টা করি আমি ফার্স্ট টাইম। এবং সে সময় আমার কলেজের ভিপি ছিল গালিব ভাই। তো আমি চেষ্টা করি তারও কাছে যাওয়ার। প্রবীণ ছিল যিনি সোহেল ভাই, ওনার কাছাকাছি যাওয়ার। মানে আমার আগে থেকেই চিন্তা ভাবনা যে আমি কারো ছত্রছায়ায় যাব এবং আমি আমার মানে ইচ্ছাটা পূরণ করবো যে মেয়ে মানুষদেরকে আমি নষ্ট করব। এবং আপনি এই ইচ্ছাটা পূরণ করে যাতে আপনি একটা ভালো শেল্টার পান, ভালো একটা আশ্রয় পান, সেই জন্য আপনি ওই এলাকার যারা প্রভাবশালী আছেন, কেউ মাস্তান, কেউ ধরেন রাজনীতিবিদ, তাদের ছত্রছায়ায় আপনি যাওয়ার চেষ্টা করছেন। চেষ্টা করতেছি। আচ্ছা, এই চেষ্টা করার ফাঁকে ফাঁকে আমার পড়াশোনা আস্তে আস্তে এগোচ্ছে। তো সবকিছুই ঠিকঠাক ভাবে চলতেছিল। তো মাস 2 পর আমার প্রথম শিকার একটা মিস কল আসে আমার ফোনে। তো মিস কল আসার পরে আমি ফোন দেই। তো ফোন দেওয়ার পরে আমাকে বলা হয় যে
এমনি মিস কল দিছি। তা আমি বললাম যে আপনি এমনি মিস কল কেন দিলেন? বলছে হ্যাঁ দিছি। আমি বলছি আপনি কি আমার সাথে সেক্স করবেন? আমি সরাসরি ফার্স্ট টাইম এই কথা বলছি, কারণ আমার মনের মধ্যে তো একটা জেদ চেপেই আছে। তো সে বলছে আপনি কি পারেন নাকি? তো মেয়েটাও খুব রসিক ছিল, এভাবে বলছে। আমি বলছি পারি কিনা সেটা আপনাকে দেখাই দিব। দেন মেয়েটার সাথে আমার কন্ট্যাক্ট মানে বন্ধ হয়ে যায় 2-3 মিনিট কথা হওয়ার পরে। আপনি জিজ্ঞেস করেছিলেন যে মেয়েটিকে আপনি নাম্বারটি কিভাবে পেয়েছেন? না, এমনি বানায় দিছে, এটা জিজ্ঞাসা করছিলাম, বানায় দিছে। বিকাল 4:30টার পর থেকে তাকে ফোন দেওয়া শুরু করি। তখন তার পিছনে আমি প্রথম দিনই ব্যয় করি প্রায় 200 থেকে 250 টাকা ফোনে। দেন তার সাথে অনেক কথা বলি, সে কোথায় থাকে কি করে। তো দেখা যায় যে সে রংপুর থেকে 22 কিলোমিটার দূরে থাকে নিটাসগুন নামক একটা জায়গায়। তো মেয়েটার নাম হচ্ছে দিথি, আর ফোনটা হচ্ছে তার আন্টির। ও আর কি বলে যে না আসলে ফ্রেন্ডশিপ তো হওয়া সম্ভব না। তাই আমি বলছি ঠিক আছে আপনি আমার বড় আপু হয়ে যান, কারণ আমার ইচ্ছা যে আপু না হলে তো ওনার কাছে আমি আসতে পারতেছি না, আর কাছে না আসলে তো আমি কিছু করতে পারতেছি না। তো এই ইচ্ছা থেকে ওনাকে আমি দ্বিতীয় দিন বড় আপু বানায় ফেলি, এবং বড় আপু বানাই সেটা মোটামুটি 40 ঘন্টার মধ্যে তার সাথে ফোনে আমি কন্ট্যাক্ট করতেছি এভাবে, এবং কন্টিনিউ কথা বলে যাচ্ছি। সবকিছু বাদ দিয়ে ইভেন আমি আমার ক্লাস মিস দিয়ে তার সাথে কথা বলতেছি, শুধু তাকে আমি নিয়ে আসবো বলে। তো এরকম অবস্থায় আমি 72 ঘন্টার মধ্যে তার সাথে দেখা করার একটা সুযোগ পেয়ে যাই। যেহেতু বড় আপু সে আমার হয়ে গেছে, তাকে অনেক রিকোয়েস্ট করার পরে সে দেখা করতে চায়। রংপুরে তখন বাণিজ্য মেলা চলতেছিল, বাণিজ্য মেলা দেখানোর কথা বলে তাকে আমি বলি যে আপু এখানে তো বাণিজ্য মেলা হচ্ছে, আপনি আসেন। তো বলছে ভাই আমি তো একা যেতে পারবো না। তো ঠিক আছে তুমি তো আমার ভাই হয়ে গেছো, তুমি আসো। উনি কি আপনার বয়সে আদৌ বড় ছিলেন? না, আদৌ বড় ছিলেন না, কিন্তু আপনি তাকে আমি তাকে আপু বানাইছি আমার নিজের সাথে, ওকে আমার স্বার্থসিদ্ধির জন্য। তো ঠিক আছে আমি আসতেছি এই বলে আমি পরদিন সকালবেলা 8টার মধ্যেই মিঠাপুকুরে চলে যাই। তো ওখানে আলোকী স্টুডিও নামে একটা স্টুডিও ছিল, এখানে তার সাথে আমার ফার্স্ট মিট হয়। তো মিট হওয়ার পরে দেখি মেয়েটা সুন্দর, খারাপ না। তো আমি তাকে দেখে লুকাই। আমি টেম্পু যেগুলোকে বলে টেম্পুর পিছনে লুকায় থেকে আমি দেখি যে আসলে মেয়েটাকে, ফার্স্ট টাইম তো আমি তাকে চিনতাম না। তো দেখার পর মনে হচ্ছে যে মেয়েটা অনেক বেশি সুন্দর, ঠিক আছে ওকে। তো দেন আমি তাকে নিয়ে আসি যে বাণিজ্য মেলায় যাবো। তো বাণিজ্য মেলায় আসার পথে আমি সেই সময় থাকতাম কলেজ পাড়ায়, কারমিকেল কলেজের কলেজ পাড়ায়। তো দোকানে আমাদের হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবের বাড়ি আছে, ওই বাড়ির পাশে, পল্লী নিবাসের পাশে, এবং হাইওয়ের পাশে কিন্তু। তো হাইওয়ে থেকে আমি ওই জায়গাটায় নামি ইচ্ছা করে, যে আপু এদিক দিয়ে গেলে তাড়াতাড়ি হবে। তো ওই জায়গায় নামার পরে আমি পেট চেপে ধরি, বলছি কি হয়েছে তোমার? বলছে প্রচন্ড বাথরুম চাপ দিছে। তো বলছে বাথরুম চাপ দিছে তো কি করবা? তা বললাম যে বাথরুম তো সারতে হবে। বলতেছে এখানে খোলা জায়গা, বাড়ি ঘর আছে কিছু, তো এইখানে তুমি বাথরুম কই পাবা? মসজিদ টসজিদ কিছু নাই। তো আমি বললাম যে ঠিক আছে এখানে আমার পরিচিত একটা বাসা আছে, ওই বাসায় যে আমি থাকতাম এটা উনি জানতেন না, মানে মেস আর কি। তো মেসটার বৈশিষ্ট্য ছিল এরকম, বৈশিষ্ট্য বলে রাখা ভালো যে সেই সময় কারমাইকেল কলেজে ওই যে মারামারি হয় অনেক, হওয়ার পরে সবগুলো মেস খালি করে দেওয়া হয়। তো ওখানে 3টা মাত্র ব্যক্তি ছিল। একজন পাসপোর্ট অফিসে চাকরি করতেন, উনি চাকরিজীবী সূত্রে থাকতে পারতেন। আর আমি পলিটেকনিকে পড়তাম, এই জন্য কারমাইকেলের এরিয়ায় থাকতে আমার কোনো প্রবলেম হয়নি, কারণ আমি ওই কলেজের স্টুডেন্ট না। আর আরেকজন থাকতেন উনি ব্যবসায়ী। তো ত্রিরত্ন, ম্যাচটার নাম ছিল ত্রিরত্ন। তো ওই ম্যাচে আমরা 3জনই থাকতাম। তো ওই ম্যাচে নিয়ে যাই, কারণ আমি জানি ব্যবসায়ী উনি চলে গেছে আর চাকরিজীবী উনিও চলে গেছে। তখন বাজে 10:30। আমাকে একটু নিঃশ্বাস নেবার সুযোগ দেন, কারণ আমরা জানি যে খুবই ভয়াবহ একটা অবস্থার মুখোমুখি হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে। আমার কিছু প্রশ্ন মাথায় চলে এসছে। প্রথম কথাটা হচ্ছে আপনি মিঠাপুকুরে গেলেন মেয়েটার সাথে বাণিজ্য মেলায় নিয়ে যাওয়ার জন্য, দেখা করার জন্য। ওখান থেকে আপনি হাঁটতে হাঁটতে আপনার মেসের কাছে চলে আসলেন, ব্যাপারটা কানতে হাঁটতে হাঁটতে না, তাহলে? আমি বলছি বাস থেকে আমি হাইওয়ের পাশে নামছি, এবং আমার ম্যাচটা ছিল হাইওয়ের পাশে, মানে আমরা মিঠাপুর থেকে 22 কিলোমিটার। আপনি বাস থেকে কোথা থেকে আসলেন? আমি মিঠাপুর থেকে বাসে আসছি। মিঠাপুকুর থেকে আপনি বাসে এসে আপনি কোথায় নেমেছেন? আমি নামছি ওই যে আপনার হচ্ছে ওটা আমাদের মোট রেলগেট আর কি। হ্যাঁ, রেলগেটে নেমেছেন। তো ওখান থেকে বাসের দূরত্ব যেটা, আপনি যেখানে নেমেছেন, আপনি নেমে তো মেয়েটার সাথে দেখা করলেন? না, আমি বলি ফার্স্ট টাইম সেটা হচ্ছে আমি সকালে তো মিঠাপুকুরে গেছি, বাসে চড়ে চলে গেছি 22 কিলোমিটার দূরে। দেন আলোকী স্টুডিওর সামনে তার সাথে আমার দেখা হয়েছে। দেন যেহেতু আমার সাথে বাণিজ্য মেলা আসার কথা, আমরা দুজনে বাসে উঠে ওই মেয়েটাকে সাথে করে নিয়ে আপনি বাসে উঠে বাণিজ্য মেলায় বা কোথাও একটা বাণিজ্য মেলায় আসবো আমি বললে রংপুরে চলে আসছি। কিন্তু আসার পথে আপনি আসলে যে জায়গাটায় বাস থেকে নেমে গেছেন সেটা হচ্ছে আপনার মেসের কাছাকাছি, right? আমার মেসের কাছাকাছি, এবং ওই জায়গা দিয়েও বাণিজ্য মেলায় যাওয়া যায়। ওকে, ঠিক আছে। তারপর? তারপরে তো আমি তো বললাম যে আমার বাথরুম চাপ দিছে। তো বলছি এখানে আমার পরিচিত একটা বাসা আছে, চলেন এখানে যাই। বলছে না, একটা মেয়ে মানুষ, আমি কি করে যাই? বলছে আপু আপনি তো আমার আপু, সমস্যা কি, আপনি গেলে কোনো সমস্যা হবে না। তো বলছে ঠিক আছে আপু না, ফ্রেন্ড হয়ে যাই, এটাই সবচেয়ে বেটার সম্পর্ক। তোমারও বয়স যেরকম আমারও বয়স সেরকম। ওই মেয়েটাই আপনাকে এটা বলেছে? হ্যাঁ, ওই মেয়েটাই আমাকে এটা বলছে যে ফ্রেন্ড হয়ে যাই।
তাহলে তোমার বলতে সুবিধা হবে যেমন বান্ধবী একসাথে পড়ি এরকম কিছুটা। তো আমি বলছি ঠিক আছে, আর আমার মনের মধ্যে তো শয়তানি ছিলই। তো ঠিক আছে, আমি নিয়ে আসলাম বাসায়। নিয়ে আসার পরে দেখি কেউ নেই, আর পুরো অঞ্চলটাই ফাঁকা। ওখানে প্রায় 1-150 ম্যাচ ছিল, যেগুলো সব ছাত্রাবাসী ফাঁকা, মানে লোকজন থাকতো না, যে মারামারির কারণে সবগুলো বন্ধ করে দিছে ওই মুহূর্তে। এই তার মানে পুরো এলাকাটাই ফাঁকা ছিল। ফাঁকা ছিল। প্রিয় শ্রোতা, বিরতির ঘন্টা বেজে গেছে, তার মানে আমাদেরকে এই পর্যায়ে ছোট্ট একটা বিরতি নিতে হবে। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিবর স্টেজ থেকে, যাহা বলিব সত্য বলিবর মঞ্চ থেকে। আবির তার জীবনের গূঢ় সত্য, তার জীবনের অপরাধ বোধ, তার জীবনের ভুলের কথাগুলো একের পর এক স্বীকার করছেন। সে আছে আজকে সত্যের চেয়ারে, এবং সে যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে সেই জায়গাটিতে আমরা বিরতির পর ফিরে আসতে চাই ছোট্ট একটা বিরতির সংবাদের জন্য। এই ফাঁকে আপনাদের সবাইকে বলে দেই, যাহা বলিব সত্য বলিব এবিসি রেডিওর একটি নতুন অনুষ্ঠান শুরু হয়েছে গত রবিবার থেকে। সেই অর্থে আজকে এটার দ্বিতীয় পর্ব। এই অনুষ্ঠানে যদি আপনি আপনার জীবনে ঘটে যাওয়া এমন কোনো অপরাধ বোধ, এমন কোনো ভুল যেটা প্রতি মুহূর্তে আপনাকে বিবেক দংশন করছে, এবং সেই দংশনের জ্বালা থেকে বের হয়ে যাওয়ার জন্য আপনি যদি স্বীকার করতে চান, সত্যের আলোয় নিজেকে তুলে ধরতে চান, তাহলে আসতে পারেন আমাদের এই অনুষ্ঠানে। আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য বেশ কয়েকটি নিয়ম রয়েছে। তার মধ্যে সবচাইতে প্রচলিত নিয়মটি হচ্ছে টেক্সট। আপনি চাইলে খুদে বার্তা পাঠাতে পারেন। আপনি যদি কনফিউজ করতে চান, তাহলে যেটা করবেন, প্রথমে লিখবেন আমাদের যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সংক্ষিপ্ত রূপ JBSB। আবারও বলছি, JBSB স্পেস কনফেস, CONFESS, কনফেস লিখে আপনার নামটা লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। সপ্তাহের যে কোনো সময়, অনুষ্ঠান চলাকালীন সময় থেকে শুরু করে যে কোনো সময় আপনি এটা লিখতে পারেন। আমাদের যে টিম মেম্বার রয়েছে, আর যে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু এবং আরো টিম মেম্বার যারা রয়েছে, তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। অর্থাৎ আপনাকে লিখতে হবে JBSB স্পেস কনফেস এবং পাঠিয়ে দিতে হবে 8920 নম্বরে। এছাড়া যিনি আজকে উপস্থিত আছেন সত্যের আসরে, সেই আবিরকে নিয়ে যদি আপনার কিছু বলার থাকে আপনি লিখতে পারেন। সেটার জন্য নিয়মটা হচ্ছে JBSB স্পেস আপনার যা বলার আছে, শেষের নাম, এরপর 8920 নম্বরে। প্রিয় শ্রোতা, যে সার্টিফিকেটটির কথা ও প্রথমেই বলেছে, যেটি ওর অনেক বড় উৎসাহের কারণ এবং যেটা ওর মধ্যে একটা অন্যরকম একটা হিরোইজম জন্ম দিয়েছিল, সেই সার্টিফিকেটটিও পেয়েছিল ক্লাস 4-এ, এবং সার্টিফিকেটটি এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। আমরা আমাদের অনুষ্ঠান চলাকালীন যে কোনো একটি সময় আমাদের ফেসবুকে এই সার্টিফিকেটের ছবিটি দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। আবারও বলছি, www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাবেন, যাওয়ার পরে আপনি লাইক দেবেন। লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এবিসি রেডিওর মূল ফ্যান পেজের মেম্বার হয়ে যাবেন, এবং একই সাথে যাহা বলিব সত্য বলিবরও মেম্বার হয়ে যাবেন। আরো দুটো মাধ্যম রয়েছে আমাদের সাথে যোগাযোগ করার জন্য। একটি হচ্ছে ইমেইল। ইমেইলের ঠিকানা হচ্ছে jbsb8920@gmail.com। আমি আবারও বলছি, jbsb8920@gmail.com। এবং আরেকটি পদ্ধতি, সেটি হচ্ছে চিঠি। আপনি চাইলে আমাদেরকে চিঠি লিখেও কনফেস করতে পারেন। দূর দূরান্ত থেকে, দেশ বিদেশের যে যেখান থেকে শুনছেন, আমরা জানি যে আমাদের অনুষ্ঠানে সবারই আসা সম্ভব নয়, সে কারণে আপনি চাইলে চিঠি লিখতে পারেন। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 কাজী নজরুল ইসলাম এভিনিউ, ঢাকা ট্রেড সেন্টার, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 ঢাকা ট্রেড সেন্টার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। সংবাদের বিরতি, একটু পরেই ফিরছি। প্রিয় শ্রোতা, সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত জানাচ্ছি যাহা বলিব সত্য বলিবর মঞ্চে। সত্যের আসনে আবির বসে আছে আজকে, এবং আবির যে সত্যগুলো স্বীকার করছে, সেই সত্যের মুখোমুখি হয়েছে আমরা লাখো শ্রোতা। আর যে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আজি কিবরিয়ার টিম মেম্বার আর যে সুমন, সাউন্ড এডিটর মঞ্জু রয়েছে আপনাদের সবার সাথে। এবং আমরা আবিরের কাছে আবারও ফিরে যাব। যাবার আগে আপনাদের সবাইকে বলে দেই, আপনি যদি এই সত্যের আসনে বসতে চান, আপনি যদি সত্যের মঞ্চে আলো ছড়াতে চান, এবং আপনি যদি বিশ্বাস করেন আপনাকে যে বিবেক প্রতিনিয়ত তাড়িয়ে বেড়াচ্ছে, যে ভুলের খবর, যে অপরাধ বোধের খবর দুনিয়ার কেউ জানে না, শুধু আপনি জানেন এবং আপনার সৃষ্টিকর্তা জানেন। আপনি হাজারবার মাফ চেয়েছেন, কিংবা আপনি এখনো চাননি, আপনি সেই ভুলের জায়গাটা থেকে স্বীকার করতে চান যে আপনার যে ভুলগুলো হয়েছে সেগুলো আপনি লাখো মানুষের কাছে ব্যর্থহীন কণ্ঠে স্বীকার করতে চান, তাহলে আপনার জন্য আসনটি হচ্ছে সত্যের আসন, এবং আপনার জন্য অনুষ্ঠানটি হচ্ছে এবিসি রেডিও FM 89.2 যাহা বলিব সত্য বলিব। এটি প্রচারিত হয় প্রতি রবিবার রাত 11:20 আর জি কিবরিয়ার উপস্থাপনায়। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আবির। আবির ঠিক তেমনি ভাবেই বিবেকের তাড়নায় এমন একটি সময় জীবনে পার করেছে, সেই সময়কে আপনাদের সামনে তুলে ধরছে। আমরা সেই গল্পে ফিরতে চাই।
তবে তার আগে আপনাকে বলি, আপনি যদি চান আমাদের এই অনুষ্ঠানে আসতে, সেটার জন্য সবচাইতে ভালো নিয়মটি হচ্ছে টেক্সট। আপনি চাইলে আপনার সেলফোন থেকে আমাদেরকে টেক্সট করতে পারেন। টেক্সট করার নিয়মটি হচ্ছে, প্রথমে লিখবেন JBSB, যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানের সংক্ষিপ্ত রূপ, JBSB স্পেস কনফেস, CONFESS, কনফেস লেখার পরে আপনার নামটা লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমাদের যে টিম মেম্বাররা রয়েছে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে। এছাড়াও আপনি চাইলে আজকের এই অনুষ্ঠানের অতিথি তাকে নিয়ে আলোচনা বা সমালোচনা করতে পারেন, সেজন্য আমাদেরকে টেক্সট করতে পারেন। লিখতে হবে 8920 নম্বরে। তবে অবশ্যই যাহা বলিব সত্য বলিব অনুষ্ঠানে টেক্সট করতে হলে আপনি JBSB স্পেস, তারপরে আপনার যা বলার আছে শেষে অবশ্যই নিজের নাম, এরপর 8920 নম্বরে। আমরা চলে যাচ্ছি আবারও আবিরের কাছে। আবির, যে জায়গাটাতে আপনি ছিলেন, যে আপনি বলছিলেন যে আশেপাশে, হ্যাঁ, বন্ধু হইতে বলছে জি। যে বন্ধু এটাই সবচেয়ে বেটার পরিচয় আর কি, বন্ধু হলে কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, দেন আমি মেসে চলে আসি, কিন্তু উনি তো জানতেন না যে এটাই আমার মেস। তো ওনাকে আমার রুমে বসায় আমি একটা লুঙ্গি পরে আমি বাথরুমে যাই। দাঁড়ান, অনেকেরই কনফিউশন হয়ে যাবে যে অপরিচিত একটা মেয়ে যখন আপনার রুমে গেল এবং আপনি যখন লুঙ্গি পরছেন, সেই মুহূর্তে সেই মেয়েটি অবশ্যই আপনাকে প্রশ্ন করতে পারে এটা 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 তোমার পরিচিত জায়গা কিনা, ও কি করেছিল? হ্যাঁ, আমি তো আগেই বলছি যে আমার পরিচিত এই জায়গাটা, আপনি আমার সাথে কি চলেন, আমার বাথরুম চাপ দিচ্ছে, তো বাথরুম যাইতে গেলে আমাকে লুঙ্গিটা ইউজ করতেই হবে। কিন্তু যে রুমের মধ্যে কেউ নেই, সেই রুমে অপরিচিত একটা মেয়ে, মাত্র 2 দিনের 3 দিনের পরিচয়, সে আপনার কথাতে ঢুকে গেল। এটা নিয়ে আমি নিজেও কনফিউজ ছিলাম যে আসলে মেয়েরা এত বোকা হয় কি করে, বোন বা বান্ধবী এত সহজে হয় কি করে, এটা আমি নিজেও বুঝিনি। আমি আপনার সাথে একটু দ্বিমত পোষণ করছি। আসলে আপনি মেয়েরা শব্দটা হয়তো বা না জেনে ব্যবহার করেছেন। খুব কমন কিছু ল্যাঙ্গুয়েজ থাকে যে কারণে আমরা হয়তো একজন মেয়ের জন্য পুরো দুনিয়াটাকে দোষ দিয়ে দিই। মেয়েরা অত্যন্ত ব্রেনি হয় এবং আমরা দেখেছি যে মাদাম কুরি 2 বার নোবেল পুরস্কার পেয়েছেন এবং এমন 2টি শাস্ত্রে পেয়েছেন। মেয়েরা অনেক জ্ঞানী তাদের জায়গাটাতে, সুতরাং ওইভাবে বলা যাবে না। আমরা আবারও আপনাকে রিকোয়েস্ট করছি, আমরা বিথের প্রসঙ্গে থাকতে চাই। আমরা শুধু ওই মেয়েটাকে নিয়ে বলবো যে হ্যাঁ প্লিজ, এই মেয়েটা অনেক বোকা ছিল। আপনি যেটা বলছেন, হ্যাঁ অনেক বোকা ছিল। বোকা যদি না হতো তাহলে 72 ঘন্টার পরিচয় একটা ছেলের সাথে কিভাবে দেখা করতে আসে বা কিভাবে তার সাথে মেলায় যেতে চায় বা ছেলেটা যা বলতেছে তাই শুনতেছে, তো এটা করতে গিয়ে অবশ্য আমাকে অনেক পরিশ্রমও করতে হয়েছে। 72 ঘন্টার মধ্যে মিনিমাম তার সাথে 40 ঘন্টা কথা বলছি, তাকে বোন বানাইতে হয়েছে, তার হাতে ধরতে হয়েছে, পায়ে ধরতে হয়েছে, শুধু তাকে দেখার জন্য, শুধু তার সাথে ঘোরার জন্য। এক্ষেত্রে আপনিও যখন অনেক বেশি ওয়াইজ ছিলেন, এটা তো আপনি মানেন, আপনি অনেক বেশি বিজ্ঞের ভূমিকা পালন করেছেন আর সে অনেক বেশি অনভিজ্ঞর ভূমিকা পালন করেছে। হোয়াট এভার ইট ইজ, ঘটনা এটাই, আমরা সেই ঘটনাটাই জানতে চাই। দেন আমি লুঙ্গিটা পরে টয়লেটে গেলাম। টয়লেটে মানে গেছি, আমি তো আমার তো টয়লেট চাপ দেয়নি, আমি টয়লেটে গেছি জাস্ট লুঙ্গিটা পরার হয়েছিল। টয়লেট থেকে এসে আমি কোনো কিছু না বুঝেই, মানে আমি তো টোটালি আগেই বলে রাখছি যে আমি যাকে পাবো যেভাবে পাবো এনি হাউ সেক্স করব। তো আমি রুমে ঢুকেই কোনো কিছু বুঝে ওঠার আগেই দরজাটা বন্ধ করে দিয়ে মেয়েটাকে জড়ায় ধরার চেষ্টা করি। মেয়েটা অনেক মানে মেরে ফেলবে এরকম কিছু, আমার গলা টিপে ধরতেছে বা আমাকে মাইর দিচ্ছে, এরকম কিছু হচ্ছে। বাইরে থেকে বোঝা যাচ্ছে কিনা বুঝতে পারতেছিলাম না, রুমের ভিতরে প্রচন্ড শব্দ হচ্ছে, ধস্তাধস্তি যে শব্দটা, আমি তাকে বেঁধে ফেলতেছি, সে আমাকে ধাক্কা দিয়ে সরাই দিচ্ছে। এরকম অবস্থায় প্রথমে আমি তার অন্যটা খুলে ফেলে দিই। তখন সে মানে কনফিউজড আর কি যে এটা কি হতে যাচ্ছে, তুমি এটা করিও না আবির, মানে আমাকে হাতে ধরতেছে, পায়ে ধরতেছে, মানে মাইর দিয়ে যখন কোনো কাজ হচ্ছে না। আমি বলছি যে যদি নিজের ভালো চান চুপচাপ থাকেন, আর যদি না চান তাহলে আমি জামাগুলো এখন ছিঁড়বো। এখন বলেন নিজে খুলবেন না আমি ছিঁড়ে দিব, এখানে তো আসলে এক্সট্রা কোনো জামা নেই যেটা পরে আপনি বাসায় যাবেন। তো সে আর কি ওই সময় আপনি এই ধরনের ভাষা ব্যবহার করছিলেন, আপনি বলছিলেন? হ্যাঁ, আমি আপনি বলছিলাম। তো আপনি বলছিলাম। তো তারপরে আমাকে বলছে তুমি কি এই জন্য আমার সাথে দেখা করতে চাইছো, এই জন্য আমার বোন বানাইছো? তখন আমার মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়েছে যে হ্যাঁ, আমি শুধু এই কাজটা করার জন্যই তোর পিছনে এত টাকা খরচ করছি, তোর পিছনে 3 দিনে ফোনে যে আমি প্রায় 600-700 টাকা খরচ করছি, পার ডে 200-250 টাকা, এটা কেন খরচ করছি? শুধু তোর সাথে সেক্স করবো বলে। তারপরে জোর করে আর সেক্স করা হয়, এটা কিন্তু টোটালি জোরপূর্বক, পরে সে উঠতে পারে না। আপনি আপনার জীবনের এটা প্রথম শারীরিক সম্পর্ক? হ্যাঁ, আমার জীবনের ফার্স্ট। এবং আপনি কোন একটা মেয়েকে রেপ করলেন? দেন সে উঠতে পারতেছে না, তো দেন আমি তাকে তুলি। বেড থেকে তোলার পরে তাকে ফ্রেশ হওয়ার যে ব্যাপারটা, মাথা আশ্রয় দেওয়া, এটা আমি নিজেই করে দেই, ড্রেস আপ করানো। দেন সে আমাকে জড়ায় ধরে বলে যে ঠিক আছে তুমি যেটা করছো ঠিক আছে, বাট তোমাকে কথা দিতে হবে, তুমি আজকে আমাকে বিয়ে করবা। আমি তখন টোটালি আজকে পেয়ে যাই, এটা কিভাবে সম্ভব? আমি তাকে তো বিয়ে করতে পারবো না, কারণ আমার তো তাকে বিয়ে করার কোনো ইচ্ছা নেই, তাকে আমি ভালোবাসি না।
পছন্দ করি না, বিয়ে কি করে করব, এবং যদি বিয়ে না করি আমি, সে সুইসাইড করবে। এই অপরাধটা করার পর আপনি কি তাকে বলেছিলেন যে আপনি কেন এটা করলেন? না, আমি তাকে তখনও বলিনি। আপনি বলছেন যে আপনি তার মাথা চড়িয়ে দিচ্ছেন। ওই মুহূর্তে আপনার যদি মেয়েটার প্রতি প্রচন্ড ঘেন্নাই থাকবে, বা মেয়ে জাতি বা যাই বলি না কেন, যদি ঘেন্নাই থাকবে, তাহলে তো এই আচরণগুলো আপনার কাছ থেকে আসার কথা না। আমি তো বললাম যে আমি আসলে যে অন্যায়গুলো করছিলাম সবগুলোই আমি বাহিরে এত বেশি ভালো একটা ছেলে সাজার চেষ্টা করতাম যে ও যে আমার ফ্রেন্ড হিসেবে গেছে, আবার যেন সে একই অবস্থায় ফিরে আসে, যে যাতে কেউ বুঝতে না পারে মেয়েটার সাথে কিছু হয়েছে। আপনার বাবা সরকারি চাকরিজীবী ছিলেন, আপনার বাবা এত টাকা আপনাকে এফোর্ড করতে পারতেন না। না, আমি এত টাকা আমার বাবা আমাকে দিত না, কিন্তু আমি ওই যে বললাম টেররদের সাথে মেশার চিন্তা ভাবনা করছিলাম। এখান থেকে পাসপোর্ট অফিসের নিয়ন্ত্রণ আমরা নিয়ে নিই একটা সময়। রংপুর পাসপোর্ট অফিসে দেখা গেছে যে কারো পাসপোর্ট করতে গেলে আমাদেরকে টাকা দিয়ে করতে হচ্ছে, বা আমাদের মাধ্যমে করতে হচ্ছে। আমরা না দিলে ফর্মটা জমা হচ্ছে না, সাধারণ পাবলিক পাচ্ছে না এটা। এবং পাসপোর্ট অফিস থেকে আমি পর্যাপ্ত টাকা পেতাম, হয়তো এমনও দিন গেছে একদিনে 15-16 হাজার টাকাও পেয়ে যেতাম। আপনি এই টাকাটা ব্যয় করতেন কিসের উপরে? আমি এই টাকাটা টোটালি ব্যয় করতাম ফোন, সিগারেট, আড্ডা দেয়া, বন্ধু বান্ধবের পেছনে ব্যয় করা। টোটালি বন্ধু বান্ধবের পিছনে। ঠিক আছে, কাম টু দা পয়েন্ট এগেইন। আপনি মেয়েটার কথা বলছিলেন, মাথা চুরিয়ে দিচ্ছেন। হ্যাঁ, তারপর? মাথা জড়িয়ে দিলাম, তো বললো ঠিক আছে তোমাকে আমি বিয়ে করব, তো বিয়ে তো এখানে করা সম্ভব না। বলছে হ্যাঁ, আমিও তোমাকে সেটা বলতে যাচ্ছিলাম যে যা হয়েছে একটা ভুল তো হয়ে গেছে। তো সে আর কি আমাকে বললো যে ঠিক আছে তুমি তাহলে এখন আমার সাথে আমার বাসায় চলো। তো আমি যখন যাই, তো বাস স্ট্যান্ডে গিয়ে মডার্ন মোড়ে বাসে উঠি। বাসে ওঠার আগ মুহূর্তে হেল্পারকে আমি কানে কানে বলি যে আমি যখন বমির ভাব দেখাবো তুই তখন বলবি যে ভাই জানলা দিয়ে বমি করেন না, আপনি দরজায় আসেন, তুই আমাকে ধরবি, দরজায় এসে বমি করেন, দেন তুই গাড়িটা একটু স্লো করাবি। একটা ব্রিজ আছে এখানে, মডার্ন মোড় পার হয়ে 2-2.5 কিলোমিটার যাওয়ার পরে ওই ব্রিজের ওখানে তুই গাড়িটা একটু স্লো করাবি, আমি বমি করা অবস্থায়, এবং আমি ওখান থেকে নেমে যাবো, তুই গাড়িটা চালাই নিয়ে চলে যাবি। মেয়েটা কই যাবে এটা তো আমি আর বলতে পারবো না। টিকিট তো কাটাই শেষ, মিটার করে 2জন টিকিট কাটছি অলরেডি। ঠিক আছে, হেল্পার যথারীতি রাজি। হেল্পার কেন আপনার কথা শুনবে? হ্যাঁ, হেল্পার কেন কথা শুনবে? আসলে আমি যে রিক্সাটা সবসময় ইউজ করতাম, ওই রিক্সাওয়ালার বন্ধু ছিল ওই হেল্পারটা, এবং ও জানতো যে আমি প্রচুর টাকা ব্যয় করি এবং প্রত্যেকের পিছনে আমি অনেক টাকা ব্যয় করতাম। এই রিক্সাওয়ালা থেকে আরম্ভ করে, মানে আমি তো আগে বলছি আমার একটা শেল্টার দরকার, যেন কোথাও আমার কোনো প্রবলেম না হয়। ওই রিক্সাওয়ালা ওকে 100 টাকা দিয়েছিল ওই হেল্পারটাকে, যার ফলে সে গাড়িটা স্লো করাইছে এবং আমি নামার পরে গাড়িটা টান দেওয়াই। রিক্সাওয়ালা কেন ওই মুহূর্তে 100 টাকা দিতে যাবে? রিক্সাওয়ালাকে আমি আগেই বলে রাখছি এটা করতে যাচ্ছি, তুমি আমাকে হেল্প করো। তো হচ্ছে তো হেল্প করবে, কারণ যেখানে লোকে একটা ভাড়া নিয়ে গেলে প্রায় 10 টাকা, সেখানে আমি তারে 500-600 টাকাও কিস্তির জন্য দিয়ে দিচ্ছি। রিক্সাওয়ালাকে আপনি আগে বলে রাখছিলেন, মানে মেয়েটার সাথে আপনি পরিচয় করে নিয়ে আসার আগে মেয়েটাকে আমি যখন ওই যে নিয়ে মেসের ভিতরে আসছি, আসার পরে রিক্সাওয়ালা আমাদের মেসের সামনে রাস্তা, তুমি এই রাস্তার সাথে রিক্সাওয়ালা কিন্তু বাইরে ছিল। ও যখন যে ফ্রেশ হইতে পারতেছে না, উঠতে পারতেছে না, ওই মুহূর্তে কিন্তু আমি জুস আনার জন্য বের হয়েছিলাম, যে জুস খাইলে হয়তো ফ্রেশ লাগতে পারে। এই মুহূর্তে পরিচিত রিক্সাওয়ালাই, তুই এখানে থাকিস, এরকম একটা মেয়ে আছে, উঠাই দিতে হবে, আর মনে হয় বিপদ হতে পারে, তো তুই কিন্তু ওই এলাকাটা ছাড়িস না, আমি কিন্তু বাস থেকে নেমে তো রিক্সায় করে চলে আসবো, মানে ব্যাক করে আসবো। তো বলছে ঠিক আছে। তো রিক্সাওয়ালা যাইতে যাইতেই মেয়েটা তো প্রায় সেন্সলেস এরকম একটা অবস্থা। তো আমি ওরা বলছি যে হেল্পারে কিভাবে ম্যানেজ করা যায়, ওটা আমি দেখুন নে, আপনি খালি বমি রিয়া করেন। এই পর্যন্ত আমার সাথে কথা হয়েছে। তো আমি দেন ওই যে গাড়িটা স্টার্ট করার পরে আমি ঘোয়া করতেছি, তো হেল্পার বলতেছে ভাই ভিতরে বমি করেন না, আপনি একটু দরজায় আসেন। আমি দরজায় আসতেছি, আমি দেখতেছি দিদি আমার দিকে তাকায় আছে। আমি কিন্তু বুঝতে পারতেছি সে মানে ঘুমন্ত ভাব, কিন্তু আমার দিকে তাকায় আছে। তো তাকায় থাকার পরে আমি গাড়িটা বমি করতেছি, গাড়িটা চলতেছে, এই 1/2 কিলোমিটার গেছে, ওই ব্রিজটা চলে আসছে, গাড়িটা স্লো করছে। তো গাড়িটা স্লো হয়েছে, আমি আস্তে করে নেমে গেছি দরজা থেকে, আবার গাড়িটা টান দিছে। তো তারপরে মেয়েটার কি হয়েছে আমি আজ পর্যন্ত জানি না। এবং রাত 9টার দিকে তার ছোট বোন আমাকে ফোন দেয়, আবির ভাইয়া আপু তো আপনার কাছে গেছে, আপু এখনো বাসায় ফেরেনি। বলছি না, ওরে তো আমি 4টার মধ্যে বাসার এলাকা তোমাদের মিঠাপুরে ছেড়ে আসছি, ওরা কিন্তু আমি এই মিথ্যাটা বলছি। বলার পরে আমি যে সিমটা দিয়ে কথা বলছি ওই সিমটা টোটালি বন্ধ করে, এবং দেন আজ তো পর্যন্ত আমি জানি না ওই মেয়েটা কোথায় আছে, কেমন আছে, কি হয়েছে, কিচ্ছু জানি না। দুর্ধর্ষ এবং ভয়াবহ জীবন এবং জীবনের সময়। প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিবতে আজকে জীবনের এই অপরাধ, জীবনের এই ভুলগুলো যে অকপটে স্বীকার করছে তার নাম হচ্ছে আবির। আবির, ওই মেয়েটার কি হয়েছে তা আমরাও জানি না, কিন্তু যে কাজটি আপনি করলেন, বেশ কিছু প্রশ্ন আছে, বেশ কয়েকটি অ্যাঙ্গেল থেকে। প্রথম প্রশ্নটা হচ্ছে, আপনার বিবেক তখন কি আপনাকে সায় দিয়েছিল এই কাজটি করার জন্য? হ্যাঁ, আমি অন্যায় না করেও যদি শাস্তি পেয়ে থাকি তাহলে অন্যায় করলে দোষের কি? আপনার বিবেক তখন এটাই বলতো? হ্যাঁ, এটাই বলতো। এই বিবেকটাকে আমরা বলি ঘুমন্ত বিবেক।
বিবেক যদি জাগ্রত হয় তাহলে বিবেকের বলার কথা ছিল এটাই যে বান্ধবী মৃত্যুর বান্ধবীর ভুল কেন সমাজের আরেকটা মেয়ে বহন করবে, সেই বিবেক কিন্তু আজকে ওর জেগেছে, এবং জেগেছে বলেই আজকে ও যাহা বলিব সত্য বলিবতে। আমরা বিশ্বাস করি প্রতিটি মানুষের মধ্যে ভালো মন্দ দুটিও মিলিয়ে মানুষ, এবং মানুষের বিবেক যখন জেগে যায় তখন সেই মানুষটি কখনো খারাপ কাজ করতে পারে না। এবং আমরা এটাও বিশ্বাস করি যে যাহা বলিব সত্য বলিব সেই বিবেক জাগানোর কাজটি করছে। আপনি আমাকে একটু বলেন তো, আপনি চাইলে মানে যে মেয়েটিকে আপনি এই কাজটি করলেন সে মেয়েটি চাইলে তো আপনার ওই রুমে বা আপনার এই মেসে আসতে পারতো, কারণ সে তো জায়গাটা চিনে গেছে। এটা তো আপনার মনের মধ্যে নিশ্চয়ই ছিল। হ্যাঁ, এটা আমার মনের মধ্যে ছিল, বাট আমি আসলে খুব দ্রুত রুমগুলো চেঞ্জ করতাম, ম্যাচ চেঞ্জ করার যে ব্যাপারটা দেখা গেছে যে আমি ওই কলেজ পাড়ায় প্রায় 8 থেকে 9টা ম্যাচ চেঞ্জ করি 6-7 মাসের মধ্যেই। তো এক্ষেত্রে আসলে আমাকে আইডেন্টিফাই করা একটা রুম দেখে সম্ভব না। ওকে, তারপর এটা গেল আমার ফার্স্ট প্রতিশোধ নেওয়া। আমি অনেক বেশি হ্যাপি। এটা করার পর আপনার হ্যাপি ফিল হয়েছে? হ্যাঁ, অনেক বেশি হ্যাপি ফিল হয়েছে। দু একটা বন্ধু বান্ধবীও বললাম যে 72 ঘন্টার মধ্যে একটা মেয়েরে পটায় দোস্ত আজকে এটা করে ফেলছি। আমি অনেক খুশি। আমার মনে হচ্ছে যে আমার আরো 29টা করা দরকার, তাহলে আমার 30,000 টাকার যে চালাটা আছে এটা অন্তত কমবে, বা আমি যে মানে অভিশপ্ত হয়েছিলাম যে আমার একটা বদনাম হয়েছিল সেটা হয়তো ঘুষবে এগুলা করলে। তো আমার ফ্রেন্ড সার্কেলরা তখন আসলে ওরাও তো এরকম আমার মতো অত ডিপলি চিন্তা করতো না। ওরা বলতো ঠিক আছে পাচ্ছিস চালায় যা, বা এরকম কিছু। মানে ওরাও কেউ আমাকে বাধা দিত, বা বাধা দিলেও হয়তো আমি শুনতাম না ওই মুহূর্তে। তো ওইটা তো আমার ছিল ফার্স্ট প্রতিশোধ নেয়া, আমার রাগের প্রথম বহির প্রকাশ। তো আমি তো আগে বলছি যে আমি অনেক বাউন্ডারি টাইপের ছিলাম, অনেক ঘোরাঘুরি করতাম। দ্বিতীয় বারে আমি আসলে পার্কে ঘুরতেছি, রংপুরে একটা পার্কে ঘুরতেছি। তো একটা মেয়ে একা বসে আছে, মেয়েটাও দেখতে অনেক সুন্দর। তো দেন আমার কেমন যেন মনে হইলো মেয়েটার সাথে একটু কথা বলা দরকার। তো মেয়েটার সাথে কথা বলতে গেলাম। তো কথা বলতে গিয়ে পরিচিত হইলাম ফার্স্ট টাইম যে আমি আবির, আমি পলিটেকনিকে পড়াশোনা করি। তো আপনি কোথায় থাকেন? এখানে অনেকক্ষণ থেকে দেখতেছি। তো সে বলতেছে ভাইয়া আসলে আমার বড় আপুর তো পরীক্ষা চলতেছে, তো উনি ভিতরে ঢুকছে পরীক্ষা দিতে, তো আমি 3 ঘন্টা কি করি এই জন্য আমি পার্কে এসে বসে আসছি। আচ্ছা বসে যখন আছেন তো কথা বলি। হ্যাঁ বলেন। তো তারপরে পরিচয় ভালোভাবে হলাম, কি করেন না করেন। মেয়েটা তখন ক্লাস 9-এ পড়তো। তো যাই হোক খুব ভালোভাবে পরিচিত হয়ে গেলাম। হওয়ার পরে আমি বললাম যে আপনি ফোন ইউজ করেন কিনা। তো বলছে আমি তো ইউজ করি না, আমার ভাবি আছে, ভাবির নাম্বার আছে। ঠিক আছে ভাবির নাম্বারটা আমাকে দেন। বলছে না আপনাকে দিব না আমি ভাবির নাম্বারটা, আপনার নাম্বারটা আমাকে দেন, আমি যদি কখনো সুযোগ পাই আপনাকে ফোন দেই, তো কথা বললেন, আপনি ফোন দিয়েন না। ঠিক আছে ওকে। তো তার সাথে এই পর্যন্ত আমার কথা হওয়ার পরে আমি চলে যাই। চলে যাওয়ার পরে ঠিক 2 দিন পরে শুক্রবারে আমি তার ফোন পাই। ফোন পাওয়ার পরে বলতেছে ভাইয়া আমি তো আজকে শহরের দিকে আসতেছি, পার্কের ওই জায়গাটায় আপনি কি আসতে পারবেন? তারপরে আসলো, আসার পরে কথা বলতেছি, কথা বলার এক পর্যায়ে বলতেছে যে ভাইয়া দেখেন আসলে আমি তো ভাইয়ের ফ্যামিলিতে থাকি, আমার আব্বু আম্মু মারা গেছে, আমি অনেক বেশি অসহায়। তো আসলে আমার ভাইয়া ভাবি আমাকে সেরকম ভালোবাসে না। তো আমি আপনার ভালো বন্ধু হই, আপনি আমার সুখ দুঃখে সবসময় পাশে থাকবেন। এটা বলছি যে তোমার মতো সুন্দর মেয়ে বন্ধু হইতে কেনা চায়। দেন নেক্সট শুক্রবার আর কি, পরবর্তী শুক্রবারে আমাকে আবার ফোন দিল সকালবেলা। তো বলতেছে আবির আজকে আবার তুমি করে বলতেছে তোমার সাথে কি আজকে দেখা হবে? আমি বলছি হ্যাঁ হতে পারে, কিন্তু আসলে আমি তো একটু ব্যস্ত, কারণ ওই সময় আমার হাতে পাসপোর্টের অনেকগুলো কাজ বাকি ছিল, ফর্ম পূরণ থেকে আরম্ভ করে অনেকগুলো টাকা নেওয়া ছিল। বললাম আমি তো অনেক বেশি ব্যস্ত আছি, তো তুমি যদি পারো তো আমি যেখানে থাকি এখানে চলে আসো। তো মেয়েটা না বুঝেই, ক্লাস 9-এ পড়া একটা মেয়েটা না বুঝেই মানে ঠিক ওই কলেজ পাড়ায় চলে আসে আর একটা মেসে, এটা হচ্ছে আকিসাব টাওয়ার। তো চলে আসার পরে আমি তো আমার মতো ব্যস্ত। তো সে চলে আসার পর প্রচন্ড বৃষ্টি হচ্ছে, মানে সে যখন আসছে তারপরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো আসলে বৃষ্টির মুহূর্তে সে আমার রুমে বসে আছে। ইতিমধ্যে ওই লোকাল কয়েকটা পোলাপাইন ঢুকছে আমার মেসেজে, মেয়ে কেন ঢুকলো, আমাকে সে জেরা করতেছে মেয়ে কেন ঢুকলো। তো ওরা আর কি ওই এলাকায় গাঁজা টাজা সেবন করতো, নেশা নিত এরকম ছেলে পেলে। আমি বললাম কি হয়েছে তাতে তোদের? বলতেছে না এটা তো ঠিক না। আমি বলছি কি ঠিক কি না এটা আমি বুঝবো, তোরা এখন যা। তো ওরা বলতেছে আমরা যাবো না। তো ওইখানে যার এলাকাটা ছিল ডন ছিল ওই কলেজ পাড়ার মানে স্থানীয় বাসিন্দা এবং মোটামুটি প্রভাবশালী। তো ডনকে ফোন দেই, ডন আমাকে আবার মামা বলে রাখতো। তো ও বললো যে ঠিক আছে ফোনটা ওদের কাউকে দাও। তো ওদের একজনের ফোন দেওয়া হয়। যখন ডন ফোন দিচ্ছে তখন আর ওরা ওখানে থাকে না। তো আমি সুমিরে বলি যে সুমি ঠিক আছে তুমি একটু বসো,
আমি ফ্রেশ হয়ে আসতেছি, তোমার নিয়ে বাইরে বের হবো। বলছে ঠিক আছে। তো ও যখন বসে তখন আমি করি কি, আমার আশেপাশে যে রুমগুলো ছিল দু একজন, ওদেরকে বলি ভাই আসলে আমার তো গার্লফ্রেন্ড আসছে, তো আমার তো একটু চ্যাটিং করা দরকার, তা আপনারা কেউ একটু মেইন গেটের পাশে থাকেন, যদি আবার ওরা কেউ আসতে চায় তখন আমার একটু ফোন দিয়েন, তাহলে আমি সেফলি থাকবো। বলছে ঠিক আছে। তো মেসের বাইরে আমার যথেষ্ট হেল্প করছে। তো ওরা তারা কি আপনার বয়সে সিনিয়র ছিল? সিনিয়র ছিল। সিনিয়র এরকম জুনিয়রকে তারা হেল্প করছে? হ্যাঁ, ওইখানে অবস্থাটা এরকমই যে তাদের গার্লফ্রেন্ডকে আসলে আমি গেট পাহারা দিচ্ছি, এরকম কিছুটা। তাদের গার্লফ্রেন্ডের সাথে আমি কথা বলছি, তাদের গার্লফ্রেন্ড, মানে আপনারা একে অপরকে সহযোগিতা করছেন। হ্যাঁ, এবং এটা টোটালি মনে হইতো যে লাভার আর কি, গার্লফ্রেন্ড বা ভালো আসতেছে, এটা ব্যাপার না আর কি, এরকম পর্যায়ে আর কি। তো ঠিক আছে, তারা তো দাঁড়ায় আছে। আমি সুমিরে বললাম, সুমি তুমি কি আমার সাথে সেক্স করবা? বলছে মানে খোদার কসম তুমি এটা করতে আসিও না, এটা করলে তোমার অনেক বেশি ক্ষতি হবে। আপনি ডিরেক্টলি ভাবে বলে ফেললেন একটা মেয়েকে? হ্যাঁ, আমি এই কারণে বলছি কারণ মেয়েটা অনেক বোকা ছিল, না হলে তো সে ক্লাস 9-এ পড়া অবস্থায় একটা ছেলে যেখানে বললো সেখানে সে কেন আসলো, প্রশ্নটা আমার। এবং সে যে আসছে, সে আসছে আসলে তার ভাইরা তার সাথে খারাপ ব্যবহার করতো, ভাই ভাবিরা, তার আব্বু আম্মু ছিল না, এই কারণে হয়তো আমাকে সে ভালো বন্ধু ভেবে আমার কাছে আসছে, কিন্তু আসলে আমি যে এরকম প্রকৃতি সে হয়তো এটা জানতো না। তো সে যখন আসছে দেন সে বলছে না তুমি এটা করতে পারো না, দেন আমি জোরাজুরি করে এটা তার সাথে করা হয়। তো করার পরে সে বৃষ্টি পড়তেছিল বলতেছিলাম, তো তার কান্নার শব্দ বাইরে থেকে শোনা যায়। তারপরে ওই ছেলেগুলো আবার আসে যে কি ব্যাপার, ভিতরে কান্নাকাটি কেন? তো ও তখন কাঁদতেছে, তো ওরে বলতেছে এই বদমাইশ নিয়ে তুমি ছেলেদের মেসে কেন আসছো? তো ও কোনো উত্তর দেয় না। ওই ছেলেরা জেনে গেল যে আপনি তার সাথে সেক্স করছেন? হ্যাঁ, ওই ছেলেরা অলরেডি টের পেয়ে গেছে। কিভাবে টের পেল? ওরা টের পেলো ওই যে কান্নাকাটির শব্দ, বৃষ্টি তখন থেমে গেছে, বললাম তো বৃষ্টি হচ্ছিল আগে, তখন তো বোঝা যায়নি, কিন্তু যত কাঁপতেছিল, কাঁদার সময় ওরা বাইরে ছিল, তো ওরা জানলার পাশে ছিল ওইদিকে পিছন সাইডে, ওরা ওই দিক থেকে আসে পথে কান্নার শব্দ পেয়ে ভিতরে আবার আসছে। ছেলেগুলোর তো আক্রোশ আপনার উপর ছিল না, তো আক্রোশ এই কারণে থাকবে না যে ডন মামা যখন কথা বলছে ওইখানে তার উপরে কথা বলার মতো শক্তি ওদের নাই, তখন ওরা মেয়েটাকে ধরে ফেলছে। ওকে। এবং মেয়েটাকে বলছে তোমার বাসার ফোন নাম্বার দাও, তোমার বাসায় ফোন দেওয়া হবে। তো ও অনেক হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করছে, তো মেয়েটার কাছে 400-500 টাকা ছিল ভ্যানিটি ব্যাগে, এই টাকাটা ওরা নিয়ে নেয় মেয়েটার কাছ থেকে। আর আমার কাছ থেকে তো কিছু নেওয়ার সাহস নেই, কারণ আমি একজনের ছত্র ছায়া আছি, আমাকে কিছু বলার সাহস পাচ্ছে না। আর আমি ওই মুহূর্তে এত ফিলিংসে আছি যে ওইদিকে কি হচ্ছে আমি বুঝতে পারতেছি না। ওরা যদি জোর করে ওই মেয়েটাকে ওই মুহূর্তে রেপও করতো, আমার মনে হয় আমি প্রতিবাদ করতাম না, মানে আমি আমার ফিলিংসে আছি। মানে আপনার ফিলিংস থেকে এরকম হচ্ছে যে আপনার 30 জনের টার্গেটের 2টো টার্গেট পূরণ হলো। হ্যাঁ, আমি এই অবস্থায় আছি। প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব, জীবনের নির্মম এবং বাস্তব ঘটনার মুখোমুখি করে হচ্ছে যাহা বলিব সত্য বলিব। আজকে ও যে ঘটনাগুলো এখানে স্বীকার করছে, ওর মতো ভিকটিম এবং ও যাদেরকে এভাবে ভিকটিম বানিয়েছে, এরকম ভিকটিম সমাজে অনেকেই আছে। এই ঘটনাগুলো সমাজকে অনেক অনেক বেশি কলুষিত করে। আজকে ওর জীবন বোধের জায়গা থেকে, আজকে ওর বিবেকের জায়গা থেকে ও এখানে এসছে। আবির একজন মানুষ, ওর দ্বারা ভালো কাজ করা সম্ভব, ওর দ্বারা মন্দ কাজ করা সম্ভব। ও যে কাজগুলো করেছে সেগুলোর জন্য শাস্তি হবে কি হবে না সেটা আমরা অনুষ্ঠানের শেষে অবশ্যই জিজ্ঞাসা করব। কিন্তু ওর বিবেকের তাড়নাবোধ থেকে এখানে কেন এসছে সেই জায়গাটি থেকে আমাদের অনেক অনেক কিছু জানার আছে, সেটাও আমরা অনুষ্ঠানের শেষে জিজ্ঞাসা করব। এবং একই সাথে ও কেন আজকে সবার সামনে, লাখো মানুষের সামনে এই যে গর্হিত অপরাধ, এই দুর্ধর্ষ অপরাধ, এটা স্বীকার করার সাহস পেল, সেটাও আমরা অনুষ্ঠানের শেষে ওকে জিজ্ঞাসা করব। যারা এখন বিরূপ মন্তব্য করছেন এবং ওকে একেবারে ধুয়ে ফেলছেন, তাদের সবার জন্য আমরা বলছি অনুষ্ঠানের শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবার জন্য। আপনারা সবাই শুনছেন যাহা বলিব সত্য বলিব। তারপর এটা ওরা যখন ওর কাছ থেকে টাকাটা নিয়ে চলে যায়, তো আমি ভাবলাম মেয়েটাকে তো আমার বাসায় পৌঁছাইতে হবে। দেন ওই যে আমার পরিচিত ওই রিক্সাওয়ালাটা, ওকে আমি ডাক দিই। তো ঠিক আছে, ও নিয়ে গেল। তো যাওয়ার সময় মেয়েটাকে আমি 200-300 টাকা দিই। ও মেয়েটা তখন আমারে বলছে যে তুমি এই কাজটা না করলেও পারতা, হয়তো কিছুদিন পরে আমি তোমার হয়ে যেতাম, তুমি যে কাজটা করলা এরপরে তোমার মুখ দেখাও পাপ। আমি বললাম ঠিক আছে, যদি সেটা পাপ হয় পাপ মনে করেই থাকো, ভালো থাকিও। এই কথাই তার সাথে আমার শেষ কথা। ওকে, তারপর দ্বিতীয় জন চলে গেল। এভাবে তৃতীয় জন হচ্ছে পলা আসলো, সেও রংপুর থেকে 12 কিলোমিটার দূরে। তাকে নিয়ে আসলাম, তাকে নিয়ে আসা হইলো
তার সাথে সেক্সটা করা হয়েছে আমার কোনো একটা হোটেলে। তো হোটেলে আমার পারমিট দেওয়ার কথা না, আমি যেরকম দেখতে, আমাকে দেখে আপনি হয়তো বুঝতে পারতেছেন যে আমার হোটেলে পারমিট দেওয়ার কথা না, কিন্তু ওই যে আমি টাকার জোরে সবকিছু করে দিতাম, তারপরে বড় ভাইদের প্রভাব খাটিয়ে আমি সবকিছু করতাম, এরকম চিন্তা ভাবনা ছিল। আমি আরো 3-4 জনের সাথে সেক্স করি, যাদের নামগুলা আমি বলতে পারতেছি না, ওদের নামগুলো কি করে বলবো। আমার তো তাদের সাথে যেদিন ফার্স্ট সেক্স হয় তারপর আর কখনো ওই নাম্বারটাও আমি ব্যবহার করি না, তার সাথে যোগাযোগ করার চেষ্টাও করি না, বা আমি কখন কোথায় থাকতাম এটা কেউ কিছুই জানতো না। আপনি যে 3-4 জনের কথা বললেন, এদেরকে আপনি একইভাবে পটিয়েছেন নাকি আপনি? একইভাবে পটিয়েছি, কারো হাতে ধরেছি, কারোর সাথে বন্ধুত্ব করার জন্য পায়ে ধরেছি, কারো সরাসরি পায়ে ধরছি, এমন রেকর্ডও আছে। কার পায়ে ধরেছিল? পলা। এই মেয়েটার হোটেলে যখন উঠাই, এই মেয়েটা কিছুতে রাজি হচ্ছে না, তো আমার মানি ব্যাগে ব্লেড রাখা থাকতো সবসময়, তো আমি এই ব্লেড বের করে তার গলায় ধরছিলাম যে তুমি যদি এখন আমার সাথে না করো তোমাকে আমি খুন করবো। বাধ্য হয়ে সে আমাকে সেক্স করতে দেয়। তারপর পলা চলে গেল এভাবে। বলা আপনার কত নম্বর শিকার ছিল? পলা আমার ছিল 3rd শিকার। 3 নম্বর শিকার। দেন আরো কয়েকজন চলে আসলো, এর মধ্যে মিতু চলে আসলো, সীমা চলে আসলো, এরপরে পিমা নামে আরেকটা মেয়ে আসলো। দেখতে সুন্দর ছিল না, কিন্তু বাবার টাকা পয়সা প্রচুর ছিল, তো এসব সময় বিয়ে করতে চাইতো, মানে সেক্স করার পর থেকে। তো এর সাথেও আমার দেখা হয়েছে কিন্তু জীবনে একদিন, মানে আমি যে 6-7 জনের কথা বললাম এদের সাথে মানে কারোর সাথে 2 দিন দেখা হয়েছে, খুব ভুল করে সেটা। বাকিদের সাথে আমার একদিনই দেখা হয়েছে, একদিনই সেক্স হয়েছে, একদিনই শেষ হয়েছে। দ্বিতীয়বার তাদের দিকে তাকানোর মতো সময় আমার ছিল না। তারা হয়তো ট্রাই করে গেছে, কিন্তু আমি নাম্বারগুলো সবসময় বন্ধ করতাম। দেখা গেছে আমি কোনো নাম্বার 5-6 দিন 7 দিন মানে আমার শুধু কাজ হওয়া পর্যন্ত রাখতাম, তারপরে ফেলে দিতাম। তো এরকম অবস্থায় আমি তখন ভাবি যে না, শুধু মেয়েদের সাথে এরকম করলে চলবে না, মহিলাদের দিকেও একটু দেখতে হবে এরা কিরকম। তখন সেক্স করাটা আমার নেশা হয়ে দাঁড়াইছে। বিভিন্ন হোটেলে টোটেলে যাইতাম। হোটেলে কি আপনি সেক্স করার জন্য যেতাম? সেক্স ওয়ার্কারদের কাছে যেতেন? হ্যাঁ, সেক্স ওয়ার্কারদের কাছে যেতাম। আমি এটার প্রতি টোটালি অ্যাফেক্টেড, মানে ছাড়তে পারতেছি না এটা। আমাকে প্রত্যেক সপ্তাহে মিনিমাম 2টা মেয়ে লাগবেই, বা 2টা মানে মহিলা লাগবেই, এরকম কিছু। তো টাকার তো সমস্যা ছিলই না, টাকা তো আর একখান থেকে আসতোই। তো এর মধ্যে বলে রাখা ভালো যে আমার পাসপোর্ট করতে আসছিল, গাজীপুর থেকে আসছিল রংপুরে। ওনার বাসাটা কুড়িগ্রামে ছিল, হাইড্রোক্সাইড গার্মেন্টস এর সুপারভাইজার ছিলেন, এবং ওনার স্ত্রীর জন্য পাসপোর্ট করতে আসছিলেন অফিসিয়াল কাজে। ওনার স্ত্রীকে সিঙ্গাপুর পাঠানোর কথা। সে সময় পাসপোর্টটা ওনার খুব দ্রুত দেওয়ার কথা, 24 ঘন্টার মধ্যে আমরাও দিতে পারতাম টাকার বিনিময়ে, দিয়েও দিতাম। তো আসলে মিস্টেকের কারণে সেদিন হয়নি। তো ওনার হাজবেন্ডের অফিস আছে বিদায় ওনার হাজবেন্ড আমার নয়, ওনার ওয়াইফকে রেখে আসে। ওনার ওয়াইফের বয়স তখন মিনিমাম 32 এরকম হবে। আমার কাছে রেখে আসে যে ভাই আসলে তোমার আপুরে রেখে গেলাম, পাসপোর্টটা নিতে তো ওরে লাগবে, ওরে পাসপোর্টটা তুমি দিও, দিয়ে বাসে উঠাই দিও। তখন ঠিক আছে। তো উনি আবার হোটেল ভাড়া করে দিয়ে যায় যে এখানে ও থাকবে, ওনার ওয়াইফ থাকবে। তো আমি রাত 10টার দিকে ওই রুমে যাই। ওই রুমে গিয়ে আসলে তার সাথে আমার কোনো জোরাজুরি করতে হয়নি, মানে সেক্সটা কোনো ব্যাপারই নয়। তা আমি আসলে এটা কোনো ফিলিংস পাই না। আমি তার কাছে গেলাম, তার কাছে গিয়ে বসলাম। তো বসে আমি বলতেছি আপু কি অবস্থা, দুলাভাই কি অবস্থা, হ্যান ত্যান বলার পরে গায়ে হাত দিচ্ছি, দেখছি যে তার কোনো মানে আমার প্রতি ক্ষোভ বা রাগ এরকম কিছু নাই, মানে সে সহজ সরল ভাবে নিচ্ছে ব্যাপারটা। তো জয়াদুরে কিস করতেছে, সেও কিস করতেছে, এরকম অবস্থা। আমি আসলে তার প্রতি কোনো মানে ফিলিংস পাইলাম না যে আসলে। তো তার সাথে করা হলো। তারপরে কলেজ পাড়ায় যে পাড়াটায় থাকতাম ওখানকার সুন্দর মহিলাদেরকে টার্গেট করে করে তাদের সাথে সম্পর্ক তৈরি করতাম। হয়তো কাউকে ফোনে, কাউকে সরাসরি, কাউকে শাশুড়ি বানাইতাম, বা কাউকে খালা বলে ডাকতাম, ডেকে ভালো একটা সম্পর্ক তৈরি করতাম। তৈরি করে দেখা গেছে তার বাসায় অবাধে যাতায়াত করতাম, যাতায়াতের সুবাদে তার সাথে সেক্স করতাম। তো এরকম জায়গা থেকে যখন আমি অপরাধগুলো করে যাচ্ছি, মানে একের পর একটা মেয়ের সাথে সেক্স করে যাচ্ছি, মহিলার সাথে সেক্স করে যাচ্ছি, তো করতে করতে আমি ফেসবুক চালানো শিখি। কত সালে এটা? এটা 11 শেষের দিকে। তো ফার্স্ট টাইম তো বুঝতাম না, ভুল হয়ে যেত। তো এরকম একটা পর্যায়ে আমার ফেসবুকে একটা মেয়ের সাথে ফ্রেন্ডশিপ হয়। তার কোনো প্রোফাইলে ছবি ছিল না, শুধু কন্ট্যাক্ট নাম্বারটা ছিল। মেয়েটার বাড়ি যশোরে। তো তাকে আমি ফোন দিই। তো ফোন দেওয়ার এক পর্যায়ে, সেটা অবশ্য খুব বেশি দিন হবে না, 12 সালের মে মাসের দিকে তাকে আমি ফার্স্ট ফোন দিই। তখন তার ইন্টারমিডিয়েট পরীক্ষা চলতেছিল। কথা চলার এক পর্যায়ে তার পরীক্ষাগুলো শেষ হয়ে গেল জুনে। তো শেষ হয়ে যাওয়ার পরে
তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে গেল ফোনে। তাকে কিন্তু আমি দেখি নাই, বাট সে আমার প্রোফাইল পিকচার দেখছে। সে আমার কাছে বলছে যে আমি দেখিনি, বাট আমার মনে হয়েছে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করছে, তো আমার তো প্রোফাইল পিকচার আছে, তো কাজে সে আমার দেখছে। তো তার সাথে আমার ফ্রেন্ডশিপ হয়ে যায়, হওয়ার পরে তার গল্প আমি শুনি যে সে কি করে না করে। তো সে তো পরীক্ষা দিচ্ছে, সব তো বলি। সে তখন তন্ময় নামে একটা ছেলের সাথে রিলেশন ছিল, তো সেটা তার ফ্যামিলি মানতে চাইছিল না। তো আমি তখন তাকে মানে টার্গেট করি, কারণ আমার তো একটা নেশা আছে। তো অনেকদিন তো এলাকায় করলাম, এবার একটা বাইরে করি, টার্গেট করে কথা বলি যে ঠিক আছে তোমার ফ্যামিলি যখন মানতেছে না, তুমি তোমার বন্ধু, তোমাকে বন্ধু হিসেবে দিয়ে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ফ্যামিলি না চাইলে আসলে কিছুই হয় না। সে ব্রেকআপের সিদ্ধান্তটা নেয় যে ওর সাথে ব্রেকআপ করবে, যেহেতু তুমি ফ্যামিলি চাচ্ছে না, তুমি ছেলেটার সাথে। আপনার সম্পর্কে কি সে জানতো যে আপনি আপনার কোন রিলিজিয়ন? না না না, সে জানতো না। মেয়েটার রিলিজিয়ন তো আপনি জানতেন? হ্যাঁ, মেয়েটার সম্পর্কগুলো আমি জানতাম। ছেলেটা তাকে ব্রেক করে ব্রেক যদি আমি না করাই, তাহলে তো আমি ওর সাথে সম্পর্কে জড়াই যেতে পারবো না। কিন্তু আপনার কথা শুনেই কেন মেয়েটা ছেলে? আমি তাকে অনেক ভালো ভালো মানে গল্পগুলা বলতাম, যে আসলে আমি তো অনেক ধান্দাবাজ টাইপের ছিলাম, দেখা গেছে যে কিভাবে পটাইতে হবে ওরে। আমি বলতাম যে কেন মানতে যাচ্ছে না, এই জন্য ছেলেটা 3 বার এসএসসি পরীক্ষা ফেল করে। এটা আমি একটা বিশাল ইস্যু পাই, তুমি ইন্টারমিডিয়েট পাস করছো, আর তুমি যাকে পছন্দ করো সে 3 বার এসএসসি পাস করতে পারতেছে না, সে তোমার জুনিয়র হয়ে যাচ্ছে, এটা কি করে ফ্যামিলি মানবে? তোমার মতো একটা ভদ্র মেয়ে কি করে এই ভুল কাজটা করে? সবসময় আপনি ডিমোটিভেট করতেন তাকে? হ্যাঁ, তাকে ডিমোটিভেট করতাম, এটা করতাম। এবং ও জানতো যে আমি মোটামুটি একটু বাউন্ডুলে টাইপের, এতটা খারাপ সেটা জানতো না, যে আমি সিগারেট টিগারেট খাইতাম একটু, তারপরে ঘোরাফেরা বেশি করতাম, এগুলা সে জানতো। পড়াশোনা কম, এটা জানার ফলে সে আমাকে ভালো হওয়ার মতো অবস্থায় নিয়ে আসা শুরু করে এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলতে বলতো, বিভিন্ন অনুষ্ঠানগুলো মেনে চলতে বলতো। ঠিক আছে, তারপর তার কথায় এত বেশি দুর্বল হয়ে পড়া শুরু হয়, তার কথা মানে এত মানে আমার ভালো লাগা শুরু হয় যে তার কথাগুলো প্রত্যেকটাই আমি মানা শুরু করে দিই। তার প্রতি যে সেক্স করতে হবে বা তাকে যে ট্র্যাপে ফেলতে হবে, বারবার আমরা এই শব্দটা ইউজ করছি সেক্স, এটা শুনতে অনেকেই অনেক বেশি বিব্রত বোধ করছেন। আমার মনে হয় আপনি একটা শব্দ ব্যবহার করতে পারেন, জিঘাংসা, মানে আপনার প্রতিশোধ যে নিতে হবে, আপনি প্রতিশোধ শব্দ ব্যবহার করেন। আচ্ছা, প্রতিশোধের ব্যাপার, ঠিক আছে, আমি প্রতিশোধ নেব এই ধরনের কোনো ইচ্ছা মানে তার প্রতি জাগতেছে না আমার। মানে তার কথাগুলো এত ভালো লাগতেছে যে এত ভালো একটা মেয়ে আমাকে তো অনেক ভালো করতেছে, তো ঠিক আছে। তো এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিই যে আমি আর কারোর সাথে খারাপ কাজ আর করবো না। ইতিমধ্যেই কিন্তু আমার প্রায় 15-16 জন হয়ে গেছে। 15 থেকে 16 জন আপনার শিকার হয়ে গেছে। দেন 16 বা 17 নাম্বার এই মেয়েটা, তো সে আমাকে ভালো করতেছে। তো আমি বলছি যে না ঠিক আছে, আমি তাহলে আর এই কাজগুলো করবো না, এরকম মনে হচ্ছে। তো মনে হওয়ার এক প্রসঙ্গে ওর সাথে আমার বোন, আমার দুলাভাই কথা বলতো ফোনে, তো তাদের সাথে খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং হয়। আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে আপনার বোন এবং দুলাভাই তাদের সাথে কথা বলতো এই মেয়েটার সাথে, কারণ এই মেয়েটা অনেক বেশি ভালো, এই যে বললাম, তখন আমি মানে সবকিছু রেগুলারই শুরু করি। দেখা যায় আগে যেমন বাসায় ফিরতাম দেরিতে, বা মানে নেশা টেশা হালকা সিগারেট খাইতাম বা গাঁজা খাইতাম, এই নেশাগুলো। আমার একটা জিনিস আমি বুঝতে পেরেছি আপনার কাছ থেকে, যে আপনি মেয়েটার প্রতি দুর্বল হয়ে যাচ্ছেন। দুর্বল হয়ে, এবং আপনি ভালো কাজে উৎসাহিত হচ্ছেন তার দ্বারা, ঠিক আছে। এবং এই যে 15-16টা সম্পর্ক আপনি করলেন এর আগে, এই 15-16টা সম্পর্ক কোনো সম্পর্কই আপনি পারিবারিক ভাবে নিয়ে আসেননি? পারিবারিক ভাবে আমি কাউকে জানাতেন না এবং পরিবারের মধ্যে জিনিসগুলো আসতো না। কিন্তু এই প্রথম একটা মেয়ে আখি, যার সাথে আপনার রিলিজিয়নের মিল রয়েছে, এবং তাকে আপনি পারিবারিক ভাবে পরিচয় করিয়ে দিলেন। কিন্তু আমি তখনও তাকে দেখিনি। তখনও আপনি তাকে দেখেননি? না। এটা আপনি কেন করলেন? আচ্ছা, এটা আমি কেন করলাম, তার কথা শুনে আমার এত বেশি ভালো লাগছে যে তার সাথে আমি দিনে প্রায় 14 ঘন্টা কথা বলতাম প্রতিদিন। তার তো পরীক্ষা শেষ, 14 থেকে 15 ঘন্টা কথা বলতাম 14 থেকে 15 ঘন্টা যদি কথা বলতেন, তাহলে ঘুমোতেন কখন, খেতেন কখন? বা আসলে আপনার রেশিওটা বলছি আপনি সবসময় তার সাথে কথা বলতেন, তাই তো? না, টানা আপনি কথা বলতেন? হ্যাঁ, আমি যখন রাত 8টা থেকে বা 8:30 থেকে খাওয়া দাওয়ার পরে কথা বলা শুরু করতাম, কথা বলতে বলতে সকাল 7:30 8টার দিকে ও তো কোচিং করতো। আমরা এমন হয়েছে, আমারও অফিস ছিল 8টার দিকে, ওরও কোচিং ছিল 8:30টায়। তো আমরা সারা রাত জেগে কথা বলতাম, এবং এই কথা বলার মাঝখানে কোনো ব্রেক ছিল না। আমরা কথা বলেই যেতাম, সারা রাত জাগতাম, জেগে পরের দিন যে যার কাজে চলে যেতাম। ও কোচিং এ যেত, আমি আমার অফিসে চলে যেতাম। এবং এই মুহূর্তে মানে আমি কেন বলছি, মানে পাসপোর্টের অফিস না, অফিস মানে তখন আমি ঢাকায় চলে আসি। ওই যে বললাম যে ধর্মীয় অনুশাসন গুলো মানতেছি, তখন আমি খারাপ কাজগুলো বাদ দিব। এই মুহূর্তে আমি আসলে মিস্টেক করে ফেলছি, আমি বলিনি। এই মুহূর্তে আমি রংপুর ছেড়ে দিয়ে ঢাকায় চলে আসি। আপনি ঢাকায় চলে আসলেন কিভাবে, এটা আমাদের শ্রোতাদেরকে একটু পরিষ্কার করুন। আচ্ছা, আর অফিসের ব্যাপারটা একটু পরিষ্কার করুন, তারপর আমরা প্রসঙ্গে ফিরছি। আমার যখন ফেসবুকে পরিচয় হওয়ার পরে ও তো আমাকে ভালো ভালো কথা বলতেছে, তো আমিও তো ওইদিকে পড়াশোনা বাদ দিয়ে নানান কাজে ব্যস্ত। তো আমি তখন আমার যে বন্ধুলা ভাইয়ের কথা বললাম, ওরা কিন্তু এখানেই থাকে, ঢাকায় থাকে, ওরা চাকরি করে।
আমার বোন স্কুলে চাকরি করে, দুলাভাই একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে। দুলাভাইয়ের সাথে আমার আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকার ফলে আমি তাকে বলি যে দুলাভাই আমার তো সমস্যা, আমার ঢাকায় একটা জব টব দেওয়া যায় না? তো উনি আমারে বলে যে ঠিক আছে তুমি ঢাকায় চলে আসো, জবের ব্যবস্থা আমি করে দিব। তখন আপনি কিসে পড়েন? তখন তো আমি পলিটেকনিকে ওই তো ভর্তি হয়েই আছি। মানে আপনার পলিটেকনিকে তো কত বছরের কোর্স ওটা? একটা 4 বছরের কোর্স। কোন বছরে ছিলেন আপনি সেই মুহূর্তে? আমি সেই মুহূর্তে ছিলাম 3rd ইয়ার। This track was downloaded from FusionBD.com. ওকে, আবির, যেটা আপনি বলছিলেন যে ওই মেয়েটির জন্য আপনি ঢাকায় আসার প্ল্যান করলেন, পরিকল্পনা করলেন, তারপর আমি তো ঢাকায় চলে আসি দুলাভাইকে অনেক রিকোয়েস্ট করার পরে। আর এই খারাপ পথে থাকা যাবে না, রংপুরে থাকলে আমার চেনটা আরো বেশি মানে বড় হয়ে যাবে। পলিটিক্যাল ব্যাপারগুলো আছে, তারপরে আপনার পাসপোর্ট অফিসের যে ব্যাপারগুলো আছে, ইভেন অন্যান্য কলেজে ভর্তির যে ব্যাপার, এই জন্য আপনি ঢাকার পথে পা বাড়ালেন যে আপনাকে এই চেনটা থেকে বের হতে হবে। চেনটা থেকে বের হতে হবে। ওকে প্রিয় শ্রোতা, একটা বিবেক বোধ কিন্তু আমরা এখানে টের পেলাম যে কেউ একজন এই বিবেকটাকে জাগিয়ে দিয়েছে। আপনি কি আখির কাছে স্বীকার করেছিলেন সেই মুহূর্তে যে আপনি এই কাজটি করছেন? না, আমি তখনও আপনি স্বীকার করেন? আমি আখির কাছে তখনও স্বীকার করিনি। তো আমি ঢাকায় চলে আসলাম, জব শুরু করলাম মাত্র 5 লাখ টাকায়। ওকে, দেন খুব ভালো চলতেছিল, 5,000 টাকা পাইতাম। থাকা তো অফিসের কোয়ার্টারে, খাইতে 2 থেকে 2,500 টাকার মতো যাইতো টোটাল। একটা কথা বলে রাখা ভালো যে সেই মুহূর্তে আমি কিন্তু সিগারেট খাওয়াটাও ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তো আপনি যে 5,000 টাকায় জবটা পেলেন, এটা কিসের জব ছিল? এটা ছিল কোস্ট বাংলাদেশ লিমিটেডে উইন্ডিং করা। আর আপনি যে ঢাকা লাইফে আসলেন সেখান থেকে ফিরে গিয়ে কি আপনার রংপুরে ফাইনাল পরীক্ষাটা দেওয়া সম্ভব ছিল? হ্যাঁ, সম্ভব ছিল। ওকে, তার মানে এখানে একটা কনফিউশন আমাদের ছিল যে লেখাপড়াটাকে সে বন্ধ করে দিচ্ছে কিনা, সেই কনফিউশন থেকে আমরা বের হতে পারলাম। তারপর? আচ্ছা, ওই তো বললাম 2,000 টাকার মধ্যে খাওয়া দাওয়া সব শেষ করতাম, আর 2,000 টাকা টোটালি আখির পিছনে ব্যয় করতাম ফোনে। তো আখি আবার আমার থেকে অনেক বেশি ব্যয় করতো। সে সবসময় আমার ফোন দিত, আমার ফোনে লোড দিত। তো এবং ওরে আমি বলতাম যে আমি অনেক সত্যি কষ্টে আছি, আমার টাকা পয়সার প্রচন্ড অভাব। তো সে যখন তাকে যখন দেখিনি বা তার সাথে আমার রিলেশন শুরুই হয়নি, ভালোবাসার যে সম্পর্ক এটা শুরুই হয়নি, তার আগেই সে আমার পিছনে মিনিমাম 20 থেকে 25,000 টাকা খরচ করে 2-2.5 মাসে। টোটাল খরচটা সে বেয়ার করে। তো দেন আর কি তন্ময়ের সাথে তার ব্রেকআপটা হয়ে যায়। হয়ে যাওয়ার পরে তো আমি তখন তাকে প্রপোজ করি, কারণ আমি জানি একটা রিলেশন ভাঙার পরে যদি প্রপোজ করা যায় বা তাকে যদি সঙ্গ দেওয়া যায় সে অবশ্যই রাজি হবে। এই ধারণা থেকে আমি তাকে প্রপোজ করি। তো সে রাজি হয় একটা কন্ডিশনে, তার আন্টিরা যদি মেনে না নেয় তাহলে কিন্তু মানে বিয়ে করতে সে আমাকে পারবে না। তার আন্টিদেরকে আমার ম্যানেজ করতে হবে, সেটা এনি হোক। তো ম্যানেজ করতে হবে, এরকম কন্ডিশনে দিন খুব ভালোই যাচ্ছিল। আমি আখি ছাড়া দ্বিতীয় কোনো মেয়ের সাথে কথা বলতাম না ওই সময়টাতে? হ্যাঁ, সেটা হচ্ছে আপনার 2012 জুনের পর থেকে আমি কোনো মেয়ের সাথে কথা বলতাম না। এর কিছুদিন আগে আমার আব্বার ক্যান্সার ধরা পড়ে, সেটা হচ্ছে ফেব্রুয়ারির 17-18 তারিখ এরকম হবে। তো আমি মহাখালী ক্যান্সার হাসপাতালে তার ট্রিটমেন্ট করানোর জন্য নিয়ে আসি, যাই। তো এই সময় আমার ওই যে ঢাকায় জবটাও নেওয়া হয়, একই সময় দেখছি ঢাকায় আমার অনেকগুলো কাজও পড়ে যায়, মানে আব্বুকে নিয়ে আসাও একটা কাজ, নিজে থাকাও। এই ব্যাপারগুলোর কারণে ঢাকায় আসা আমার ভালো হয়ে ওঠে যে আমি আসলে তখন খারাপ কাজগুলো আমার মাথার মধ্যে আসতেছে না, আর আখি টোটালি আমাকে সঙ্গ দিচ্ছে। এই কারণে আমি খারাপ কাজগুলো থেকে টোটালি বিরত হয়ে যাই। বিরত হওয়ার পরে আখির সাথে আমার রিলেশনটা শুরু হয়। শুরু হওয়ার এক পর্যায়ে আমার চেয়ে আমার দুলাভাইয়ের সাথে কথা বলতে বেশি। সে আমারে কিছু না জানায় আমার দুলাভাইয়ের কাছে আখির ছবি পাঠায়, যেটা দুলাভাই আমাকে বলছে। দুলাভাই আমারে বলছে যে কি অবস্থা, আখি কই? আমি বলছি আখি তো আখির জায়গায়। বলছি কি দেখা টেকা হবে না? দুলাভাই আমার সাথে ফান করতেছে। আমি বলছি হ্যাঁ, ও যদি কখনো চায় দেখা হবে, ও যদি না চায় দেখা হবে না। তো এরকম অবস্থায় আখির সাথে দেখা করার জন্য দুলাভাই আমার আখির ছবিগুলা দেখায়। দাঁড়ান, তার আগে কি আপনার আখির সাথে দেখা হয়নি? আমার আখির সাথে দেখা হয়নি। কতদিনের কথাবার্তা চলছে, মানে সময়টা কতদিন হয়েছে? 4 মাস। 4 মাসের মধ্যেও আপনি তাকে দেখতে যাননি? আমি দেখতে যাইনি, শুধু তার কথার উপরে ভিত্তি করে সে আমাকে একটা কথা দিচ্ছে, সেটা হচ্ছে যে তার যদি রেজাল্ট হয়ে যায়, সে তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছে, রেজাল্ট হয়ে গেলে সে কোচিং করার জন্য খুলনা শহরে যাবে যশোর থেকে। তো দেন যদি দেখা করি তাহলে অনেক বেটার, সে আমাকে সময় দিতে পারতেছে। আর যদি এখন আমি যাই তাহলে হয়তো রাস্তায় দাঁড়িয়ে আমাকে দেখবে, আমিও দেখবো, কথা হয়তো বলতে পারবো না। তো আমি এই জন্যই ওয়েট করতেছি, কারণ তার প্রত্যেকটা কথাই আমি মেনে চলতাম, এটা তো আগেই বলছি আপনারা। আমি যাই হোক, তারপরে আপনি আপনার দুলাভাইয়ের কাছ থেকে আর ছবি পেলাম। ওকে, কিভাবে পেলেন? কি হলো ঘটনাটা? ঘটনাটা এরকম, দুলাভাই তাকে বলছে যে
আবিরের তো জন্মদিন, তো আমি আবির একটা স্পেশাল গিফট দিব, সেই গিফটটা হতে পারে তোমার পিকচার, যদি তুমি দিতে চাও। আর না চাইলে জোর করব না, কারণ ও তোমাকে জোর করে না, আমি করব কি করে। তো বলছে যে না ঠিক আছে দুলা ভাই, আপনি যখন চাইছেন, ওরে আপনি আগে কখনো বললেন না বা দেখাইন না। তো বলছে ঠিক আছে, এই জন্য দুলা ভাইয়ের কাছে ছবিটা পাঠানো হয়। তো ছবিটা দুলাভাই নিয়ে আমাকে দেয়। তো দেখার পরে ছবিটা আসলে আমার অতটা ভালো লাগেনি, মনটা একটু খারাপ হয়ে যায়। তখন আপনার আমি গাজীপুরে ছিলাম, তো গাজীপুরে রথযাত্রা মেলা চলতেছিল। তো ওই মেলায় যাই, তো আমার সব বোনদের জন্য গিফট কিনি, তারপর আমার ছোট খালা ছিল তাদের জন্য গিফট কিনি। তো এই মতো আখির জন্য একটা গিফট কিনি, মানে পছন্দ হয়নি, তারপরে ওর জন্য একটা ভ্যানিটি ব্যাগ কিনি আমি, যেটা আমি তো যাবো নেক্সটে, গেলে ওকে দিয়ে আসবো। তার যে আমি যে ভালো হয়ে যাচ্ছি, মানে আমি যে সিগারেট টিগারেট খাইতাম এগুলো কমাই দিচ্ছি বা খাচ্ছি না, এটা আপাদুল্লা ভাইরা বুঝতে পারতেছে। তো আমি টাইমলি বাসায় ফিরতেছি, টাইমলি খাওয়া দাওয়া গোসল এগুলা করতেছি, মানে বাউন্ডুলে লাইফটা থেকে আমি চলে আসছি। তারপরে আরো 1-1.5 মাস পরে তো তার সাথে দেখা করার একটা ডেট করি আমি। তো প্রথম ডেটটা আমার মিস হয়ে যায়, মানে তার সাথে কন্টাক্ট হয় না। দেখা করবো এরকম সময় তার ফোন অফ, বা আমি বের হচ্ছি, আমি যাদবপুর রেল স্টেশনে গেছি কিন্তু তার ফোন অফ। আমি আর ভয়ে যাই না, যে কোনো মানে আমার মধ্যে তো একটা ভয় কাজ করে সবসময়, যে আমি তো অনেক বেশি অন্যায় করছি, এ তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করছে, আমিও তো অনেকের সাথে এরকম ভালো ব্যবহারই করতাম। এই ভয়টা আমার মধ্যে কাজ করে, সেও তো আমার সাথে অনেক ভালো ব্যবহার করতেছে, সে এরকম কিছু করবে না তো। মানে নিজের দোষে দোষী আমি একটা কথা তো বলে আছে। দেখুন, ও যে কাজটা করেছে মানুষের সাথে, একইভাবে ও পুরো দুনিয়াটাকে ঠিক একইভাবেই সন্দেহ করছে। হ্যাঁ, তারপর? তো ইতিমধ্যে ওর রেজাল্ট হয়ে যায়। রেজাল্ট হয়ে যাওয়ার পরে ও আর কি খুলনায় চলে যায় কোচিং করার জন্য। তো কোচিং করার জন্য যখন যায়, তারপরে ওর অ্যাপেন্ডিক্সের ব্যথা ওঠে। তো আমি যখনই দেখা করতে যাই, বললাম যে একটা না একটা বাধা চলে আসে। আমি সেদিন দেখা করতে যাব, আমি ডেটগুলো বলতে পারতাম। তো এই মুহূর্তে আর কি ওর অ্যাপেন্ডিক্সের ব্যথা ওঠে, ওকে সাথে সাথে খুলনা থেকে আবার যশোরে নিয়ে আসা হয়, ওর ফ্যামিলিতে রাখা হয়, টোটালি ফোন টোন অফ করে রাখা হয়। আমি তো জানতাম না যশোরে ওর কই বাসা। তো ইতিমধ্যে ওর 2-1টা বান্ধবীর সাথে আমার কথা হয়, তাদের ফোন নাম্বার ছিল। তো তারাও আবার বাইরে থাকতো, কারণ সবারই রেজাল্ট হয়ে গেছে, কোচিং করা নিয়ে ব্যস্ত। ওর বান্ধবীদের অনেক রিকোয়েস্ট করার পরে একটা বান্ধবী আমাকে রাজি হয়, ঠিক আছে আমি আমার ভাই হিসাবে আপনাকে ওর বাসায় নিয়ে যাব, ও যেহেতু অসুস্থ, ওরে আমি দেখতে যাবো। ওরে যেহেতু আমি এখনো দেখিনি, তখন সে অসুস্থ, দেখতে যাব তখনই অসুস্থ। তো যাচ্ছি, এই মুহূর্তে ওর বান্ধবী বলতেছে আজকে না কালকে এরকম করতে 2-3 দিন চলে গেছে, মানে সময় বের করতে। তো আমি যেদিন যাব, সেদিন ও খুলনায় যে মেসে থাকতো, ওখানকারও 2-1টা বান্ধবীর সাথে আমার কথা হতো। তারে বললাম যে আখি কই, তো ওরা বলতেছে আখি আজকে আসতেছে। আর আমি আরেক বান্ধবীকে রেডি করে রাখছি, তাকে নিয়ে ওর বাসায় যাব। তো ওরে বললাম আখি যদি আসে 5টার মধ্যে তাহলে আমাকে জানাবেন, কারণ ওর বাড়ি থেকে ট্রেন 12:30টায়। আমি টোটালি সবকিছু জানতাম, ট্রেন কয়টায়, কখন পৌঁছায়, কতক্ষণ লাগে, এগুলো জানতাম। তো ওরে বললাম যে 5:30টার মধ্যে যদি আখি পৌঁছায় তাহলে আপনি আমার একটা ফোন দিয়ে জানাই দিবেন, তাহলে আমি রাত্রেবেলা খুলনায় যাব। আর যদি না আসে, এটাও আমাকে 5:30টার মধ্যে জানাবেন, তাহলে আমি তনুকে নিয়ে আখির বাসায় যাবো, ওর আর একটা বান্ধবী। বলছে যে ঠিক আছে ভাই, আমি জানাবো। তো হুট করে আখি 5:30টার মধ্যে চলে আসছে, একটু সুস্থ হয়ে, 3-4 দিন থেকে একটু সুস্থ হয়ে চলে আসছে, ডাক্তার টাক্তার দেখায়। তো ওর ওই বান্ধবীটা আমার বলতেছে যে ভাই আখি তো আসে নাই, মানে ওর ওই বান্ধবীটা বলছে যে দাদা তো আসতে চাচ্ছে, তুই কি বলিস। তো বলছে ও আমি অসুস্থ থাকলাম, আসে নাই, ঠিক আছে এখন বল যে আমি খুলনায় নাই, আমি বাসায় আছি। তো দেন আমি আর কি খুলনা বাদ দিয়ে যশোরের উদ্দেশ্যে মানে যাবো, ওর ওই বান্ধবীকে বলে রাখি। যাচ্ছি, আমি রাজেন্দ্রপুর রেল স্টেশনে গেলাম 1:30 বাজে। ইতিমধ্যে ওর এই বান্ধবীটা আমাকে মেসেজ করে, দাদা তুমি রওনা দাও, আখি খুলনায়। মানে আখি তখন বুঝতে পারছে যে আমি তো নাসরবান্দা, আমি তো কাউকে না কাউকে নিয়ে ওর বাড়িতে যাবো। এই জন্য ও আগেই বলে দিল ওই বান্ধবীকে দিয়ে যে ঠিক আছে ও এই মাত্র আসছে। ও একটা মিথ্যা বলছে, পরে আমার কাছে স্বীকার করছে যে ওটা ও ইচ্ছা করেই করছে ওরকম। তো ঠিক আছে আমি গেলাম। তো ও আমাকে সকাল 6টায় রিসিভ করতে আসার কথা খুলনা রেলওয়ে স্টেশনে। আমি খুলনা জীবনেও যাইনি, একটা মেয়ের জন্য যাচ্ছি, কোনো কিছুই চিনি না। আমার বন্ধুরা ভাই সবাই খুব আতঙ্কে আছে, সবসময় ফোনে যোগাযোগ হচ্ছে আমি কোনো বিপদে পড়ি কিনা। খুলনায় যখন আমি নামি 6:30টার মতো বাজে সকাল, প্রচন্ড বৃষ্টি হচ্ছে। তো ও আমারে ফোন দিল যে
তুমি একটা কাজ করো, এখন তো অনেক বৃষ্টি হচ্ছে, তুমি ওইখান থেকে একটু আগাও, বড় বাজার বলে একটা জায়গা আছে, ওইখানে দেখবো অনেকগুলা রেস্ট হাউস আছে, তুমি কোনো রেস্ট হাউসে উঠে রেস্ট নাও, বৃষ্টি যেহেতু হচ্ছে। আমি একটু ফ্রি হয়ে বের হই। তো আমি বড় বাজারে গিয়ে ওর কথা মতো একটা হোটেলে উঠি, হোটেল সোসাইটি, এটা হচ্ছে 5ই সেপ্টেম্বর। ওকে। তো তারপরে ও ফোন দেয় যে আমি আসতেছি, তুমি কোথায়, তুমি বের হয়ে বাটামুন নামে একটা জায়গা আছে, তুমি এখানে আসো। তো আমার মনের ভিতরে তখন মানে এত বেশি আনন্দ লাগতেছে যে আমি তো আবার কিছুই নিয়ে যাইনি, আমি তো চলে গেছি হুট করে। তো আমি আবার হোটেল বয়কে দিয়ে ব্রাশ ট্রাশ আনে, ব্রাশ ট্রাশ করে মানে অন্যরকম একটা ফিলিংস। তো তারপরে বের হইলাম, বের হয়ে আমার তো ছবি দেখে তাকে একটু অপছন্দ হয়েছে, এটা তো আগেই বলছি। তো আমি তার গিফট গুলো রাগের কারণে নিয়ে যাইনি। আবার অসুস্থ, কখন কই থাকে কোনো ঠিক নেই, গিফট নিয়ে যাবো, বাসায় যদি নিয়ে যাই তাহলে দিতে পারবো না, এরকম চিন্তা ভাবনা থেকে তার মানে গিফট গুলো আমি নিয়ে যাই না। তো তার সাথে মোটামুটি আমার দেখা হবে, সে আসতেছে, আমি দাঁড়ায় আছি। তো আমার কেন জানি মনে হলো যে আগের মতো আমার একটু লুকানো দরকার, আগে তাকে দেখা দরকার। তো আমি ওইখানে একটা মার্কেট ছিল, ওই মার্কেটের দোতলায় উঠলাম। এর আগে তো এই মেয়েটা আপনাকে দেখেনি? না, এই মেয়েটা আমার ফেসবুকে দেখছে। ওকে, ফেসবুকে যতটুকু দেখেছে, তার মানে একটু হলেও সে দেখেছে আপনাকে। আমিও যতটুকু দেখার ততটুকু ছবির মাধ্যমে দেখেছেন, আপনি লুকালেন, তারপর? লুকাইলাম, সে নিচে এসে ফোন নিছে। তো মানে কি বলবো তাকে, কি বলবেন ঠিক এই বলাটা আমরা শুনবো ছোট্ট একটা বিরতির পর, কারণ বিরতির ঘন্টা বেজে গেছে। প্রিয় শ্রোতা, আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি যাহা বলিব সত্য বলিব। আপনি শুনছেন এবিসি রেডিও FM 89.2। আরজি কিবরিয়া আপনার সঙ্গে রয়েছে আরজি কিবরিয়ার টিম, আরজি সুমন রয়েছে সাউন্ড থেকে মঞ্জু। আজকে আমাদের এই সত্যের আসনে রয়েছে আবির তার জীবনের চরম সত্য, চরম গোপন সত্যটা এখানে তুলে ধরছে, এবং সেটা বিবেকের তাড়না বোধ থেকে। আমরা বিরতির পর ফিরে এসে বাকি সত্যের মুখোমুখি হব। আপনি যদি আমাদের ফেসবুকে আসতে চান, আবিরকে নিয়ে যদি কোনো কিছু বলতে চান, দেখতে চান, জানতে চান, জানাতে চান, তাহলে আমাদের ফেসবুকের ঠিকানা হচ্ছে www.facebook.com/ABC Radio FM 89.2। আবারও বলছি www.facebook.com/ABC Radio FM 89.2। ওখানে যাওয়ার পরে লাইক দিলেই সঙ্গে সঙ্গে আপনি এবিসি রেডিওর মূল যে ফ্যান পেজ রয়েছে সেটার মেম্বার, এবং একই সাথে যাহা বলিব সত্য বলিবর মেম্বার হয়ে যাবেন। আর যারা আমাদের অনুষ্ঠানে বিভিন্নভাবে যোগাযোগ করতে চান তাদেরকে বলি, টেক্সট হচ্ছে আমাদের সবচেয়ে যোগাযোগের প্রধান মাধ্যম। আপনি যদি চান তাহলে যেটা করতে হবে, আপনি যদি কনফেস করতে চান, এখানে এসে যদি আপনার জীবনের গোপন সত্যগুলো বলতে চান, অপরাধ বোধ স্বীকার করতে চান আপনার বিবেকের তাড়না বোধ থেকে, সেজন্য আপনি আমাদেরকে টেক্সট করুন। প্রথমে লিখুন JBSB। JBSB হচ্ছে যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ, তারপর স্পেস দিয়ে কনফেস, CONFESS স্পেস দিয়ে আপনার নাম লিখে পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আর যদি আপনি মেইল করতে চান তাহলে মেইল ঠিকানাটা হচ্ছে jbsb8920@gmail.com। আবারও বলছি jbsb8920@gmail.com। আমাদেরকে চিঠি লেখার ঠিকানা, আপনি চিঠির মাধ্যমেও কনফেস করতে পারেন। অনেক শ্রোতার চিঠি আমরা পেয়েছি, সেগুলো আমরা অনুষ্ঠানের শেষের দিকে পড়ব। চিঠির মাধ্যমে কনফেস করতে চাইলে চিঠি লেখার ঠিকানাটি হচ্ছে যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 ঢাকা ট্রেড সেন্টার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। আমি আবারও বলছি যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও FM 89.2, 99 ঢাকা ট্রেড সেন্টার, কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা। বিরতির পরেই ফিরছি, বিরতি মানে সংবাদ, সংবাদের পরেই ফিরছি, আশা করছি সাথেই থাকবেন। যাহা বলিব সত্য বলিব। সংবাদের বিরতির পর আরো একবার স্বাগত যাহা বলিব সত্য বলিবতে। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন এবিসি রেডিও রবিবারের রাতের অনুষ্ঠান যাহা বলিব সত্য বলিব। আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, রয়েছে আরজি কিবরিয়ার টিম। যাহা বলিব সত্য বলিবর মঞ্চ থেকে আপনাকে আরো একবার উদাত্ত আহ্বান, উদাত্ত স্বাগত জানাতে চাই। যারা আমাদের অনুষ্ঠানের সাথে আছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা আবিরের গল্পে, আবিরের সত্য বলা সাহসের কাছে ফিরে যাব। যাবার আগে আপনাদেরকে আরো একবার মনে করিয়ে দিতে চাই, যাহা বলিব সত্য বলিব এমন একটি মঞ্চ, এমন একটি আসন রেখেছে আপনার
জন্য যে আসনটি আপনি আলোকিত করতে পারেন আপনার জীবনের যে কোনো ভুল, আপনি যদি আপনার বিবেকের তাড়না বোধ থেকে মেনে নেন যে আপনি সেই ভুলটি করেছেন এবং সেই ভুলটি করবার পর আপনাকে প্রতি মুহূর্তে বিবেক আপনাকে শাস্তি দিচ্ছে, এবং আপনি যদি বিশ্বাস করেন এই ভুলটি যদি আপনি তুলে ধরেন, তাহলে সমাজের আরো 10টা মানুষ যারা আপনার মতো ভুলটা করতে পারত, তারা আপনার পরিণতি দেখে আর ওই ভুলের পথে পা বাড়াবে না। তাহলে আপনার জন্যই আমাদের এই অনুষ্ঠান, যাহা বলিব সত্য বলিব। আসুন আমাদের কাছে, আপনার কথা আমরা লাখো মানুষের কাছে পৌঁছে দেব। আমাদের কাছে আসার নিয়মটা হচ্ছে আপনি টেক্সট করবেন। টেক্সট করার নিয়মটি হচ্ছে প্রথমে লিখবেন JBSB, যাহা বলিব সত্য বলিব সংক্ষিপ্ত রূপ JBSB, তারপর একটি স্পেস দিয়ে লিখবেন কনফেস, CONFESS, স্পেস দিয়ে আপনার নাম পাঠিয়ে দেবেন 8920 নম্বরে। আমরা চলে যাচ্ছি আবারও আবিরের কাছে। আবির, আমরা যে জায়গাটিতে ছিলাম, যে আপনি বলছিলেন যে একটা লুকোচুরির ব্যাপার। হ্যাঁ, আমি একটা শপিং মলের দোতলায়, আর ও নিচে এসে ফোন দিচ্ছে। তো আসলে কি বলবো, এরকম পর্যায়ে যে কি বলবো, মানে মেয়েটা আসলে এত বেশি সুন্দর ছবিতে, যেটা কখনো মনে হয়নি। তার মানে আমার তখন মনে হয়েছে যে আমি যে সবকিছু বাদ দিয়ে দিছি, আসলে এটা আমার সার্থক হলো আসলে। ওকে, আপনি সৌন্দর্য দেখেই বিমোহিত হয়ে গেছেন। আপনার ক্ষেত্রে মনের মধ্যে যেভাবেই কাজ করেছে, এখানে এথিক্সের কোনো জায়গা নেই। আপনার মনটা এভাবে কাজ করেছে, আপনি এভাবেই বিলিভ করেছেন। তার মানে আপনি এত যে পরিশ্রম করেছেন, সেটা আপনার মনে হয়েছে ওই সৌন্দর্য দেখার পরেই সার্থক, তাই তো? হ্যাঁ, ওকে, তারপর? মানে আমি সবকিছু যে ছেড়ে দিছি খারাপ কাজগুলা, যে এই মেয়েটার কথাই তো আমি মোটামুটি সব ভালো হয়ে গেছি, সিগারেট খাওয়া ছেড়ে দিছি, তারপরে দেন মেয়েদের প্রতি যে একটা ক্ষোভ ছিল এটা কমে গেছে বা নাই, তাকে দেখে মানে আমার মনে হয়েছে যে সবকিছু বাদ দেওয়া আসলে আমার জন্য অনেক ভালো হয়েছে। এ থাকতে আমি এত কিছু কেন করতে যাব, এরকম মনে হয়েছে। তো এরকম মনে হওয়ার একটা পর্যায়ে আমি তখন দোতলা থেকে নেমে আসি সামনে, তার সাথে দেখা হয়। তো ও যে অনেক ভালো কথা বলতো, এটা তো আগে থেকেই বলছি যে ওরে না দেখে ওর কথা শুনেই তো আমি পাগল হয়েছিলাম ওর জন্য। তো ওর সাথে যখন দেখা হলো, তারপরে মনে হলো যে অনেক বেশি চালাক। সেটা কিরকম, যে আমরা একটা ওর সাথে দেখা হওয়ার পরে ওর একটা বান্ধবী ছিল সাথে, তো আমরা একটা ফাস্ট ফুডের দোকানে কিছু খাইতে বসি, ফার্স্ট দেখা কিছু খাইতে তো হবে, তো খাইতে বসি। খাওয়ার এক পর্যায়ে ও উঠে বলতেছে, আবির আসলে আমার তো পান খাইতে খুব ইচ্ছা করতেছে, তুমি একটা পান নিয়ে আসো না। তো আমি তো মানে ও সব কথাই শুনি, সেক্ষেত্রে আমি আসলে তাড়াতাড়ি ফাস্ট ফুড থেকে বের হয়ে পান আনতে গেছি। তো পান আনতে যাওয়ার মধ্যে ইতিমধ্যে আমরা যে খাবারগুলা খাইছি সবগুলোর বিলটা সে পে করছে। আসলে পান খাওয়াটা তার মূল উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল বিলটা পে করা। ওকে। তো ওইটা দেখে তো মনে হচ্ছে যে সে আরো বেশি চালাক। তো তখন তাকে আমি ইশারা দিয়ে আসলে, তোমার সাথে তো আমার আজকে ফার্স্ট দেখা হচ্ছে, এই 6 মাস ধরে তো ফোনে শুধু কথাই বললাম, দেখলাম বসবো না। বলছে হ্যাঁ বসবো, তো ঠিক আছে কোথায় বসবো। আমি বলছি যে হোটেলেই বসি, যে হোটেলে বসছি। তো বলে রাখা ভালো যে তার আগে আমি হোটেল ম্যানেজারকে বলে রাখছিলাম যে আমার মেয়ে গেস্ট আসতে পারে। তো তারা ওইভাবে ব্যাপারটা স্বাভাবিকভাবে নিচ্ছে। তো স্বাভাবিকভাবে নেওয়ার ফলে দেখা গেছে যে রুম রেন্ট আমার কাছে ডাবল রাখা হয়েছে, মেয়ে গেস্ট আসবে বিদায়। তো আখির বান্ধবীরা বলে যে ঠিক আছে তুমি তাহলে কোচিংয়ে যা, আমি আবিরের সাথে একটু সময় দিই, কারণ ও আসছে এত দূর থেকে, আর টোটালি ওর জন্যই আমার বের হওয়া। তো আখিরে নিয়ে আমি হোটেলে গেলাম। হোটেলে গিয়ে আমরা 2-2.5 ঘন্টা থাকি, এবং এই যে থাকার দৃশ্যটা, এটা আমি কিন্তু ফোনে ভিডিও করি। কেন ভিডিও করেন? মানে আমি এটা ভিডিও করি টোটালি, যে এই মেয়েটা যদি আমাকে কখনো ছেড়ে যেতে চায়, আমি ওকে ছেড়ে যেতে দিব না। যেভাবেই হোক আপনি ওকে বন্ধ করে রাখবেন, লাইক হ্যাঁ। দরকার হলে আপনি ওকে ধ্বংস করে দেবেন, এরকম একটা ব্যাপার। হ্যাঁ, মানে যেভাবেই হোক ওকে আমার করে রাখবো, এবং পেতেই হবে, জোর করে হোক। জোর করে হোক, যেভাবে হোক ওকে পেতেই হবে। প্রিয় শ্রোতা, এখানেও একটা জিঘাংসা আমরা দেখলাম, এখানেও এক ধরনের কি বলা যেতে পারে, আক্রোশ বা না, আক্রোশ না, এটা আসলে আপনি ভালোবাসা বলতে পারেন। ওকে, আপনার ভালোবাসা এরকম, আমরা সেই জায়গাটাতে রেসপেক্ট রাখতে চাই। ঠিক আছে, আপনি তাকে লাভ করে ফেলেছেন। হ্যাঁ, আমি তাকে অনেক বেশি লাভ করছি, যেটা বলার মতো না। তো আমি যখন ভিডিওগুলো করতেছি, সে বলতেছে লাইট বন্ধ করো বা এই ধরনের কথাগুলো বলতেছে। আমি বলছি না, তোমার আমার ভিডিও মানে কি আপনি নর্মাল ভিডিও করলেন, নাকি আপনি তার সাথে শারীরিক সম্পর্কে গেছেন সেটা? না না না, আমার আসলে সবচেয়ে যেটা বড় ভুল, তার সাথে আমার কোনো শারীরিক সম্পর্ক সেদিন হয়নি। তাকে কিস করা বা জড়ায় ধরে শুয়ে থাকা, এগুলা ভিডিও করে রাখতেছিলাম। ওকে, মানে কিস করা, তাকে হাত করা বা এই জাতীয় জিনিসগুলো আপনি হ্যাঁ, video করে রেখেছেন। এই জিনিসগুলো ভিডিও করে রাখতেছিলাম। ওকে, তারপর? তারপরে ও 2-2.5 ঘন্টা আমরা ওখানে থাকি, মানে একে অপরের কাছাকাছি থাকি, মানে ও এই জন্যই লাইট বন্ধ করতে বলছিল? হ্যাঁ। ওকে,
তো এই আমরা ধরনের ভিডিও করতে ও কোনো বাধা দেয়নি? আপনি বলছিলেন একটু আগে যে ও প্রচন্ড চালাক ছিল, রাইট? তো এই ধরনের ভিডিও করতে গেলে তো ও তো বুঝতে পারে যেটা আমার ফিউচারকে নষ্ট করে দিবে, তাহলে তো বাধা দেওয়ার কথা ছিল, ও কোনো বাধা দেয়নি? ও আমাকে শুধু এতটুকুই বলছিল যে তুমি এগুলা কেন করতেছো। আমি বললাম দেখো আমি তো তোমার সবসময় দেখতে পারবো না, এগুলা দেখলে মনে হবে যে তুমি আমার বুকে সবসময় আছো, তুমি নড়াচড়া করতেছো, এটা দেখলে আমার অনেক ভালো লাগবে। তো তুমি কি চাও না যে আমি ভালো থাকি? আপনি মন ভুলানো অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, তাই তো? হতে পারে। তো এই কথাগুলো হচ্ছে, সে আমার বুকে আসছে, আমি তার বুকে আসছি, 2-2.5 ঘন্টা থাকলাম। থাকার পরে তাকে নিয়ে আমি বের হইলাম, বের হয়ে তাকে তার ওই যে মেসে পৌঁছায় দিলাম। তো আবার আমাকে বিকালবেলা ফোন দেয় আবার যে আমি তুমি বের হও, আমি বের হচ্ছি। তো আমি বলছি কোথায় আসবো, বলতেছে আমার মেসের দিকে আসো। তো ওই মেসের দিকে যাই, গিয়ে ওর সাথে মানে হাত ধরে অনেকক্ষণ হাঁটি, মানে কাঁধে হাত রেখে ও আমার কাঁধে মাথা রেখে। এই স্মৃতিগুলো আসলে কখনো ভোলার মতো নয়, এমন একটা সিচুয়েশন ছিল। জি। যেগুলোর অনেকগুলো হয়তো আমি এগুলো ভিডিও করতাম, আমি যে হাঁটতেছিলাম আমি এগুলো ভিডিও করতাম। তো আমারে বাধা দিত, এগুলা কেন করতেছো? আমি বলতেছি বোকার মতো কথা বললো না, আমি তো তোমারে বললাম যে সবসময় তুমি আমার কাছে থাকবা না। তো আমি যদি এগুলা দেখি তখন মনে হবে যে তুমি আমার কাছে আসো, কারণ আমি থাকতেছি ঢাকায়, তুমি থাকতেছো খুলনায়, তো আর প্রত্যেক সপ্তাহে আসাও সম্ভব নয়। তো তার যেভাবে বোঝানোর আমি বুঝাইছি, বোঝানোর পরে তারে নিয়ে ঘুরলাম সারাদিন। ঘোরার পরে তার ওই বান্ধবীটা আবার আসলো বিকালবেলা, আমরা ঘুরতেছি, এর মধ্যে তার বান্ধবী এবং তার বোন বর্ষা চলে আসলো। বর্ষা তার সিনিয়র ছিল, রাইট? হ্যাঁ, সিনিয়র ছিল বোনটা, এবং তার সিনিয়র বোন হলো একসাথেই পড়তো, কিন্তু থাকতো সে বর্ষার ছত্রছায়ায় আর কি। তো বর্ষা যা বলতো ও তাই করতো, এরকম কিছুটা। তো সেদিনের মতো বর্ষা, খুকু এবং আখি, আমি 4 জন মিলে রাত 8:30 পর্যন্ত হেঁটে হেঁটে ঘুরলাম আর কি। ঘুরে ওরা ওদের মেসে চলে গেল এবং আমি হোটেলে চলে আসলাম। এসে তো মানে কি ঘুমাবো, রাত্রেবেলা তো কথা বলতে বলতে রাতটা পার হয়ে গেল ওর সাথে। তো সকালবেলা আবার যথারীতি বের হলাম, হয়ে ওখান থেকে রূপসা ব্রিজে গেলাম। তো রূপসা ব্রিজে গিয়ে দাঁড়ায় আছি, আমাদের দুজনের মানে যে পাশাপাশি ছবি তুলবো এরকম লোক পাচ্ছি না। এবার দেখ মুরব্বি যাচ্ছিল, মানে দাঁড়িয়ে আছে, চাচা মানুষ। তো ওনারে বললাম যে ভাই একটা রিকোয়েস্ট করবো, শুনবেন? বলছে কি? আমি বললাম যে আমরা তো এখানে বেড়াইতে আসছি, আসলে আমাদের যে একটা ছবি তুলবো এরকম কেউ নাই, আপনি কি আমাদের একটা ছবি তুলে দিবেন? তো উনি অবশ্য আমাদের কয়েকটা ছবি উঠায় দেয়। তো ওখানে রূপসা ব্রিজ থেকে ঘুরে আমি চলে আসি। চলে আসার পরে দুপুরে বর্ষা, আমি এবং আছি 3 জন লাঞ্চ করি। লাঞ্চ করার পরে বিকাল পর্যন্ত একসাথে হাঁটি। হাঁটার পরে আমি চলে আসবো, কারণ অলরেডি আমি 2 দিন ওখানে থাকা পড়ে গেছে, আগের দিন পরের দিন। তো আমি চলে আসবো। তো ও আমার আসতে দিচ্ছে। এরকম একটা মুহূর্তে যে ও রাস্তায় আমাকে জড়ায় ধরে বলতেছে যে তুমি চলে যাবা, তুমি থাকলে হয় না। আমি বললাম আমি চলে যাচ্ছি ঠিকই, বাট আমি আমার জীবনটা তোমার হাতে দিয়ে যাচ্ছি। যদি এটাকে তুমি জীবিত রাখবা, যদি মেরে ফেলবা, এটা তোমার ব্যাপার। আমার জীবনটা আমি তোমারে দিয়ে যাচ্ছি, আমি যাচ্ছি না তোমার কাছ থেকে, মনে করো আমি তোমার কাছেই আসি। তো এই বলে আমি ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসি ঢাকায়। এতক্ষণে কিন্তু আখি জানতো না আমি জব করি। ওকে। এখন আমি যখন 5 তারিখ 6 তারিখ তার সাথে দেখা করে আসলাম, দেন 8 তারিখে আমি তাকে জানাই যে দেখো আমি তো আসলে জব করি, এই জবের টাইমে আমি তোমার সাথে কথা বলি বা জব করা শেষে কথা বলি, এই জন্য হয়তো তোমার ফোনটা আমি রিসিভ করি না। মাঝে মাঝে 200-250 ফোন দিয়ে যেত, রিসিভ করতে পারতাম না, কাজে থাকতাম। মানে ইচ্ছা করতেছে ধরতে, কিন্তু ধরতে পারতেছিলাম না। তো এই ভুলগুলা, তার যে আমার প্রতি রাগগুলা ছিল যে তুমি ফোন কেন ধরো না বা রিপ্লে কেন করো না SMS, তো তখন তাকে আমি বলি যে আসলে আমি এই কারণে করতাম না। আর আমি চাই নাই যে তুমি আমার পজিশন দেখে আমার সাথে রিলেশন করো। আমি চাইছিলাম যে তুমি আমার মাইন্ড দেখে, তুমি আমার কথা শুনে আমি কিরকম, এটার উপরে তুমি আমার সাথে প্রেম করো। আমি জব করি এটা বললে যে কোনো মেয়ে পড়তে পারে হয়তোবা, তো আমি এই কারণে তোমারে বলি নাই যে আমি জব করি। তো সে বলছে ঠিক আছে, এটা কোনো ব্যাপার না, যেটা করছো ভালোই করছো। এটা হচ্ছে 7 তারিখের ঘটনা, তাকে আমি জানাই দিই। তো 8 তারিখে তার সাথে আমার কথা হওয়ার কথা, কিন্তু সে কোচিং এ চলে গেছে আমাকে না জানায়। সে কিন্তু কখনোই আমাকে না জানায় কোথাও যেত না। ইভেন সে যদি মন্দিরেও কখনো পূজা করতে যেত, পূজা করতে যাওয়ার আগে সে আমায় বলে যেত যে আমি কিন্তু মন্দিরে যাচ্ছি, আমার ফোনটা সাইলেন্ট থাকবে। তাছাড়া আমি যখনই ফোন দিতাম তখনই পাইতাম। তো ও ওই যে কোচিং এ গেছে এটা আমার সেদিন বলেনি, মানে হুট করে কোচিং থেকে কোন এক ফ্রেন্ড ফোন দিছে যে ক্লাস আছে, ওই সময় ক্লাস করাটাও জরুরি যেহেতু সামনে ভর্তি পরীক্ষা। তো সে কোচিং এ চলে যায়। তো এটা নিয়ে আমার প্রচন্ড মন খারাপ হয় যে তুমি গেলা, আমারে বলে গেলা না, আমি তোমার 2-2.5 ঘন্টা ধরে ট্রাই করলাম। তো যাই হোক, ট্রাই করার এক পর্যায়ে
তার সাথে মোটামুটি ভালোই ঝগড়া হয় 8 তারিখে। ঝগড়া হওয়ার পরে এটা সেপ্টেম্বরে 2012 8 তারিখে। তারপরে তার সাথে আমার ঝগড়া হওয়ার পরে 9 তারিখে কথা হয় খুব কম, তখন আমার প্রচন্ড রাগ হয়। তো 10 তারিখে ফোন দেই, আবারও কথা কম হয়, মানে ঝগড়াটা এবার প্রায় অনেক হয়ে যায়, মানে প্রচন্ড ঝগড়া হয় দুজনের মাঝে। তো কি নিয়ে ঝগড়া হতো আপনাদের মধ্যে? কথা কেন কম হচ্ছে ওকে, এটা নিয়ে, আর কোনো ইস্যু নিয়ে না। 10 তারিখের যে ঘটনাটা, 10 তারিখে সকালবেলা তার সাথে আমার ঝগড়া হলো, কথা কেন কম হচ্ছে, আগে এরকম ছিল না, আগে 14 ঘন্টা কথা বলতা, এখন তুমি কথা বলো না, তুমি কি আমাকে দূরে ঠেলে দিচ্ছ, এরকম কিছুটা আমি বলতাম। সেও তো আমারে বলতো হ্যাঁ তুমি চলে যাচ্ছ, এরকম কিছু সেও বলতো। আমি সন্দেহের দানা বাঁধতে শুরু করেছো আপনাদের মধ্যে, একটা গ্যাপ তৈরি হ্যাঁ, একটা গ্যাপ তৈরি হয়েছে। তারপর তো যখন আখি আমার সাথে খারাপ ব্যবহার করে, তখন আখির ফোনে আমি আরো ফোন দিই, ওর বোনের ফোনে আরো ফোন দিই, যেহেতু দুইজনে একসাথে ছিল। এবং ওই ছোট আন্টির নাম্বারটাও আমার কাছে ছিল, যে ছোট আন্টি আমার কাছে ওরা ছিল, তারেও ফোন দিই। তো সে তখন ছোট আন্টি তখন ফোনটা রিসিভ করে, এরা দুজন করে না। তো আমি বললাম যে আন্টি আখি কোথায়, বলতেছে যে হ্যাঁ ও আছে। কেন? বললাম হ্যাঁ ও আমার ফোন রিসিভ করতেছে না, ওরে দেন। তো আন্টি আমার তখন বকা দেওয়া শুরু করে, হ্যাঁ তুমি কেন ডিস্টার্ব করতেছো? আমি তো অবাক। আমি বললাম যে আমি তারে ডিস্টার্ব করি না, আমি তারে ভালোবাসি। তো ওসব ভালোবাসা আমরা মানি না, মানে এরকম কিছু কথাবার্তা। বললাম আপনারা না মানলেও করার কিছু নাই, আমি আমার দিক থেকে প্রুভ করে দিব যে আখির সাথে আমার একটা রিলেশন ছিল। বলছে কিভাবে? আমি বলছি হ্যাঁ আপনার বিকালের মধ্যে ফেসবুকে দেখেন, আখির ফেসবুকে দেখেন, কিছু ছবি পাবেন, আর ভিডিও আমার কাছে করা আছে, সেটার প্রয়োজন হলে পাঠাবো। এই কথাটা আখিকে বলে। এটা ছিল ওর বড় আন্টি, যেটা আমি পরে জানি, ওই যে আন্টির উপরে ডিপেন্ডেবল। তো আখিকে প্রচন্ড মারধর করা হয় যে এটা কি করে সম্ভব। তো তারপরে ওইখান থেকে আমাকে খুলনার এক থানা থেকে ফোন দেওয়া হয়, ওনার আন্টি ফোনটা দেওয়া হয় যাতে আমি ফোন না দিই আখিকে আর কখনো। বা এই ফটো যে আমি দিছি অলরেডি ফেসবুকে, ওরা এটা চেক করে পায় ফটো দিছি, আমি আমাদের দুজনের কিছু ফটো দিছিলাম। এগুলো কি খুবই সেন্সুয়াস টাইপের ফটো ছিল নাকি নর্মাল ছবি ছিল? না, সেক্সুয়ালও ছিল, নর্মালও ছিল। ওকে, তারপর? তো এগুলা দেখার পরে ওই পুলিশ আমাকে ফোন দেয়। তো ওনার নামটা এই মুহূর্তে আমার মনে নাই। তো উনি আমার ফোন দিয়ে বলে যে আপনি এই কাজটা, এই মেয়েটাকে ডিস্টার্ব করতেছেন। আমি বলতেছি আমি ডিস্টার্ব করতেছি না। সে বলতেছে করতেছেন। বলে আপনার কাছে কি প্রুফ আছে? বলতেছে আমার কাছে প্রুফ আছে, আমি বুঝাবো আপনারে। তখন আমি ফোনের আমার রেকর্ডিংটা অন করি। রেকর্ডিংটা অন করার পরে ওনারে আমি বলি যে আপনারে তো আমি 1 টাকাও দিব না। সে বলতেছে কিসের টাকা? বললাম হ্যাঁ আমি কারের বিরক্ত করব না করব এটার জন্য আপনার টাকা দিতে হবে কেন? বলছে না কিসের টাকা? আমি বলছি হ্যাঁ আপনি আমার কাছে টাকা চাইলেন, তো আমি আখিরে বিরক্ত করি, আপনি টাকা চাইলেন। পুলিশে কিন্তু অলরেডি ধরা খাওয়াই দিচ্ছি। আমি বললাম যে আপনার কাছে লিখিত কোনো অভিযোগ আছে? আপনি যে আমাকে ফোনে থ্রেট করলেন, কেন করলেন লিখিত অভিযোগ ছাড়া? মৌখিক ভাবে কেউ বললে কাউকে থ্রেট করা যায় না, এই আইনটা আপনি জানেন না? আর আপনি আমার কাছে টাকা চাইলেন কেন? আমি এটা দেখতেছি। তারপরে সে বলে না 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 ভাই আমি তো আপনার কাছে টাকা চাই নাই। সে সরি বলে যায়, এই প্রসঙ্গটা থেকে বের হয়ে আসে যে ঠিক আছে ভাই আপনি তো যা হবার হয়ে গেছে, বাদ দেন এসব। তো তারপরে আখির সাথে তো আমার ব্রেকআপ হয়ে গেল। আপনি তো জানেনই যে আমার আব্বু ক্যান্সারে পেশেন্ট ছিল। তো উনি খুব অসুস্থ, বাসা থেকে আমাকে ফোন দিছে। তো এই মুহূর্তে আমি অফিস থেকে দ্রুত বের হয়ে দুলা ভাইয়ের কাছে আসি। এই মুহূর্তে দুলা ভাইয়ের কাছে আখি ফোন দিছে যে দুলা ভাই ও এটা কি করছে, ও আমার আন্টিদেরকে সব বলে দিছে, আমাকে অনেক মারধর করছে, আমাকে খুলনা থেকে বাসায় নিয়ে গিয়ে এখন মারতেছে, আমার ফোন টোন সব নিয়ে নিছে। ও এটা কেন করলো? ও যেন সবাইকে ফোন দিয়ে বলে যে ও যা বলছে মিথ্যা বলছে, আর ও যেন ফেসবুক থেকে ছবিগুলো সরায় ফেলে। তো যখন দুলাভাই আমার এই কথাটা বলছে, তো আমি বললাম যে ও কই? বলছে ও আছে লাইনে। তো আখির সাথে আমার কথা হয়, আখি আমার কথা দেয় যে প্রতিদিন 5 মিনিট করে কথা বলবে, আগের মতো পজিশন আর নাই, যেহেতু বাসায় ধরা খেয়ে গেছে আর কি। তো ঠিক আছে বললো। তো ঠিক আছে আমিও রাস্তায় যাচ্ছি আর ও আন্টিদেরকে ফোন দিয়ে সরি টরি বলতেছি যে আসলে ওকে আমি প্রপোজ করছিলাম, ও রাজি হয়নি, যার ফলে ওর ক্ষতি করার জন্য এগুলো আমি বলছিলাম, এগুলো টোটালি মিথ্যা, মানে ওকে বাঁচাই দিলাম। দেন আমি বাসায় যখন পৌঁছাই, বাসায় পৌঁছাইনি, আমি 12:30 এখান থেকে বের হই। 4:30টার দিকে আমার আব্বু মারা যান আর কি। আগের দিন ঝগড়া হইলো, পরের দিন আমার আব্বু মারা গেলেন। কিন্তু আমি ওকে যে বলবো যে আমার আব্বু মারা গেছেন, এটা আর আমি বলতে পারি না। এটা না বলার কারণে মানে
আমি যে তাকে ফোন দিয়ে বলবো যে আখি আমি আসলে প্রচন্ড সমস্যায় আছি, বা আমি তোমার বুঝাইতে পারতেছি না যে আমার আব্বু মারা গেছে আর এই মুহূর্তে আমি কতটা কষ্টে আছি, আমি যে তাকে ফোন দিব এই শক্তিটাও সেই মুহূর্তে আমার আর নাই। কারণ আমি রাস্তায় থাকতেই শুনছি যে আমার আব্বু অলরেডি মারা গেছেন। দেন আমি দ্রুত বাসায় চলে যাই। আমি আর ওরে ফোনও দিতে পারি নাই বা ওরে জানাইতে পারি নাই, ওরে সরিও বলতে পারি নাই যে এটা আমি ভুল করছি, তোমার আন্টিদেরকে বলে দাও। ওরে যে বলবো এটা আমার আর বলা হয় নাই। আর মানে ওই মুহূর্তে বলাটা সুযোগও হয় নাই আমার, আমি এমন একটা পরিবেশের মধ্যে আছি। তো এগুলা যখন সব শেষ হয়ে গেল, আব্বুর সব অনুষ্ঠান যখন শেষ হয়ে গেল, শেষ হওয়ার আগে যে ওই যে ওর যে ফোনটা নিয়ে নেয়, তো আমার ভাইয়া ছিল, তো ওনাকে বললাম ভাইয়া এরকম হয়েছে, তো আমার গার্লফ্রেন্ডের নাম্বারটা আমার খুব দরকার। আপনার যে ভাই ফোন কোম্পানিতে কাজ করত, আপনি তার মাধ্যমেই ইনফরমেশন গুলো কালেক্ট করতেন। প্রিয় শ্রোতা, ও যে সিমগুলো ব্যবহার করত, সেই সিমের কিছু, মানে আমরা বলবো না যে সবগুলোই, কিছু অংশ ও আজকে যাহা বলিব সত্য বলিবতে সাথে করে নিয়ে এসছে। আমরা সেই সব সিম এবং ও বর্তমানে যেসব মোবাইল ফোন ব্যবহার করছে সেগুলোর একটা ছবি আমরা সময় মতো আমাদের ফেসবুকে দিয়ে দিব। আমাদের ফেসবুকের ঠিকানা facebook.com/ABC Radio FM 89.2। ওকে, তারপর তো উনি আমাকে ওইটা রিপ্লেস করে দেন, আখি যে নাম্বারটা ইউজ করতো এই নাম্বারটা উঠে আমি ফোনে রাখতাম। তো ফোন আসতো ওর, এরকম করে ওর সব বন্ধু বান্ধবের নাম্বারগুলো আমি পেয়ে যাই এবং তাদের মাধ্যমে আমি মানে আখির কাছে মেসেজটা পৌঁছানোর চেষ্টা করি যে আমার বাবা মারা গেছেন। কিন্তু আখি এটা কিছুতেই বিলিভ করে না। ও বলছে যে না, ও আগের দিন ঝগড়া করছে, আমার আন্টিদেরকে সব বলে দিছে, এখন নিজে বাঁচার জন্য এই মিথ্যাটা বলতেছে যে ওর বাবা মারা গেছে। ও আগে কেন আমারে বললো না? তো এই পরিস্থিতিতে সবাই বলছে, ইভেন ওর একটা বান্ধবী তার কয়েকদিন পরে ঢাকায় আসছিল, সে এসে দেখছে যে আমার মাথা টাথা নেড়ে করা, মানে সহতে আমাদের মধ্যে যেটা হয়, তো সে গিয়ে বলছে। তারপরে সে আর কি বিলিভ করছে, যাই হোক সে আর কি তার ওই বান্ধবীর মাধ্যমে মেনে নেয় যে ব্যাপারটা না আসলে সত্যি তার বান্ধবী দেখে গেছে ঢাকায় এসে। তো যার ফলে সে মেনে নেয়, নেওয়ার পরে সে আমার নভেম্বরের শেষের দিকে ফোন দেয়। ফোন দিয়ে তারপরে আমাদের আবার কথা শুরু হয়, ভাঙা রিলেশনটা আবার করা শুরু হয় এবং 12 তারিখ যেটা ছিল ওই দিন কথা হয়। তারপরে এবার 12 তারিখ থেকে আপনার 15 তারিখ পর্যন্ত টোটালি কথা হয় এবং 15 তারিখ রাতে সে আমারে আর একটা অজুহাতে কথা বলা বন্ধ করে দেয়। সেটা হইলে এমন যে তার সাথে আমার এখন কথা হইতেছে, সেটা আমি তার পরিবারকে আবার জানাই দিচ্ছি, এটা আমি কখনোই করি নাই। তো এই যে মিথ্যা একটা জিনিস আমরা বুঝতে পারছি আপনার কথা লম্বা গল্প শুনে, সেটা হচ্ছে আপনার এবং যে মেয়েটির মধ্যে আপনার এবং আখির মধ্যে এক ধরনের জটিলতা তৈরি হয়েছে কথা কম বলা নিয়ে। 1, 2 নম্বর হচ্ছে এই জটিলতা আরো বাড়িয়ে দিয়েছে ওর পরিবার, এবং সেটা এখন প্রকট আকার ধারণ করেছে সবকিছু মিলিয়ে। আপনি একটু শেষের দিকে আসেন এই গল্পের, যে শেষ পর্যন্ত আপনাদের কি হয়েছে। আচ্ছা, শেষ পর্যন্ত 15 তারিখে তার সাথে আমার লাস্ট কথা হয়। কত সালের 15 তারিখে? 2012 সালের 15ই ডিসেম্বর কথা হয়। হ্যাঁ, সর্বশেষ কথা এটাই। সেই জায়গাটিতে রিলেশনশিপটা ব্রেক হয়ে যাওয়ার পরে যে ভিডিওগুলো আপনার কাছে ছিল, যে ছবিগুলো আপনার কাছে ছিল, সেগুলো নিয়ে আপনি কোনো কিছু করেছেন? না, সেগুলো নিয়ে আমি কোনো কিছু করছি বলতে সেগুলো তার ভাইয়ের হাতে আমি দিয়ে দিচ্ছি। কিছু দিয়ে দিচ্ছি এই কারণে, তার ভাই তখনও মানে আমাকে ফোন দিয়ে হুমকি দিত। তো আমাকে বলতো যে আমার বোনের সাথে যে তোর রিলেশন ছিল তার ডকুমেন্টস কি। আমি বলছি যে এই ডকুমেন্টসটাই তো আমি রাখছি, সমস্যা কি, আমি পাঠিয়ে দিচ্ছি। এই বুদ্ধিগুলো আমাকে ওই একটা বান্ধবী দিয়ে রাখছিল যে আপনি ছবি টবি কিছু তুলে রাখিয়েন। আমি কেন দিচ্ছিল আমি জানি না, লাস্ট পর্যায়ে কেন দিছিল এটা। এই যে সম্পর্কটা আপনার ব্রেকআপ হয়ে গেল, এরপরে আপনি আর ওর যোগাযোগ করেননি ওর সঙ্গে, বা ওর সাথে আমার আর কোনো কথা হয়নি। ওর ফ্যামিলির প্রত্যেকের সাথেই মানে প্রায় 2-1 দিন পর পরই ঝগড়াঝাটি হয়। ওর আব্বু প্রতিদিনই আমাকে ফোনে গুলি করে। আপনার তো সম্পর্কে ওরা সবকিছু জানে শুনে, সব ফ্যামিলি সম্পর্কে সবকিছু জানে শুনে, এবং আপনার লোকেশনও তারা চেনে। হ্যাঁ, চেনে। তারা যদি কোনো আইনি কোনো অ্যাকশন নিতে যায় আপনার এগেইনস্টে, আপনি তো স্বীকার করছেন যে ভিডিওগুলো আপনি করেছিলেন বা কিছু করেছিলেন, সেক্ষেত্রে ব্যাপারটা কি ধরনের বিপদ আনতে পারে আপনি তো বুঝতেই পারেন। আসলে বিপদ যেরকমই হোক আখির জন্যে, মানে যদি বিচারে মানে ফাঁসিও হয়ে যায় আমি মানতে রাজি আছি।
ওকে প্রিয় শ্রোতা, যাহা বলিব সত্য বলিব আপনারা শুনছেন। যে মেয়েটির জন্য ও সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে ভালো পথে এগোলো, সেই মেয়ের কাছেও ও শেষ পর্যন্ত জায়গা পেল না। একটা অদ্ভুত রকমের ব্যাপার, অদ্ভুত রকমের জটিলতা আমরা এখানে দেখতে পেলাম। এবং ও যে প্রমাণের মধ্য দিয়ে এখন যাচ্ছে, সেই প্রমাণ ও যে আজকে যে স্বীকার্যটা দিয়েছে, সেই স্বীকার্যের মধ্য দিয়ে ওকে যে কোনো মুহূর্তে আইনের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব। সেই ডকুমেন্টস ও নিজে নিজে তৈরি করেছে, সেই ডকুমেন্টসের সাক্ষীও দিয়েছে। কিন্তু ও যেটা মুখ থেকে বলেছে যে সেটার জন্য যদি আমার ফাঁসি হয়, সেটিও আমি বরণ করে নিতে সম্ভব। এই যে জীবনের জটিলতাগুলো, এই যে সত্যের জটিলতাগুলো, এগুলো আপনার সামনে আমরা তুলে ধরছি একটা কারণে, সেটা হচ্ছে আপনার জীবনটি যেন এরকম জটিল না হয়। এটাই হচ্ছে যাহা বলিব সত্য বলিবর মোটো। আমরা ফিরতে চাই আপনার গল্পে। তারপর তার সাথে তো রিলেশনটা আমার যখন 15 তারিখে ব্রেক আপ হয়ে গেল, 16ই ডিসেম্বর বিজয় দিবস ছিল। সেদিন আমি নতুন করে আবার শপথ নিই যে না, আমি যার জন্য ভালো হইলাম সে মিথ্যা দোষে আমার দোষী বানাইলো, আবার আমাকে শাস্তি দিল। আমি বারবার অন্যায় করব না কিন্তু শাস্তি পাবো, এটা হতে পারে না, আমি অন্যায় করব। তখন আমি শুরু করি নতুন করে আবার সে আগের পথে ফিরে যাওয়া শুরু করি, এবং এবার এটা শুরু করি আমি ঢাকায়। কিভাবে করলেন? ঢাকায় প্রথম আমার কলেজের ফ্রেন্ড ছিল বৃষ্টি। আমার কলেজের ফোন থেকে আমি নাম্বারটা নিয়ে আমার ভাইয়ের মাধ্যমে চেক করে ওকে ফোন দেই, দিয়ে ওকে ইমপ্রেস করি যে আপনার ফোনে এত টাকা আছে, আপনি এখানে এই জায়গায় এইভাবে আপনি এভাবে চলতেছেন, রিসার্চ করছেন এভাবে। বলছে আপনি কে? আমি তখন বলি আমি জব করি। মানে নানান জায়গায় নানান ভাবে তাদেরকে বলতেছি। বাংলাদেশে টেলিকমিউনিকেশন খাতের অনেক বড় একটা জায়গা জুড়ে যারা আছে এবং যাদের কাছে বাংলাদেশের কোটি কোটি মানুষের তথ্য আছে, সেখান থেকে আপনার কোনো এক ভাইয়ের সাথে পার্সোনাল রিলেশন, সে আপনার হয়ে ওখান থেকে পার্সোনাল ডাটা বের করে দিচ্ছে, এটা কি আদৌ সম্ভব? হ্যাঁ, আদৌ সম্ভব বলতে আমি তো বলছি যে আমি পাসপোর্ট অফিসে কাজ করতাম, তো ওইখানে সবারই পাসপোর্ট গুলা প্রায় আমার হাত থেকে করা মোটামুটি। আচ্ছা, তো এই ব্যাপারগুলা যে পাসপোর্ট গুলা বা পাসপোর্ট অফিসে আমার যাতায়াত ছিল, ওদের অনেক হেল্প করতাম, কাজে আমিও ছোটখাটো এই হেল্প গুলা পেতাম। তার মানে আপনি ব্যক্তিগত সম্পর্কের জের ধরে আপনি সাহায্যগুলো নিতেন। আমি খুবই আশ্চর্য হচ্ছে প্রিয় শ্রোতা যে নেটওয়ার্কটি এত বিশাল, এত বড়, এবং সেখান থেকে কোন একটা কর্মকর্তার পার্সোনাল রিলেশনের প্রেক্ষাপটে কারো পার্সোনাল ইনফরমেশন চুরি করা যায়। ওকে, তারপরে সে তো ইমপ্রেস হয়ে যায়। আমি তখন তাকে বলি, আমি ঢাকায় থেকেও বলছি যে আমি তো রংপুরে থাকি, তো ঠিক আছে তুমি একদিন দেখা করো। তো সে বলছে আমার তো এখন সময় নাই, কলেজ বন্ধ, কি করি? বলছি ঠিক আছে 21শে ফেব্রুয়ারি দেখা করো, এই বছরের 21শে ফেব্রুয়ারি। কিন্তু এটা তো হিতে বিপরীত হতে পারতো। ধরেন আপনি তার ফোন সম্পর্কে সবকিছু জানছেন, এটা যখন আপনি তাকে বলবেন, সে আপনার সম্পর্কে ভয়ও পেয়ে যেতে পারতো। না, ভয় যে পাবে না সেরকম করে বলছি, অনেক নরম করে, অনেক মিষ্টি করে। ওকে, 21 ফেব্রুয়ারি দেখা করলাম, তারপর 21শে ফেব্রুয়ারি দেখা বলতে 21শে ফেব্রুয়ারি তাকে বললাম দেখা করতে। সে গাজীপুর চৌরাস্তায় আসলো, গাজীপুর চৌরাস্তা থেকে আমি বললাম আসলে এখানে তো কিছু দেখা নেই, আমরা এয়ারপোর্টের দিকে যাই। তো বলছে ঠিক আছে যাই, কিন্তু 4টার মধ্যে ফিরতে হবে। বলছি ঠিক আছে। ইতিমধ্যে আমি আমার একটা ফ্রেন্ড আছে উত্তরায়, ওর ফ্যামিলি সহ থাকে, ওরা আর কি প্রেম করে বিয়ে করে এখানে একসাথে থাকতেছে, কেউ জানে না। তো ফ্রেন্ডকে ফোন দিই, দোস্ত বাসায় আমার একটা গার্লফ্রেন্ড নিয়ে যেতে হবে। তো সে বলছে যে ঠিক আছে নিয়ে আয়। তো আমি ওকে বলি যে আমার একটা ভাবি আছে, চলো দেখা করে যাই। তোমার সাথে আমার প্রেম হয়ে গেছে, রংপুর থেকে দেখা করতে আসলাম, তো ভাবি যদি পরে শুনে আমি রংপুর থেকে ঢাকা আসছিলাম, যদি তার সাথে দেখা না করি সে মাইন্ড করবে। তো দেন আর কি তাকে নিয়ে যখন ভাবির বাসায় যাই, ভাবি আর আমার ওই ফ্রেন্ড ওরা রান্না করার জন্য রান্নাঘরের দিকে চলে যায়, আমাদেরকে রুম খালি করে দিয়ে, কারণ তাকে তো আমার আগে বলাই ছিল সবকিছু। তো খালি করে দিয়ে যখন চলে যায়, তখন মেয়েটার সাথে সেক্স করার চেষ্টা করি। তো সে কিছুতেই মানে রাজি হবে না, তার শারীরিক সমস্যা ছিল এর মধ্যে। কিন্তু আমি তাকে কনফার্ম করি যে এটা কোনো প্রবলেম না। এইটাই ছিল প্রবলেম তার জন্য, আর অন্য কোনো কিছু প্রবলেম ছিল না আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে? মানে শারীরিক সমস্যাটাই প্রবলেম ছিল, এছাড়াও এটা ছাড়াও আর কিছু কন্ডিশন ছিল যে আমি তাকে বিয়ে করবো কিনা, কেন এই সমস্ত করতেছি। তা আমি তাকে তার মানে আপনি এক ধরনের তাকে পটিয়েছিলেন এই লাইনে যেভাবেই হোক না কেন। এবং তাকে আমি কথা দিয়েছি যে 20শে অক্টোবরের মধ্যে, এবছরের 20শে অক্টোবরের মধ্যে তাকে আমি বিয়ে করবো। কারণ আমার আব্বু মারা গেছে সেপ্টেম্বরের 12 তারিখে, তো আমাদের 1 বছর বিয়ে সাথে কিছু করা যায় না। তাকে বুঝাইছি মেয়েটা এরকম কিছুটা, সেও হিন্দু ছিল, গাজীপুরের মেয়েটা। তো তাকে বুঝাইছি এটা। তো বুঝানোর পরে সে বলছে ঠিক আছে 1 বছর যখন কিছু করা যায় না, ঠিক আছে তুমি 1 বছর বিয়ে টিয়ে করতে হবে না, তো অক্টোবরে করবা তো? হ্যাঁ, আমি তাকে কথা দিচ্ছি যে আমি অক্টোবরে তাকে বিয়ে করবো। এই কথা দেওয়ার পরে তার সাথে আমার এগুলা করা হয়। তো যেদিন করে চলে যায়, তারপর থেকে আমার নাম্বারটা বন্ধ। কারণ আমি তো আগেই বলছি যে আমি একটা মেয়ের জন্য একটা সিম আর একদিনের বেশি দেখা করিনি। তারপর আপনি কি করলেন? আপনার গল্পের শেষটা আজকে সারা রাতও হবে না আমরা জানি।
যদি আপনার লিস্ট অনেক লম্বা হয়, এর পরের লিস্ট আসলে কেমন? এরপরের লিস্টে এরকম যে আপনার এই কাকরাইলে অনেক বড় ব্যবসায়ী ওয়াইফ, তার সাথে আমার পরিচয় শুরু হয়, সেটা ফোনের মাধ্যমে। তো এই মহিলাটার কাছে যদি কখনো আপনারা জেরা করেন, তো সে বলবে যে আমি সবচেয়ে ভালো ছেলে পৃথিবীর। কেন বলবে? যে 5 বছর ধরে তার সাথে আমি কথা বলি, কিন্তু তার সাথে আমি আজ পর্যন্ত দেখা করিনি। হু, ও মাই গড, 5 ইয়ার্স ধরে আপনি একটা মেয়েকে স্বীকার করছেন। এটা তো আপনার জন্য একটা শিকার, রাইট? আপনার জন্য একটা শিকার। 5 ইয়ার্স ধরে আপনি তাকে টোপে রেখেছেন। তারপর ফোনেও তার সাথে আমার খুবই ভালো রিলেশন হয়, শারীরিক সম্পর্ক ফোনেই হয়ে যায়, এরকম কিছু ব্যাপার। সবসময় তার সাথে এরকম কথাবার্তা হতেই থাকে। তো আমি তাকে অনেক বেশি রেসপেক্ট করি একটা কারণে, যে আমি তার সাথে অনেকবার দেখা করতে চাইছি। তার বাসা অনেকবার ফাঁকা ছিল, তার বাসা এখানে কোথায় আমি জানি, টোটাল লোকেশনটা জানি, কিন্তু কেন জানি তার কাছে মানে আমি যাইতাম না, বা এখনো যাই না। এখান থেকে তার সাথে তো আমার ভালো রিলেশন আছেই। সবকিছু হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্টে। এক্সিস্টিং, এখনো ভালো রিলেশনশিপ আছে। হ্যাঁ, এখনো ভালো রিলেশনশিপ আছে। আজকের গল্পটা শোনার পরে যদি সে আপনাকে, আর আপনার কি মনে হয়? হ্যাঁ, আমার মনে হয় যে সে যদি মানে আমার এই সত্যি কথাগুলো শুনে আমার কাছ থেকে দূরে চলে যায়, তাহলে আমি তাকে মানে আরো বেশি দোয়া করব বা আশীর্বাদ করব যে সে অনেক ভালো থাকে। কারণ আমার মতো মানে খারাপ ব্যক্তির কাছ থেকে যে সরে যেতে পারছে, এই জন্য আমি ধন্য মনে করব যে আমার কাছ থেকে কেউ সরে যেতে পারছে। ওকে, তারপর? আমি হয়তো দেখা গেছে কাউকে ভালো লেগে গেছে, কোনো মহিলাকে, তো উনি ফ্লেক্সি দিচ্ছে বা ভালো লাগা তো সিস্টেম আছে, বা বাজারে আসছে, এরকম ভালো লাগতেছে, তো ওনার নাম্বারটা কালেক্ট করার চেষ্টা করতাম ফার্স্ট টাইম। যদি নাম্বারটা কালেক্ট করতে না পারতাম, সেক্ষেত্রে ওনার বাসায় যদি ছোট বাচ্চা থাকতাম, ছোট বাচ্চাদেরকে পটানোর চিন্তা ভাবনা করতাম। ছোট বাচ্চাদেরকে চকলেট টকলেট খাওয়াইতাম, বেশ আদর টাদর করতাম। আর এরকম করে দেখা গেছে যে আমার অফিসের আশেপাশে আমি প্রায় 3-4 জন মহিলার সাথে মানে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ি, পরকীয়ায় জড়িয়ে পড়ি, যেটা এত বেশি গভীর ছিল যে তাদের হাজবেন্ডরা অফিসে আছে, আমি তাদের বাসায় অফিস করতেছি, আমার এরকম অবস্থা। এবং তাদেরকে পটানোর ক্ষেত্রে যেটা মনে হয়েছে যে আপনার হাজবেন্ড আপনাকে সময় দিচ্ছে না, ঘুরতে যাচ্ছেন না, চলেন ঘুরতে যাই, এরকম কিছু বলতাম, যে এমন অ্যাট্রাকটিভ কিছু বলতাম যে আসলেই না, ছেলেটা তো অনেক ভালো, আমার ঘুরে যেতে চাচ্ছে। বা নোট অন দ্যাট পয়েন্ট, প্রিয় শ্রোতা, আপনি যে সুযোগটা নিতেন আপনার অ্যাডাল্টরি রিলেশনশিপের ক্ষেত্রে, যেটাকে আপনি বাংলায় বলছেন পরকীয়া, এই সম্পর্কের ক্ষেত্রে আপনি কি দেখতেন? শুধুমাত্র হাজবেন্ডরা টাইম দিতে পারছে না, এটাই ছিল মেইন কারণ, রাইট? এটাই মেইন কারণ। নোট অন দ্যাট পয়েন্ট, দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট ফর এভরি রিলেশনশিপ। ওকে, তারপর? তো তারপর বাচ্চার যত্ন নিতে পারতেছে না, বাচ্চারে আদর টাদর করতেছে না, দেখা গেছে বাবারে পায় না, বাচ্চারে আমি নিয়ে ঘুরাবো, এরকম কিছু বলতাম, তো বা ঘুরাইতামও। তো দেখা গেছে যে বাচ্চা তো আমার কাছে খুব পটে যেত, এরকম কিছু। তো মাও পটে যেত একসময়। একসময় পড়ে যাওয়ার পরে তো ভাবিত হয়েই গেছে, যার ফলে আর কি তার সাথে পরকীয়া করা বা শারীরিক সম্পর্কটা তৈরি করা আমার জন্য অনেক বেশি সহজ হতো। এইভাবে আখি যখন আমার কাছ থেকে চলে যায়, তারপরে প্রায় 8-10 জনের সাথে, 9 জনের সাথে এরকম আমার হয়। খুব রিসেন্টলি আমার অফিসের একটা মেয়ে, তার সাথে আমার জোরপূর্বক সেক্স করা হয়। সেটা হচ্ছে সে আসছিল ঢাকার দিকে, তো আমিও অফিস থেকে চলে আসি, আসার পরে তাকে হোটেলে নিয়ে জোর করে করা হয় এটা। আসলে তার কাছে মানে এটা অনেক খারাপ লাগছে, কারণ তাকে আমি টর্চারও করছি। সে যখন রাজি হচ্ছিল না, তখন তাকে আমি টর্চারও করছি। কি করেছিলেন আপনি? আমি তো চুলের মুঠি ধরে দেয়ালে ধাক্কা লাগাই দিছিলাম, মাথা ফুলে গেছে। এরকম কতজনের সাথে আপনি করেছেন? এরকম 10-12 জনের সাথে। এভাবে আপনি অত্যাচার করেছেন তাদের? হ্যাঁ, অত্যাচার করছি। আপনার লিস্ট আজকে ঠিক এই মুহূর্তে আপনি সত্যের আসনে বসে আছেন। পৃথিবীর অন্যতম শক্তিশালী জায়গা হচ্ছে এটা। আপনি লাখো মানুষের সামনে আজকে স্বীকার করছেন। ঠিক এই জায়গাটায় আসার আগ পর্যন্ত আপনার যে মনের মোটো ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে। আপনি একটু বলবেন আমাকে যে আপনার লিস্টটা কতটা লম্বা? আমার আসলে টোটাল লিস্টটা প্রায় কিশোরী মেয়ে যেটা বলি, অবিবাহিত মেয়ে যদি বলি, সেটা 23 জনের মতো। 23 জন? আর পরকীয়ার যে ব্যাপারটা আছে সেটা 11 জনের মতো। হয়তো কন্টিনিউ করলে আরো বেশি করতে পারতাম, কিন্তু আমি ইচ্ছা করে কিছু রিলেশনশিপ নিজেই মানে চাইনি। দেখা গেছে ফ্যামিলি গুলো অনেক ভালো না, ওইখানে মানে আমি টার্গেট করতাম এরকম ফ্যামিলিকে যে যেখান থেকে হয়তো বদনাম কখনো ছড়াবে না। আমি আবার এই জিনিসটা খুব মাথায় রাখতাম। ভালো কোনো ফ্যামিলিতে হাত দিতাম, যাতে এই ব্যাপারটা কখনো যদি মানে জানাজানিও হয়, আমার যেন কোনো ইফেক্ট না হয়। কারণ ভালো ফ্যামিলি হলে ওরা এটা গোপন রাখবে,
23 আর 11 মানে হচ্ছে 44 জন। 44 জন কোনো না কোনো ভাবে আপনার শিকার। এর মাঝখানে আখি শুধুমাত্র আপনার শিকার হয়নি, এবং তার জন্যই আমার এই অবস্থা, মানে পরবর্তী যে অবস্থাটা, পরবর্তী জীবনের জন্য আখি দায়ী, আর ঠিক আমাকে ভালো করার জন্য সে দায়ী, আমাকে বন্ধু খারাপ- বানানোর জন্য সে দায়ী। ঠিক একইভাবে আপনার প্রথম জীবনেও এরকম একজন মেয়ে দায়ী, যে মেয়েটি আপনাকে ট্র্যাপে ফেলেছিল এবং তারপরে আপনি মেয়েদের সাথে এই ধরনের আচরণ করেছেন। এখন আপনি আমাকে বলেন, লাখো শ্রোতা এখানে ওয়েট করছে, তারা আজকের গল্পটা জানার পরে আপনাকে অনেক অনেক ইমোশনের জায়গা থেকে অনেক বেশি বদদোয়া করবে, অনেক বেশি অপছন্দ করবে, এবার অনেকেও ঠিক উল্টোটা করবে। কিন্তু আমি সবাইকে সাইড করে আপনার কাছে ব্যক্তিগতভাবে জানতে চাই এবং সবাইকে জানাতে চাই যে আজকে আপনি এই অনুষ্ঠানে আসার যে সাহস দেখিয়েছেন নিজের জায়গাটা থেকে, সেটা আপনি কেন দেখালেন? আর আপনার এই কৃতকর্ম এই 44 জন মেয়ের প্রতি, বা যে বোধটা নিয়ে আপনি এতদিন ধরে এই মন্দ কাজগুলো করেছেন, সেই মন্দ কাজগুলোর প্রতি আপনার যে বিবেকটা এখন জাগলো, সেটা কেনই বা জাগলো? আর এই বিবেকটা আপনাকে ভবিষ্যতে কোন দিকে নিয়ে যাওয়ার কথা বলে, আপনি আমাদের কাছে পরিষ্কার করুন। আসলে আমি এখানে আসছি, আলামিন খুন করে স্বীকার করতে পারছে, বর্ষা 1000 জনের সাথে থাকে সে বলতে পারছে, তো আমি কেন পারবো না এই জায়গাটা থেকে? আর সবচেয়ে বড় কথা হচ্ছে তারা যে ভুলগুলো স্বীকার করে ভালো হইতে চাইছে, তো তারা ভালো হইতে পারলে আমি কেন পারবো না? কিন্তু দেখা গেছে আমাদের যারা শ্রোতা আজকে যারা এই অনুষ্ঠানটা শুনছেন, তারা হয়তো অনেক বিরূপ মন্তব্য করতেছেন, কিন্তু আসলে তাদের কাছ থেকে আমরা ভালো মন্তব্যটা আশা করি, আমরা ভালো হইতে চাই। কিন্তু আপনারা যদি আবার আমাদেরকে ওই খারাপ জায়গাটায় নিয়ে যান বা ওই খারাপ জায়গায় ফেলে দেন, তাহলে তো আবার সেই একই হলো। যাতে এই একই ঘটনাটা আর না ঘটে, এই জন্য এই ঘটনাটা প্রকাশ করা, এই জন্যই। কিন্তু আপনি কি মনে করেন না যে যে অন্যায় আপনি করেছেন সেই জায়গাটা থেকে তারা যদি আপনাকে গালিও দেয়, সেই গালিটা আপনার প্রাপ্য? তারা যদি আপনার সাথে খারাপ আচরণ করে, সেই খারাপ আচরণটা আপনার প্রাপ্য? হ্যাঁ, আমি আসলে এটা মানি যে আমি যে অন্যায়গুলো করছি, গালি, মার, যে কোনো শাস্তি, যে কোনো শাস্তি আমার জন্য প্রাপ্য। এটা আমি জানি, শাস্তি পাওয়াই আমার দরকার। এবং জীবনে যদি কোনোদিন যে মেয়েগুলোর সাথে আপনি আচরণটা করেছেন, বা ভবিষ্যতে যদি কখনো এরকম ঘটনা ঘটে যায়, সেই প্রেক্ষাপটে ওই মেয়েটা যদি আপনাকে দোষী সাব্যস্ত করে, আইনের কাঠগড়ায় আপনাকে দাঁড় করায়, আপনার যে শাস্তি হবে আপনি সেটা মাথা পেতে নেবেন? হ্যাঁ, আমি যে শাস্তি হবে পুরোটাই মাথা পেতে নেব, কারণ যেহেতু আমি যে কাজটা করছি টোটালি অন্যায় করছি। একজনের রাগের ফলে 16 জনকে নষ্ট করছি, আবার দ্বিতীয় জনের রাগের ফলে দেখা গেছে আরো 20-25 জনকে নষ্ট করে ফেলছি। তো এই কারণে আমার মনে হয় যে তারা তো আমার কাছে ভুলটা করেনি, ভুলটা করছে আরেকজন, বা আমাকে ট্র্যাপে ফেলছে আরেকজন। তো তাদের সাথে এই অন্যায়টা করা আমার ঠিক হয়নি। আজকে আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। হয়তো ক্ষমা পাবো কিনা আমি জানি না, বাট চাইতে আমাকে হবেই, কারণ তেনারা ক্ষমা না করলেন বিধাতা আমাকে ক্ষমা করবে কিনা সন্দেহ হয়। বিধাতা আপনাকে ক্ষমা করবে কিনা জানি না, এবং একই সাথে আমরা এটাও জানি না যে সব মানুষের সাথে আপনি অন্যায় আচরণগুলো করেছেন তারা আপনাকে ক্ষমা করবেন কিনা। কিন্তু ক্ষমা আপনি অলরেডি তাদের কাছ থেকে পেয়ে গেছেন, যারা আজকের এই যাহা বলিব সত্য বলিব গল্পটি শুনে এমন কিছু পরিকল্পনা করছিলেন আমাদের আবিরের মতো। তারা, আমরা বিশ্বাস করি যে ওই পথ থেকে আজকের এই গল্পটি শোনার পর, আজকের এই সত্যের আলো বিচ্ছুরিত হবার পর, ওই পথ থেকে যদি একজনও থেমে গিয়ে থাকেন, তাহলে ক্ষমা আপনি তার কাছ থেকে পেয়ে গেছেন। তাদের জন্য কি কিছু বলার আছে, যারা আপনার মতো বিশ্বাস করে যে একজন মানুষের কাছ থেকে খারাপ আচরণ পেলে পুরো দুনিয়ার মানুষের সাথে খারাপ আচরণ করতে হবে? তাদের জন্য কি আপনার কিছু বলার আছে? হ্যাঁ, তাদের কাছে আমার শুধু এতটুকুই বলা আছে যে কুকুর যদি কামড় দেয় তাহলে কুকুরকে তো কামড় দেওয়া যায় না, কিন্তু আমি আবির কুকুরকে তো কামড় মারছি, সাথে বেড়াল, শেয়াল কাউকে বাদ রাখিনি, সবাইকে কামড় দিয়ে গেছি। এটা আপনারা কেউ প্লিজ করেন না, এটা অনেক বড় খারাপ একটা কাজ। আবিরের সত্য বলার সাহসকে আমরা স্বাগত জানাই, এবং আমরা বিশ্বাস করি সত্যকে এভাবে প্রতিষ্ঠিত করতে পারলে আবির যেভাবে বদলে যাচ্ছে, আবিরের মতো হওয়ার সম্ভাবনা যাদের ছিল, কিংবা আবিরের মতো হতে পারে চারপাশে, সেই সম্ভাবনাকে রোধ করার ক্ষমতা যাদের হাতে আছে, তারা অনেক বেশি শক্তিশালী হবে। আমরা বিশ্বাস করি সত্যের আলো সমাজকে পাল্টাতে পারে, সত্যের আলো সমাজ পাল্টে গেলে রাষ্ট্রকে পাল্টাতে পারে। চারিদিকে চরম দুর্নীতি হচ্ছে, চারিদিকে অন্যায় কাজ হচ্ছে, অপরাধ হচ্ছে, জিঘাংসা হচ্ছে, হিংসা হচ্ছে, বিদ্বেষ হচ্ছে। সবকিছুকে যদি সত্যের আলোতে আনা যায়, এবং একই সাথে সেই সব মানুষগুলোকে যদি সত্যের আলোর বিচ্ছুরণের মধ্যে যদি স্বীকার করানো যায় যে তুমি যা করছো সে কাজটি ভুল করছো, বিবেক বোধ তাকে যদি জাগিয়ে দেয়া যায়, তবে মানুষের দ্বারাই সুন্দর একটি পৃথিবী পাওয়া সম্ভব।
মানুষের দ্বারাই সুন্দর একটি সমাজ পাওয়া সম্ভব। আমরা যাহা বলিব সত্য বলিব থেকে আহ্বানটি জানাতে চাই, আবিরের মতো আপনিও আসুন। আমরা বিশ্বাস করি ভালো মন্দ মিলিয়েই মানুষ। ঘুমন্ত বিবেক থেকে যে মন্দের জন্ম হয়েছে, সেই বিবেকটি যদি জাগ্রত হয়ে যায়, আপনাকে যদি শাস্তি দিতে থাকে এবং একই সাথে যাহা বলিব সত্য বলিব শোনার পরে আপনি যদি উৎসাহ বোধ করেন, তাহলে আসুন, এসে স্বীকার করুন আপনার জীবনে যে ঘটনাগুলো ঘটে গেছে এবং সেই ঘটনা থেকে আপনার মতো হাজারো আবির দমে যাবে এবং একই সাথে আপনিও আলোর পথে ফিরে যেতে পারবেন। আমরা একটু পরে আবারও ফিরে আসছি। প্রিয় শ্রোতা, আপনাদের সবাইকে মনে করিয়ে দিচ্ছি, যাহা বলিব সত্য বলিব যদি ফ্যান পেজে আপনি আসতে চান, এবিসি রেডিওর ফ্যান পেজে আপনাকে আসতে হবে। আমাদের ফ্যান পেজের ঠিকানা www.facebook.com/ABC Radio FM 89.2। ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন, আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে, তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। যাহা বলিব সত্য বলিব। একদমই ঠিক তাই, যাহা বলিব সত্য বলিব। 1:40 হচ্ছে সময় এবং একটু আগেই আবিরের পর্বটা আমরা শেষ করেছি, কিন্তু আবিরের পর্ব শেষ হয়নি। আবির সম্পর্কে ফেসবুক থেকে শুরু করে আমাদের টেক্সটে হাজার হাজার কমেন্টস আমরা পেয়েছি এবং আবির সম্পর্কে অনেক বিরূপ প্রতিক্রিয়া আমরা পেয়েছি। অনেকেই বিশ্বাস করতে চাননি এই গল্পটি, অনেকেই অনেক আজে বাজে মন্তব্য লিখেছেন এবং অনেকেই বলেছেন যে আবিরের মতো লোককে আমাদের এখানে না নিয়ে আসাই উচিত। বিভিন্ন রকমের মন্তব্য পেয়েছি। আমরা কিছু কমেন্টস গুলো পড়তে চাই, কারণ যাহা সত্য তাই বলবো এবং সেটাই স্বীকার করতে হবে। যে কোনো ধরনের কমেন্টস আপনারা এখানে করতে পারেন। মোহাম্মদ হামিদ লিখেছেন, কেমন আছেন আবির ভাই, কেমন আছে যাহা বলিব সত্য বলিব, এটা কি ভালো হওয়ার অনুষ্ঠান? আবির কি সত্যি বলছে? এরকম অনেকেই প্রশ্ন করেছেন যে আবির কি আসলে সত্য বলছে। এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা শুধুমাত্র বলতে পারি যে আবির যে পরিচয় নিয়ে এখানে এসে যে একের পর এক যে ভুলগুলো স্বীকার করে গেল, সেই ভুলগুলো স্বীকার করার মধ্য দিয়ে আবির যদি সত্য না বলে থাকে, তাহলে আপনারা প্রশ্ন করতে পারেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আপনি শুধু একটা প্রশ্ন নিজেকে করুন যে আবিরের লাভটা কি আসলে তাহলে? আবির যে এতগুলো ভুল নিজের কাঁধে নিয়ে এখান থেকে চলে গেল, লাখো মানুষের সামনে নিজেকে একেবারে মেলে ধরলো, এটা তার লাভটা কি? ওকে, আজকের এই অনুষ্ঠানটি সত্যি সত্যি আপনাদের দ্বার উন্মুক্ত করেছে। সো এখানে গোপন করার কিছু নেই, তাই কি বলেছে, নেমগুলো কোনো গোপন রাখা হবে। তা জেবিএসবি নামের সাথে আপনি একটা ব্যাপার বলেছেন। দেখুন, নামগুলো কেন গোপন রাখা হয়, আমরা যখন কেউ এখানে এসে তার সত্য প্রকাশ করার চেষ্টা করেন, আমরা বলে দিই যে আপনি যদি বিব্রত বোধ করেন নামগুলো প্রকাশ করার ক্ষেত্রে, কারণ সে নামগুলো কিন্তু তাদের জায়গা থেকে তাদের নিজের মতো করে বলার অনেক সুযোগ থাকে। যেহেতু প্রমাণ সাপেক্ষ একটা ব্যাপার নিশ্চয়ই দাঁড় হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সেই সুযোগটি দিয়ে থাকি। আপনি ইচ্ছে করলে নামটা গোপন করতে পারেন এবং অনেক সময় নামটা প্রকাশ করলে অনেক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সুযোগ থেকে থাকে এবং যে কারণেই আমরা এমন ভাবে উৎসাহিত করি না যে আপনি এমন কোনো নাম বলুন আপনার ঘটনার ক্ষেত্রে যেটা পরবর্তীতে তার এবং আপনার দুজনের ব্যক্তিগত জীবনে সমস্যা তৈরি করতে পারে। অভি খান লিখেছে, ব্রো এই প্রোগ্রামটি অনেক প্রয়োজন সকলের জন্য। আমাদের বোনরা শিক্ষা নিতে পারবে এবং ভাই বোনরা সবাই শিক্ষা নিতে পারবে। ওকে, জেবিএসবি নামে একজন লিখেছে, ভাই প্রথম যখন আপনার কথা শুনছিলাম তখন আপনাকে আমার ইচ্ছা হয়েছিল যে আপনাকে মেরে ফেলতে, বাট এখন আপনার কথাগুলো খুব ভালো লাগছে। অর্ণব এই ধরনের কথা আমাদেরকে লিখেছেন। হামজা সামারাহ আমাদেরকে লিখেছে, তোমার বোন থাকতে কি অন্যদের বোন এমন করতে পারলে? আনিসুর রহমান লিখেছে, সত্য কথা বলার জন্য ধন্যবাদ আবির ভাই, আমরা পাপকে ঘৃণা করি, পাপীকে নয়। এরকম শত শত কমেন্টস আমরা পেয়েছি। হাবিবুল্লাহ হীরা আমাদেরকে লিখেছে, আবির ভাই আমি দোয়া করি তুমি অনেক বড় হবে আর খারাপ পথে না গিয়ে ভালো ভাবে চলো। এরকম অনেক কমেন্টস পেয়েছি, একটা চিঠিও পেয়েছি। আমরা চিঠির জন্য অনেকভাবে ধন্যবাদ জানাতে চাই। যে চিঠিটা আমাকে লিখেছেন হাজারিকা পাঠক ফোরাম সদস্য থেকে এন আলম, তিনি আমাদেরকে লিখেছেন হচ্ছে হাজারিকা পাঠক ফোরাম থেকে। তার চিঠির ব্যাপারটা ছিল এরকম যে
গত সপ্তাহে যে মাহির গল্পটা প্রচার করা হয়েছিল, মাহি যে সত্য স্বীকারটা করেছিলেন সেটার উপরে, যে আমরা সমালোচনা হচ্ছে যে মাহি যে 40টি মেয়েকে এহতেশাম এবং নাহারের হাতে তুলে দিয়েছে তার কোনো প্রমাণ আপনাদেরকে দিয়েছে কিনা। দেখুন, প্রত্যেকটি ঘটনা এখানে স্বীকার করবার আগে অত্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করে তারপর এখানে নিয়ে আসা হয়। 40টি মেয়েকে এহতেশাম এবং নাহারের হাতে তুলে দিয়ে মাহি বুঝতে পারে তাদের বিবাহ দেয় বা মেয়েগুলো কি সত্যি সত্যি প্রাপ্তবয়স্ক, তাহলে এহতেশাম তো ভালো কাজই করিয়েছে। আমি ঠিক বুঝতে পারিনি যে এই লাইনটি দিয়ে আপনি আসলে কি বোঝাতে চেয়েছেন, কারণ এহতেশাম, নাহার এবং মাহি তিনজনের কেউই কোনো ভালো কাজ করেনি। তারপরে লিখেছেন যদি পাচার করে থাকে তাহলে অপরাধীকে তথ্য প্রমাণ সহ যদি ধরিয়ে দিত তাহলে মাহি আমার মতে সত্যি বলিয়াছে ভাবতাম। এবং আপনি আরেকটা জিনিস যেটা আপনার চিঠির মধ্যে লিখেছেন যে মাহি তো আমার দেশের আইনের কাছে ধরা দিয়ে এই সত্য কথাগুলো বলেনি, এবিসি রেডিওর অনুষ্ঠানে তার অপরাধ স্বীকার করেছে, তাই তারপরেও তো আইনের প্রতি সম্মান দেখায়নি। মাহি অপরাধ করেও ক্ষমা পেত যদি এহতেশাম এবং নাহারের গ্রামের বাড়ি তাদের কিছু তথ্য চুরি সহ এবিসি রেডিওতে প্রকাশ করতো, তাহলে এবিসি রেডিওতে যাহা বলিব সত্য বলিব এই অনুষ্ঠানটি প্রচার করাটার গুরুত্ব সার্থক হতো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এভাবে ভাবার জন্য। প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু আমাদের সাবজেক্ট গুরুত্বপূর্ণ না, আমাদের এখানে অনুষ্ঠানে আপনারা সবাই মাহিকে বড় করে দেখছেন, মাহি যে অপরাধটা করেছে সেটাকে বড় করে দেখছেন। আমরা কিন্তু অনুষ্ঠানের সাবজেক্টটাতে যতটা বড় করে দেখছি তার চেয়ে বরং সাবজেক্টে যে কাজটি করেছে সেই কাজটিকে আমরা অনেক বড় করে দেখছি। আমরা একজন মাহিকে এখানে আনছি, তার মানে এটা যে সমাজে যেন আর কখনো কোনো মাহির জন্ম না হয়। আমরা একজন আবিরকে এখানে আনছি, তার উদ্দেশ্যটা হচ্ছে এটা যে সমাজে যেন আর কখনো কোনো আবির জন্ম না হয়। শুধুমাত্র মাহি কিংবা আবিরের দিকে আঙ্গুল তুললে, আজকে যে আবির এখানে এসছে কিংবা যে মাহি গত সপ্তাহে এসেছিল তাদের দিকে আঙ্গুল তুলে একজন আবির কিংবা একজন মাহিকে বন্ধ করা হয়তো বা যাবে, কিন্তু তাতে কি পুরো সমাজটা কি বদলে যাবে? আমাদের উদ্দেশ্যটা যদি আপনার মনে ধরে থাকে তাহলে আপনি বোধহয় পরিষ্কার হয়ে যাবেন। আর মাহি কিন্তু অনুষ্ঠানের শেষের দিকে বলেছে যে তাকে যদি আইনি সংস্থা বা যারা আইনের লোক আছেন তারা যদি